আমি অনলাইন বিজনেস করব, কিন্তু আমার স্টোর থাকতে হবে। আমার স্টোর শুধু ঢাকায় না, স্টোর পুরো বাংলাদেশে থাকতে হবে। আর আমার এটাও প্ল্যান আছে যে আমি ইন্টারন্যাশনালি হচ্ছে শিপমেন্ট করব। স্ট্রিট ফুড ভিডিও যখন দেই তখন দেখা যায় অনেক ভিউ আসে, তখন ওখান থেকে রেভিনিউ বেশি আসে। আমরা খাইলাম, ভালো লাগলো না, নিজেদের এক্সপেরিয়েন্স বলে ফেললাম যে এটা জমে নাই, এত প্রাইস নট ওয়ার্থ ইট, বা খাবার মান মতো হয় নাই, আমাদের এক্সপেকটেশন হয় নাই। মানুষজন আমাদের উপর কেন সবাই তো ভালো বলতেছে, তোমাদেরকে কি টাকা দেওয়া হয় নাই? তোমাদের টাকা দেয় নাই, এর জন্য খারাপ বলে ফেলছে। উই হ্যাড আ বাজেট। হ্যাঁ, দুইজন হচ্ছে স্টুডেন্ট বাসে চলবো, তাহলে আমার 25 টাকার ভাড়া হচ্ছে 12 টাকা হয়ে যাবে। তারপরে বাস থেকে নেমে কলেজে যাব হেঁটে, কারণ রিক্সা ভাড়া 20 টাকা বাঁচলো। টিফিন খাবো না, ফ্রেন্ডেরটা খাবো, তাহলে ওখানে আরো 50 টাকা বাঁচলো। তো মোটামুটি দেখা যায় সপ্তাহে দুইজন মিলে যদি 500-1000 টাকাও জমাইতে পারি, অনেক বড়। আমার ভালো রিভিউ দেখেই রেস্টুরেন্টে যাবেন না, আর একটু ঘাটাঘাটি করে যাবেন, কারণ আপনিও তো পয়সা খরচ করতেছেন, আপনি তো ফ্রিতে খাইতে যাইতেছেন না। এখানেও প্রবলেমটা কি, তাইলে তোমার ভিডিও দেখলাম কেন? যদি তোমার ভিডিও দেখে রেস্টুরেন্টে নাই যেতে পারি, তাহলে দেখলাম কেন? which is a fair argument, তাই না? এক্স্যাক্টলি। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু বলো নাই তোমার নাম্বারস এর ব্যাপারে, অনেক কিছু বলছো। আমাকে তুমি বলো যে নেক্সট ডোর ফাইজার বা তোমার ক্লোদিং ব্র্যান্ডের গত 4 মাসের মধ্যে সবচেয়ে ভালো মাসের রেভিনিউ কত ছিল? বলো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, জীবন কেমন যায়? ভালো আছি। কি অবস্থা? আমি আগে কখনো তোমাদের সাথে দেখা হয়নি, সো ফর মি ভেরি নাইস টু মিট ইউ গাইজ। সেম। কন্টেন্ট দেখছি, খুব বেশি দেখছি বললে মিথ্যা বলা হবে। আমি চাইও না আপনি বলেন যে খুব বেশি। না, আমি বলবো না, আমি খুব অনেস্ট। আমি সব এট লিস্ট ভিউয়ার্সদের সামনে বেশ অনেস্ট। ব্যক্তি জীবনে আমি খারাপ, বাট পাবলিক প্রোফাইলে আমি আবার ভালো। আচ্ছা। বাট অবভিয়াসলি এনাফ দেখছি জানার জন্য যে কে কি করে, কেমন করে কাজকর্ম। এন্ড যখনই দেখছি বেশ ভালো লাগছে। আমি যখন কারো কন্টেন্ট দেখি তখন মেইনলি আমি দেখি হইলো অ্যাকচুয়াল কন্টেন্টের থেকে এফোর্ট। রাইট। লাইক ফর এক্সাম্পল তৌহিদ আফ্রিদি অনেক কন্টেন্ট বানায়, অনেক কোয়ালিটি হয় ভিজুয়ালি, ওইটা আমার বেশি ভালো লাগে কম্পেয়ার টু অ্যাকচুয়াল কন্টেন্ট, যেটা আমার খুব একটা ভালো লাগে না, বিকজ আমার টেস্টের সাথে হয়তো যায় না। তো ওইভাবেই আমি তোমাদের দেখছি, এন্ড ওই ব্যাপারটা আমার তোমাদের ক্ষেত্রে অনেক ভালো লাগে যে রেগুলার কন্টেন্ট যাচ্ছে, খুবই কনসিস্টেন্ট, দুইটা এন্ড থেকে যাচ্ছে, দুইটার ভেহিকল থেকে যাচ্ছে। তারপর যখন আমি আমার সাথে কম্পেয়ার করি দেখি যে আমি ধরো গত 1 মাসে আমি কোনো ভিডিও আপলোড করি নাই কোথাও। ইন্টারেস্টিং। হ্যাঁ, করি নাই, পুরো বছরে হয়তো করছি। বাট ফানি থিং ভাই, আপনার সব ভিডিও কিন্তু আসতে থাকে, একটার পর একটা আসতে থাকে। আই ডোন্ট নো অ্যালগরিদম আপনি এমন ভাবে ধরছেন। কিছু তো আমি টাকা দিয়ে দেখাই, ওগুলা বাদ, মানে নট দ্য স্পন্সরড ওয়ান, আপনি অ্যাকচুয়াল কন্টেন্ট গুলো না 1 মাস আগে আপলোড দেন, আমি টেরই পাইনি। হ্যাঁ, না, আমি 1 মাস ধরে লাস্ট ভিডিও আপলোড করছি অ্যাবাউট আ মান্থ। বাংলাদেশে এসে আমি কোনো ভিডিও রেকর্ড করি নাই। বাংলাদেশে আসছি আমি 21 নভেম্বর, সো ডিসেম্বর তো কিছু করিনি, নভেম্বরে অনেকদিন কিছু করার নেই। বাট যে জন্য আমি ওটা বললাম সেটা হলো আমি যখন দেখি আমি করতেছি না, এই কারণেই করতে পারতেছি না বিকজ পারতেছি না, এন্ড তারপর যখন দেখি অন্যরা পারতেছে, তখন ওই ব্যাপারটা আমার বেশ ভালো লাগে দেখতে, যে না, দে আর হাসলিং। মেবি আমরা যেভাবে দেখি জিনিসটাকে, এটা আমরা অ্যাজ আ জব দেখি। আর জব বলবো না অনেক বেশি, কারণ জব তো কারো আন্ডারে থেকে করতে হয়। আমি দেখি যে আমি যদি আমার কাজটা না শেষ করি, আমারই লস। সো যত বেশি আমি করব, আমার জন্য ভালো হবে। সো জব ক্ষেত্রে যেটা হয় যে একটু ফাঁকি দিতে পারলে তো আমার লাভ, মাস শেষে তো বেতনটা আমি পেয়েই যাব। বাট এখানে জিনিসটা এমন হচ্ছে যে যতটুকু আমি ফাঁকি দিব, আমার লসটা ততটুকুই হইতেছে। তো এই জন্য আরো নিজেকে পুশ করা। তো আপনি তো অনেক ব্যস্ত থাকেন, তো আমরা মোটামুটি ব্যস্ত থাকি, যেমন আমাদের ভার্সিটি চলতেছে। হ্যাঁ, এটা আপনি তো জানেন খুব ভালোভাবে। তো একটা জিনিস, যেমন আমাদের ভার্সিটি চলতেছে, ইভেন আজকেও সাদি সকালে একটা ফাইনাল দিল, আমি কালকে আমার ফাইনাল কমপ্লিট করলাম। পার্সোনাল লাইফে তো অনেক কিছু থাকি, যেমন আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে এই ডিসেম্বরে, এই কয়দিন পর থেকে শুরু হবে, ওগুলা তো আছেই, ফ্যামিলি আছে, সাথে বিজনেস করতেছি, এরপর কন্টেন্ট। তো সব মিলে একটু টাফ হইলেও আমরা চেষ্টা করি যে কনসিস্টেন্সিটা রাখার। যেমন ধরেন আজকে আমরা সারাদিনে 2টা ভিডিও শুট করতেছি, তো আপনার সাথে কিছু করতেছি না, বাট তাও করতেছি। এটা মানে উই হ্যাভ টু শো আপ টু পিপল, রাইট? উই ডু। তো কখনো কি মনে হয় যে কিছু করতেছি না, তারপরে যখন ভিডিও করতেছি ওইটা এক ধরনের লাইক চিটিং টাইপ কিছু? না, কিছু করতেছি না বলতে, আমার আজকের ভিডিওটা যেমন ডেইলি লাইভ ব্লগ, আমি খুব কম করি। আপনি যদি আমার মানে পেজে যারা রেগুলার ভিউয়ার, তাদের যদি জিজ্ঞাসা করে দেখেন, তারা বলবে যে আপু ডেইলি লাইভ ব্লগ কেন করো না, সারাদিন কি করো তুমি, এটা দেখতে ভালো লাগে। কারণ এই জিনিসটা এখন অনেকেই করতেছে। তো আমার যে ভিউয়ার, তারা ওনারও ভিউয়ার, তো ওদেরটা যখন দেখে তখন ওরা চিন্তা করে, আচ্ছা ফাইজা আপু যদি করতো দেখতাম কি করে। তো আমি যেহেতু এটা করি না, আজকে একটু করলাম। তো যেমন ধরেন আজকে আমি কি কি করলাম সেটা আমি দেখাচ্ছি। আমি আজকে কোন আউটফিটটা পরলাম, আমি কোন পেজ থেকে এটা নিয়েছি, আমি ব্যাগটা কোথা থেকে নিয়েছি। এরকমও আমার কিছু অডিয়েন্স আছে যারা এগুলো দেখতে একটু হলেও ইন্টারেস্টেড, সার্টেন ক্যাটাগরি। হ্যাঁ, সার্টেন ক্যাটাগরি। তো দেখা যায় যে তো দেখা যায় যে আমার খুব
পারফেক্টলি শর্ট 2টা ভিডিওর মাঝে আমি এটা দিয়ে দিই, যেটাতে আমার এই যে অডিয়েন্সটা উনি হচ্ছে পরপর আমার ভিডিওগুলো দেখে রাখতে। হ্যাঁ, যেমন আজকের ভিডিওতে আমি হচ্ছে বলে দিছি যে আমার কক্সবাজারে গিয়ে একটা ভিডিও আসবে, এটা কবে আসবে, জানুয়ারিতে কি কি ভিডিও আসবে, কি স্পন্সর নিয়ে আমি কাজ করতেছি, এগুলা যেমন আজকের ভিডিওতে আমি বলে দিছি। আজকের ভিডিওতে আমি বলে দিছি এই ড্রেসটা যেমন আমি শুট করছি, এটা আমি কোথায় গিয়ে শুট করছি, এটা কবে আপলোড হবে, এগুলো যেমন আমার অডিয়েন্সকে আমি বলে দিলাম। আমি এখানে আসছি, এখানে আপনার সাথে শুট করতেছি, আমি এই শুটের মানে এই ভিডিওর লিঙ্কটা উপরে দিয়ে দিব, সেটাও আমি বলে দিলাম। সো ইটস মোর অফ লাইক আ টিজার ভিডিও, যে আমি এর পরে কি করব সেগুলো অ্যানাউন্সমেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখি জিনিসটা, যে এই র ভার্সনটা মানুষকে একটু কি বলে এটাকে এক্সাইটেড করে যাচ্ছে, নেক্সট কি আসবে সেটা দেখতেছে। এন্ড দেন দেয়ার আর সার্টেন টাইপ অফ পিপল যারা ওয়েট করে প্রতিদিন, যে পারলে ডেইলি ভিডিও দেন, ডেইলি দেখবো। সো আমরা ইউজুয়ালি উই আর ভেরি কন্টেন্ট ফোকাসড, যে যাই করব কন্টেন্ট ভালো হইতে হবে, দেন লাগলে এটা 10 দিন পর দিব, 15 দিন পর দিব, ইটস ফাইন। বাট উই ট্রাই টু বি কনসিস্টেন্ট, লাইক উইকে একটা অ্যাটলিস্ট যাতে যায়, সো দ্যাট পিপল হ্যাভ টু কিপ, মানে লেস ওয়েট যাতে করতে হয়। সো মাঝে মধ্যে মনে হয় যে না, কন্টেন্ট না থাকলে কি দেওয়াটা ঠিক হবে নাকি, একটা ফোন দিয়ে ভিডিও করে দিলেও কিন্তু মাঝে মধ্যে মিলিয়ন ভিউ হয়ে যায়। কিন্তু যখন দেখি যে একটা প্রপারলি শর্ট ভিডিও করতেছি, ওখানে মাত্র 3 লাখ 4 লাখ আছে, বাট এখানে একটা জাস্ট নর্মাল একটা ক্লিপ 3 মিনিটের র্যান্ডম ক্লিপে 2-3 মিলিয়ন হয়ে যায়, তখন মনে হয় যে না, জাস্টিফাই হলো কি ব্যাপারটা, তখন মনে হয় ভাই। না, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি একটু ইন্টারাপ্ট করি, আমার কয়দিন আগে একটা ভিডিও গেছে, অনেকেই পছন্দ করছে। সেটা হচ্ছে আমি আমার একজন সাপোর্টারকে নিয়ে শপিং এ গেছি, অ্যান্ড সে হচ্ছে, তাকে আমি 5 মিনিট দিছি, মানে 1 মিনিট দেওয়ার কথা ছিল, বাট তার শপিং দেখে আমি 5 মিনিট দিছি। তো 5 মিনিটে উনি যা নিতে পারছে উনি নিছে। সো আমার অ্যারাউন্ড 50,000 টাকা খরচ পড়ছে ওনার এই 5 মিনিটে। গরিবের মিস্টার বিস্ট একদম, মানে এটা আমি কমপ্লিমেন্ট হিসাবে নিব, যদি আপনি আমাকে গরিবের মিস্টার বিস্ট বলেন। অনেকে কমেন্টও করছে, যাই হোক। তো ওই কন্টেন্টটা অনেক অনেক টাকা খরচ করছি, ওই কন্টেন্টটা অনেক এক্সাইটেড হয়ে করছি, অনেক এফোর্ট দিছি, সারা দিন লাগছে কন্টেন্টটা করতে। বাট যেটা হয়েছে, ওই কন্টেন্টটা আপলোড হওয়ার পরপরই, লিটারালি পরের দিন কি এর পরের দিন আমার একটা ভিডিও গেছে, যেটা হচ্ছে একদম ফোন দিয়ে আমি কয়েকটা শর্ট নিছি। সেটা হচ্ছে আমি একটা অ্যাওয়ার্ড পাইছি, এটা নিয়ে ভিডিও করছি। সো হ্যাঁ, জয়ী অ্যাওয়ার্ড, আমি হচ্ছে ওমেন অফ ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড পাইছি, আমার লাইফে ফার্স্ট টাইম অ্যাওয়ার্ড, না সেকেন্ড অ্যাওয়ার্ড। তো ওইটা ভালো ছিল, আমি বলবো না যে ওইটা কোনো খারাপ কন্টেন্ট ছিল, বাট ওইটার ভিতরে কিন্তু কন্টেন্টে এত একটা ফোকাস করি নাই, জাস্ট ফোন দিয়ে কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে। হ্যাঁ, বাট দেখেন আপনি ওই ফার্স্ট ভিডিওটাতে আমার এখনো মনে হয় 1 মিলিয়ন হয় না, আমার আরো কয়েক হাজার বাকি 1 মিলিয়ন হতে। আর এই অ্যাওয়ার্ডের ভিডিওটা আমার একদিন লাগছে আমার 1 মিলিয়ন হইতে। সো এই দিক থেকে এখন এটাকে কিভাবে বলবো যে উইচ ওয়ান ইজ চিটিং, কারণ ওখানে আমি প্রপার এফোর্ট দিয়ে, আমি একটা আমার পার্সোনাল জিনিস, আমি যেদিন হাতে গেমবল নিব, দ্যাটস আ ভেরি সিরিয়াস, হ্যাঁ দ্যাটস আ ভেরি সিরিয়াস ফর ইউটিউব অর ফেসবুক। আমি ইউজুয়ালি লেস ইজ মোর ফর মি। আমি যদি পারলে একটা ক্যামেরা জাস্ট হাতে নিয়ে একটা শটগান বসে আমি শুট করি, আই এম ফাইন উইথ ইট, অ্যাজ লং অ্যাজ কন্টেন্ট ইজ দেয়ার এন্ড এঙ্গেজিং হচ্ছে। আমার কাছে ইউটিউব ফেসবুকের জন্য এটা বেটার। ওই শুটে ভাইয়া উই টুক গিম্বলস প্রপারলি, একদম রিগ করে সব মাইক, ওয়্যারলেস মাইকস এন্ড এভরিথিং সেট করে শুট করছি। দেন ও যেটার কথা বলতেছে ফোন দিয়ে, ওটা জাস্ট ফোন দিয়ে আমার শাশুড়ি, ওর মা জাস্ট বলতেছিল যে আচ্ছা কিছু যদি নাও করো আমার জন্য অ্যাটলিস্ট কয়েকটা ক্লিপ নিয়ে এটা মিলে আমাকে দিয়ে দিও। মানে আমি অ্যাওয়ার্ড পাবো, আমার আম্মুর কাছে এটা অনেক বড় ব্যাপার। আম্মুকে পাঠানোর জন্যই জাস্ট ওই ক্লিপগুলো নিয়েছিলাম। সকালে চিন্তা করছি দিয়ে দিই আর কি, এটা মানুষের সাথে দে ডিজার্ভ টু নো যে একটা অ্যাওয়ার্ড পাইছি ফর দেম অ্যাকচুয়ালি। পরে ওইটা রাতারাত ইট ব্লু আপ। সো ওইখানে ভাইয়া মনে হয় মাঝে মধ্যে যে অ্যাকচুয়ালি কোনটা বেশি জাস্টিফাইড। কখনো কি বুঝো দেয়ার আগে যে, ওকে কোয়েশ্চেনটা আসলে অনেকভাবে করা যায়। সো ফার্স্ট বেসিক কোয়েশ্চেন যেটা, সেটা হলো কখনো কি বুঝো দেওয়ার আগে যে না এটা আসলে অনেক মানুষ দেখবে, এটা একটা। কখনো কি এরকম হয় যে ভাবছো দেখবে বাট আসলে দেখে না, এন্ড দেন ভাইস ভার্সা, যেটা একটু মাত্র অনেকবার হয়। ফার্স্ট এরটা যেটা সবচেয়ে বেসিকটা, কখনো কি বোঝা যায় যে দেওয়ার আগে যে এটা অনেক মানুষ দেখবে? হ্যাঁ, এটা বোঝা যায়। এটা যদি বোঝা যায় তাহলে সব সময় কেন আমরা ওটা করি না? কারণ সব সময় তো আমি চাবো না যে একঘেয়েমি করে ফেলতে। না, আমি বলছি যে তাহলে সব সময় আমরা এমন কন্টেন্ট, আচ্ছা ওকে, তাহলে কি কোনো স্পেসিফিক ক্যাটাগরির কন্টেন্ট আছে যেটা অনেক মানুষ দেখবে? হ্যাঁ, যেমন ধরেন আমি পাহাড়ে গিয়ে গতবার সাজেকে গিয়ে একটা স্কিন কেয়ার ভিডিও শুট করছি। সো ওই স্কিন কেয়ার ভিডিওটা ছিল আমার অনেক দিনের প্ল্যান, যে আমি পিছনে পাহাড় রাখবো, আমি উইন্টার স্কিন কেয়ার করবো, এন্ড দ্যাটস আ ভেরি গুড কন্টেন্ট। বাট দেখেন ওই ভিডিওতে ভিউই নাই। উই স্পেন্ড মানি অন ইট, যে রিসোর্টে যাব, একটা সুন্দর ভিউওয়ালা রিসোর্ট যেখানে শান্তিতে বসে পাখি ডাকবে, সানরাইজ হবে। ওই ভিডিওটা করে আমি স্যাটিসফাইড,
যে আমি এই কন্টেন্ট আমার ইচ্ছা ছিল, আমি করতে পারছি, আমি একটা কোয়ালিটি কন্টেন্ট করছি, ভিউ থাকুক না থাকুক। ইউজুয়ালি আমাদের অ্যানালিটিক্স অনুযায়ী 2 ঘন্টায় আমি অন এভারেজ 2 ঘন্টায় 1 লাখ হিট করে বা উপরেও চলে যায় ইফ ইটস আ গুড ডে। ওই ভিডিওতে এখন পর্যন্ত ইটস নট 90,000। তাহলে আমাদের জন্য কিন্তু ইটস আ ভেরি ব্যাড ভিডিও যদি আমি বলি ভিউয়ার হিসাব করি। তোমাদের সাবস্ক্রাইবার কত এখন এই ভিডিও 5 লাখ অন খুদা লাগছে এন্ড ফাইজাতে 3.5 অন ইউটিউব। আর তুমি ফেসবুক ইউটিউব অ্যাক্টিভ নাও তো? আমি আমার এটা হলো ফাইজার ইউটিউব, এন্ড দেন ফেসবুকে ওর খুদা লাগছেতে হ্যাজ 1.5 অ্যারাউন্ড মিলিয়ন, আর ফাইজার পেজে পার্সোনাল পেজে ইট হ্যাজ 1.1 মিলিয়ন। আর আমি I tend to keep my audience very short, কারণ আমাদের ক্যামেরার ব্যাপারে এখনো অতটা ইন্টারেস্ট নাই যে একটা ফুড নিয়ে বললে যত মানুষ দেখবে, ক্যামেরা নিয়ে বললে অত মানুষ দেখে না। বাট আমি শুরু থেকেই ওভাবে চিন্তা করছিলাম যে হয়তো 10 জন যদি দেখে আমার জন্য ইটস ফাইন। সো আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামেও প্রেজেন্স আছে, বাট আমার শর্ট রাখার কথা ছিল। আই ইউজ টু ডু ইট ফর চ্যারিটি ওয়ার্ক, যে আমি সবাইকে জানাই দিব আমি কি করতেছি, কেমনে করতেছি, মাই নলেজ। বিয়ের পরে আই ব্লু আপ, অ্যান্ড এর আগ পর্যন্ত আমার অডিয়েন্স অনেক টাইট ছিল, অ্যান্ড এভরিবডি ইউজ টু লাভ ইট, লাইক 10 জন দেখলে 10 জনই অ্যাপ্রিশিয়েট করার মতো। অ্যান্ড দেন থিংস চেঞ্জড। আই এম ট্রাইং টু সামহাউ ইউটিলাইজ ইট প্রপারলি, আর একটু নতুন করে রিব্র্যান্ড করা। সো আই হ্যাভ প্রেজেন্স, বাট অর্থ না যত ফাইজা আর খুদা লাগছে। এটা যে বললা না যে অনেক কম মানুষ দেখতে পারে, যারা দেখতে তারা অনেক অ্যাপ্রিশিয়েট করতে হয়। তার আগে আরেকটা কি জিনিস বলছিল, এই ডিফেন্স লাইনে কখনো কি মনে হয় যে আমি এটা একসময় অনেক বলতাম যে আমাকে কম মানুষ দেখে, বাট যারা দেখে তারা অনেক লাইক করে। পরে আমার মনে হয়েছে আমি এটা এই জন্য বলতাম কারণ আমাকে যে অনেক কম মানুষ দেখে এটাকে ভ্যালিডিটি দেওয়ার জন্য আমার একটা ডিফেন্স মেকানিজম হিসেবে এটা কাজ করতে। আমি ভেরি লাকি যে আমি শুরুতে প্রোডাকশন দিয়ে স্টার্ট করছি, ওখানে আমি একটা রকম এক্সপিরিয়েন্স পাইছি। দেন ফাইজার সাথে যখন কাজ করছি, খুদা লাগছে যখন বিল্ড করতেছি আমরা, ফাইজার তখন পার্সোনাল পেজ ছিল না, খুদা লাগছে বিল্ড করে ফেলছে, ওইটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমার জন্য হয়েছে। সোশ্যাল মিডিয়া কিভাবে কাজ করে, ব্যাক এন্ডটা আমি দেখতে পারছি। কারণ ইউজুয়ালি প্রোডাকশনে কাজ করলে হয় কি, একটা অ্যাড বানায়, ইটস ডান, এরপর এজেন্সি যা করে ওটা দিয়ে। অ্যানালিটিক্স আমরা জীবনে দেখি না। দিস ইজ দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম যেখানে আমি ভিডিও পোস্ট করার পর দেখতে পারতেছি কয় লাখ মানুষ দেখতেছে, কতক্ষণ দেখতেছে। ওইটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। এন্ড দেন আমি যখন চিন্তা করলাম যে যেহেতু মানুষ পছন্দ করতেছে, আমার ছোটখাটো যেটুকু নলেজ আছে আমি যদি শেয়ার করি নতুনদের হেল্প হবে। আমি অ্যাকচুয়ালি বিলিভ করতাম ভাইয়া, যদি 100 জনও দেখে 100 জনই বেটার দেখাটা। আই ডোন্ট ওয়ান্ট 1000 পিপল ওয়াচিং অ্যান্ড দেন 10 জন বুঝতেছে আমি অ্যাকচুয়ালি কি বলতেছে, বাকি 900 জন মানে নেগেটিভিটি ছড়াচ্ছে বা এগুলা কি বেশি জানো এগুলো করে বলবে, যখন ওইটাকে স্প্রেড করতে দেই নাই ফার্স্ট অফ অল, যেটা এখন হচ্ছে আমার সাথে। সো আমার মনে হয় যে আমার অ্যাকচুয়ালি শুরু থেকে মনে হতো যে না, 100 জন দেখলে 100 জনই বেটার যদি বুঝে। নাইস। হ্যাঁ, আমার মোটামুটি উল্টা ছিল। আসে না পডকাস্ট ফর্মাল হয়ে লাভ নেই। আমি ক্ষুধা লাগছে পুরো স্টোরিটা আসলে জানি না কিভাবে শুরু হয়েছে। সো আমি আসলেও জানতে কিউরিয়াস। এটা যদিও সব ইন্টারভিউয়াররা ওদের ইন্টারভিউতে জিজ্ঞেস করে, বাট আমি আসলেও জানি না কিভাবে শুরু হয়েছে। সো তোমার পেজ ছিল ফার্স্টে ক্ষুধা লাগছে? হ্যাঁ, আমাদের দুইজনেরই ছিল শুরু থেকে একসাথে শুরু করা। আমরা উই নো ইচ আদার ফ্রম বিফোর। ওকে, সো অনেক দিন ধরে ডেটিং হচ্ছে? অনেক দিন। ওকে, আমরা দুইজন একজনকে অনেক দিন ধরে চিনি। এটা অনেকের আছে যে আমি মানে ক্যামেরাম্যানকে বিয়ে করে ফেলছি, তারপর আমার ক্যামেরাম্যানকে আমি বিয়ে করে ফেলছি। আসলে জিনিসটা এমন না। এই চ্যানেলটা ক্যামেরাম্যানকে বিয়ে করলে সমস্যা কি? না, ক্যামেরাম্যানকে বিয়ে করলে আমার কোনো প্রবলেম নাই, বাট ও তোমার ক্যামেরাম্যান না, তাহলে কেন হবে এটা? তো বেসিক্যালি ওর কন্টেন্ট আমার কন্টেন্ট দুইজনের আইডিয়া মিলায়, দুইজন একসাথে প্ল্যান করেই কিন্তু কন্টেন্ট হয়। তো এটা এমন না যে আমি বলি এটা তুমি দাঁড়াও ক্যামেরা নিয়ে 3 to 1 অ্যাকশন এখন করো, এখন এগুলো হয় না আসলে। তো আমরা যখন শুরু করি পেজটা, আমার সেদিনও আসছে, মেমোরিজ আসছে, আমার 3 বছর হয়েছে। 3 বছর আমার ফার্স্ট ভিডিও আপলোড, ভেরি স্মল, ভেরি স্মল। আমি মনে করি আমার মাত্র জার্নি শুরু হইলো, আমি এটা মনে করি। তো 3 বছর আমার ফার্স্ট ভিডিও আপলোড হয়েছে 18 ডিসেম্বর, আজকে 19 ডিসেম্বর। সো এই 3 বছরে ফার্স্ট একদম 3 বছর আগে আমি ইনস্টাগ্রাম চালাতাম, জাস্ট ইনস্টাগ্রামে ক্ষুধা লাগছে ছিল, ওখানে জাস্ট ফটো ব্লগস, যেখানে খাই ওখানে ছবি তুলি, আপলোড দিয়ে প্রাইস কত, রেটিংস এত, এই সেই। আমাকে কেউ চিনতো না, কেউ ফলো করতো না। তো আমার দেখা গেছে ওই জিনিসটা আমি কয়েক মাসই করি, হ্যাঁ বেশ কয়েক মাস করার পরে আমার মাথায় আসে যে আচ্ছা আমি ভিডিও করি। সাদি তো ভালো ভিডিও করে, ও অনেক গুতাইতো। করোনা ভিডিও তখন কি তুমি প্রোডাকশনে আছো? হ্যাঁ, আমি ও যেটা বললো আরেকটু ব্যাকআপ যদি করি, ওর সাথে যখন চিনি আমি ক্যামেরার সিটাও জানতাম না। আচ্ছা, ওই ফেজটা আমি মানে
অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হব, প্লেন উড়াবো, ওই ফেজে তখন আমি। ওকে তো এইচএসির পর আমি চিন্তা করলাম যে একটু ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করি। তখন ওর এইগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, ওর কোনো ব্লগ নাই, কিছু নাই। জাস্ট আমরা এইচএসি, আমি এইচএসি দিব। তোমরা এইচএসসি দিছো কবে? আমি 17তে। 17তে। আমি এইচএসসি হচ্ছে 18তে। ওকে হ্যাঁ। সো ওর লাইফ গোল ছিল যে জব করব, কর্পোরেটে জব করব, মোটামুটি 30,000 টাকা বেতন যদি আমি পাই আমি স্যাটিসফাইড, আমার লাইফে আর কিছু লাগবে না। আর আমি তো প্লেন উড়ানোর স্বপ্ন দেখতাম তখনও বাচ্চাকালের মতো। তো হঠাৎ করে না ইউটিউবে ভিডিও দেখা স্টার্ট করছি যে সিনেম্যাটিক ভিডিও কিভাবে হয়। কেসি নেস্টেডের ভিডিও আসলো শুরুতে, এন্ড এভরিওয়ান অ্যাজ ইউ নো কেসি নেস্টেড দেখলে একটু মোটিভেশন হয়ে যায়। কিন্তু আমি আরেকটু ডিপার যখন ডিগ করি, ক্যামেরা ব্যাপারগুলো জানি, তো আস্তে আস্তে আমি আমার লাইনে আমি চলে গেছি। আমি বুঝতে পারছি যে এটা নিয়ে আমার কিছু একটা হবে। তো ওয়েডিং সেক্টরে কিছুদিন কাজ করছি, দেন প্রোডাকশনে ঢুকলাম। তো প্রোডাকশনে যখন ছিলাম ওকে তখন বলছি, প্রোডাকশনে আমি অ্যাসিস্ট্যান্ট লেভেলে ছিলাম, একদম মানে খাটতাম, স্ক্রিপ্ট দেখতাম, আচ্ছা এই ডায়লগটা হয়েছে। তখন ওকে বলি যাচ্ছে আমার একটা ক্যামেরা আছে, চলো করি। ভিডিওর নেশাটা ছিল যে আমি চান্স পাইতাম না। আমাদের যে কোনো ইন্ডাস্ট্রিতে শুরুতে কিন্তু এত বলে না যে এই যে ক্যামেরা শুট করো, হ্যাঁ, বাট প্যাশনটা থাকে যে করতে চাই কি করব। এখন আমাকে কাজে লাগাবো। এখন ওকে আমি বলছি যে ঠিক আছে, ও একবার খালি বলছে যে ভিডিওটা করি, তার আগে ইন্টারেস্টিংলি মানা করতাম, কন্টিনিউয়াসলি মানা করতাম যে না কেন, কে দেখবে আমার ভিডিও, আর কাজ নেই মানুষের। আর আমার মাথায় এই পোকাটা ঢুকছে, আমি ওর ভিডিও করার আগেও রাফসানদার ছোট ভাই রাফসানের 3টা ভিডিও আমি শুট করে দিয়েছিলাম। আচ্ছা, উই ইন দ্য সেম ইউনিভার্সিটি। তো ও হলো খুব ফ্রাস্ট্রেটেড থাকতো, ওর ফ্রেন্ডরা বিদেশ চলে গেছে। ওর দেখবেন প্রত্যেক গল্পতে বলে আমার ফ্রেন্ডরা বিদেশ চলে গেছে, ওরা অনেক হেল্প করছে। ওরা যাওয়ার পরে ও দেখি যে কিছু করে না। আমিও ওর ভিডিও কয়েকটা দেখছি, ভালো লাগছে। আমি স্বাভাবিকভাবে একই ইউনিভার্সিটি দেখে বলছি তুমি কেন করতেছো না। তো পরে বলছে ব্রো আমার তো ভিডিওগ্রাফার নাই, আমি কি করব। আমি বলছি চলো ভিডিও করে দিই তোমার কয়েকটা। আমার ওই যে ওই পোকাটা ছিল ভাই যে করে দিব, ভিডিও করতে হবে, কাউকে সামনে রাখতে হবে, আমি তো করতে পারবো না, আমি সামনে এত কমফোর্টেবল না। তো আমি ওকে করে দেওয়ার পরে দ্যাটস ডান। 3টা ভিডিও হয়েছে, 3টা ভেরি সাকসেসফুল ভিডিও ওর চ্যানেলে। মানে অনেক বছর গ্যাপের পরেও আসলো জেলেটিসিমোর 3টা ভিডিও, আগের 3টা ভিডিও। দেন ফাইজা হঠাৎ করে আমার এসে বলে যে আচ্ছা করি 3টা ভিডিও করবো একটা সিরিজ। হ্যাঁ, আমি বলছি যে আচ্ছা যেহেতু ভিডিও তো আর ইনস্টায় দিয়ে কি লাভ, একটা ফেসবুক পেজও খুলি। তাহলে ফেসবুক পেজ খুললাম, এই যে যেই ডেটটা বললাম না এরকম না, ফেসবুক নভেম্বর 17 তারিখ, নভেম্বরের 17 তারিখে খুলছি। বিকজ উই রিমেম্বার দ্যাট অ্যানিভার্সারি ছিল আমাদের, 4 বছর হয়েছিল নাকি 3-4 বছর হয়েছিল রিলেশনশিপে। তা আমরা সেদিন খুলছি, খুব এক্সাইটেড, ফেসবুক পেজ খুলছি, কেউ ফলো দেয় না, কেউ লাইক দেয় না, ভিডিও দিলেই ভাইরাল। হ্যাঁ, আমি সব রিলেটিভদের ইনভাইট করতেছি যে লাইক দিতে। তারপর দিল, কয়েকজন লাইক দিল, অনেকে বেশিরভাগই হাসাহাসি করলো, ক্ষুধা লাগছে নাম, এটা কেমন নাম। তা আমিও খুব মজা পাইছি যে হ্যাঁ আমি তো ফান করতেছি, জিনিসটা তো এত সিরিয়াস কিছু না, বা এইটা নিয়ে আমি কিছু করব কখনো প্ল্যান না। আচ্ছা, তারপর ডিসেম্বরে আমি ওকে বললাম যে আচ্ছা ফেসবুক পেজে তো আছে, এক কাজ করি 3টা ভিডিও বানাই। 3টা নতুন রেস্টুরেন্ট হয়েছে, আমরা 3টা ভিডিও বানাই। এটা কি রাফসান 3টা বানাইছে এইজন্য? না, জিনিসটা ছিল আমি এই 3টার পর আর করবই না। 3টা 1 মিনিটের ভিডিও বানাবো। 1 মিনিটের ভিডিও বানাবো। আচ্ছা, ওকে। বিকজ তখন ইনস্টাগ্রামে 1 মিনিটের ভিডিও দেওয়া যেত। আর আমার ইনস্টাগ্রামে ফলোয়ার বেশি ছিল ফেসবুক থেকে, তো আমি ইনস্টাগ্রামে ফলোয়ারদের জন্য ভিডিও বানাবো। ফেসবুক পেজই তো খুললা তখন? মাত্র খুলছি, 100 লাইকও নাই, মানে সবাইরে জোগাড় করেও 100 হয় না। হ্যাঁ, ফ্রেন্ডরা মিলে লাইক দিছে। তো পরে 3টাই বানাবো, কারণ আমার 3টা নতুন রেস্টুরেন্ট হয়েছে। তো সবচেয়ে মজার কাহিনী যেটা, এখন এই জিনিসটা হয়তো বলার আমার যোগ্যতা হয়েছে, সেটা হচ্ছে যে আমি যখন রাস্টিক ইটারিতে গেছিলাম, আমি যখন শুট করতে গেছি আমি আরো, এটা আমাদের 3rd নাম্বার ভিডিও ছিল। তো তখন আমি দেখছি কি ব্লগারদেরকে ইনভাইট করা হয়েছে। তো আমি তো টাকা দিয়ে খাইতে গেছি, আমাকে তো আর কেউ চিনে না, আর আমাকে কে ইনভাইট করবে। তো আমি তাকায় দেখতেছি ওদেরকে ইনভাইট করছে, তারপর ওরা খাচ্ছে, বিগ ডিল। এন্ড ওরা খুব মজা পাইতেছে যে আমরা ভিডিও করতেছি। ওরা খুব মানে বলতে গেলে এক কথায় হাসাহাসি করতেছে যে আমরা ভিডিও করতেছি। তো ওরা হচ্ছে অনেকেই ছিল, মোটামুটি কম বেশি সবাই ছিল। তো আই ওয়াজ লাইক আচ্ছা, এমন কেউ যাদের আমি চিনতে পারি না, আমার ইভেন মনে নাই কারা ছিল এত। হ্যাঁ, আমারও ইভেন মনে নাই কারা ছিল, বাট এটা জানা আছে যে ওরা তখন ভালো ব্লগিং করে। তো আমি দেখতেছি ওদেরকে ফ্রিতে খাওয়া দিতেছে, ইভেন ওরা হচ্ছে যা চাইতেছে ওরা অর্ডার দিতে পারতেছে। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আর ও কেন বলতেছে এটা, কারণ উই হ্যাড আ বাজেট। হ্যাঁ,
এক সপ্তাহ 2 জন বাসে টাসে চলাফেরা করে বাসে 500 টাকা চলবো। কোনো মতে জমাইতে পারলে অনেক। 2 জন হচ্ছে স্টুডেন্ট বাসে চলবো, কারণ ওই যে স্টুডেন্টদের হচ্ছে 25 টাকার ভাড়া 12 টাকা। তো বসে থাকতাম কখন স্টুডেন্টদের গুনতে আসবে, হাত তুলবো, তাহলে আমার 25 টাকার ভাড়া হচ্ছে 12 টাকা হয়ে যাবে। তা আম্মু তো 25 টাকাই দিত সিটিং বাসে যাওয়ার জন্য, তা আমি যাব 12 টাকা বাঁচানোর জন্য। তারপরে বাস থেকে নেমে কলেজে যাব হেঁটে, কারণ রিক্সা ভাড়া 20 টাকা বাঁচলো। টিফিন খাবো না, ফ্রেন্ডেরটা খাবো, তাহলে ওখানে আরো 50 টাকা বাঁচলো। তো মোটামুটি দেখা যায় সপ্তাহে 2 জন মিলে যদি 500-1000 টাকাও জমাইতে পারি, অনেক বড় ব্যাপার। এটা কি আমার জবের আগে না পরে? হ্যাঁ, জবের আগে। আগে না? হ্যাঁ, তখন আমি আরেকটু বেশি পেতাম, বিকজ আমার আবার কোচিং করতে হতো বিকালে, আর আমি ধানমন্ডি এরিয়াতে পড়তাম, তো আমাকে আরেকটু বেশি দিত। তো 2 জনের মিলাই মোটামুটি সপ্তাহে 500 টাকা যদি জমতো, মনে করতাম যে ওকে একটা ভিডিও হবে। তো আমরা ওই রাস্টিকিটারিতে গেছিলাম 1000 টাকা বাজেট করে। তো তখন বলতে গেলে 1000 টাকা অনেক ভাইয়া। আমি বলবো না 1000 টাকা এখন কম না, কিন্তু তখন আমরা স্টুডেন্ট হিসাবে 1000 টাকা জমানোটা অনেক কঠিন। তো 1000 টাকা নিয়ে আমরা খাইতেছি, ভিডিও করতেছি, 2টা সেট মেনু নিছি, দ্যাটস ইট এন্ড আওয়ার বাজেট ইজ গন। কোনো স্টার্টার নাই, কিন্তু সবাই স্যুপ খাইতেছে, ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছে। তো মজা লাগে এগুলা দেখলে, কারণ ওই রেস্টুরেন্ট থেকে এখন ইনভাইট করে, আমাকেও ফ্রিতে খাওয়াইতে চায়। তো এই জিনিসগুলো খুব মজার, কিন্তু আমি যাই না এখন। এটা আরো মজার। যাও না কেন? বাজে ছিল না, বাজে ছিল না। ইট ওয়াজ রিয়েলি গুড, বাট ওই ইনভিটেশনের পার্টে যদি যাই, দ্যাটস আ ভেরি লং স্টোরি, কারণ ফার্স্ট আমাদের লং স্টোরি দরকার অনেক। আচ্ছা আই থিংক এটা বলতে বলতে চলে আসবে, আমরা আরেকটু মুভ করলে। তো আমরা ধরেন ওই 3টা ভিডিও করলাম, করার পরে আপলোড দিলাম, দেখি কি ফ্রেন্ডদের বাইরেও মানুষ দেখতেছে। এটা কিন্তু খুব বড় ব্যাপার। তারপর ইনস্টাগ্রামে, ফেসবুকেও মানুষ দেখতেছে বাইরে থেকে। ওই 3টা ভিডিও দেওয়ার পর 10000 ফলোয়ার হয়েছিল। না, এত তাড়াতাড়ি 10,000 ফলোয়ার হয়েছে। যখন দিছিলা তখন কত ছিল? যখন ফার্স্ট সেটটা দেওয়া হয়েছিল তখন তো অলরেডি কিছু না, ইনস্টাগ্রামে তখন তো কিছু ফলোয়ার ছিল অলরেডি, 1000 সামথিং। আচ্ছা, ওকে, বেশি ছিল। হ্যাঁ, তখনও মনে আছে কে ওয়ার্ডটা খুব ইন্টারেস্টিং লাগতো, কে আসবে কবে, ওর কে আছে, এই জিনিসটা খুব 1000 এ তো কে আসতো না তখন, 9999 পর্যন্ত 4 অক্ষর, 10 হইলে কে আসে। তাই আই রিমেম্বার তখনও মনে হয় 3 4 5 এরকম সামওয়্যার অ্যারাউন্ড, না 1000 এর বেশি ছিল, বাট এক্স্যাক্টলি কত ছিল আমার সেটা মনে নাই, কিন্তু 1000 পাস হয়েছে এটা 100% আমি শিওর। তো ফেসবুকে দেখলো 1000, হ্যাঁ ফেসবুকে কয়েক হাজার মানুষ ভিডিও দেখে ফেলছে, ব্যাপারটা অনেক বড়। তবে ইনস্টাগ্রাম গ্রো করছে অনেক, ওই ভিডিও দেখে মানুষ মনে হয়েছে যে নতুন কিছু দেখলাম, এত শেয়ার আসছে সারপ্রাইজিংলি। আর তখন মনে হয় যে কি বলে স্টোরি মেনশন, এক্সাইটমেন্টে মনে হয় যে ও মাই গড অ্যাটেনশন পাচ্ছি। তখন ওই জিনিসটা প্রথম বুঝছি যে না, মানুষ দেখতেছে। তারপর জোর করে দেখাতে হচ্ছে না। ফার্স্ট ভিডিওতে রাসিফ ভাইয়া, পেটুক কাপলের ভাইয়া কমেন্ট করছিল যে ওয়েলকাম টু দ্য ভিডিও ওয়ার্ল্ড। তো তখন ভাইয়াকে চিনি ওইভাবে, ভাইয়ার কমেন্টের থ্রুতে ভাইয়ার পেজে আমরা ঢুকলাম, ভিডিও দেখলাম। এর আগে ভাইয়ার একটা ভিডিও আমাদের এক্সপ্লোরে আসছিল, দেখছিলাম। তো ভাইয়া কমেন্ট করছে, ব্যাপারটাও কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ উনি তো প্রফেশনাল ভিডিও বানায়, কোয়ালিটি ওনার সেই রকম কোয়ালিটি। আমি ওকে বলছিলাম ওনারা কারা জানো, গ্রাউন্ড ফ্লোরের সাথে একটা কন্টেন্ট করছে, দেখো স্ট্রিট ফুডের সাথে কন্টেন্ট করছে। ও মাই গড, ও পরে দেখলো বলল ও মাই গড, তুমি মনে আগে থেকে চিন্তা। আমি পরে দেখছি ভিডিও দেখছি আগে, তো আমি চিন্তাম, তো খুব ভালো লাগছে যে রাসিফ ভাইয়াও কমেন্ট করছে। তো 3টা ভিডিওর পরে আই ওয়াজ লাইক আর ভিডিও করব না, কোনো দরকার নাই, কি ভিডিও করব, কে দেখবে। মানুষ কমেন্ট করা শুরু করছে যখন, যে আপনার ভিডিও কই, ভিডিও দেন না কেন। দ্যাটস নট মাই ফ্রেন্ডস, যে ফ্রেন্ড হইলে বাইরে থেকে মানুষ কমেন্ট করছে। তো আমার জন্য ছোট মানুষ হিসেবে এটা অনেক বড় একটা জিনিস, যে বাইরের কেউ আমার ভিডিও দেখতে চাইছে বা আমার পেজে এসে ঘুরে গেছে ভিডিও দেখার জন্য। তখন আই ফেল লাইক হ্যাঁ আচ্ছা ভিডিও করি, দেখি খারাপ কি, মানুষ তো দেখতেছে। তারপর মনে হয় 1-2টা ভিডিও আমরা করছি, তারপর আমরা ইনভিটেশন পাওয়া শুরু করি রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে ইনভিটেশন বেশ তাড়াতাড়ি, তাই না? বেশ তাড়াতাড়ি। আমার কিন্তু কে ইনভাইটেশন দেয় না সত্যি। আমাকে না, আমি বলতেছি না আমাকে রেস্টুরেন্টস ইনভাইট দিবে, আমি রেস্টুরেন্টের সাথে কিছু করি না, বাট আমাকে কেউ কিছু দেয় না। একটা রেস্টুরেন্ট আমাকে মানে ইনভাইট দিছে, আর 4-5 জন গিফট। ভাই ডু ইউ থিংক এটা বিকজ আপনি বিদেশে থাকেন? হইতে পারে, কেউ চায়ও না পাঠাইতে। মানুষ কিন্তু অল্প খরচে আমার তো দেশে, আমার দেশে তো ঠিকানা আছে, কিন্তু কখনো আমাকে কেউ তেমন কিছু পাঠাইতেও চায় না। আমি ভাবি কেন? হয়তো দেশে এসে ভিডিও বানান নাই, বানাইলে ঠিকই এমন না যে পাঠাইলাম মানে চলে আসছি, কে পাঠাবো তাড়াতাড়ি পাঠাও, চলে আসো। আমাকে খুব কম মানুষ কিছু পাঠায়, আমি ভাবি কেন? আমি সবসময় আশপাশে দেখি ইনফ্লুয়েন্সাররা এত কিছু পায়, আমাকে কেউ কিছু পাঠায় না। হ্যাঁ আমি দিব আপনাকে, আমার পেজ থেকে একটা গিফট দিব আপনাকে। ওকে ডান। ভাইয়া কারে গিফট করব? আপনি আপনার আম্মুকে দিবেন। কেন? ডান।
ঠিক আছে, একটা শাল পাঠিয়ে দিব। ইয়েস, আপনার আম্মুর জন্য Free একটা stuff. আমার উইন্টার Free stuff, yes. এক্সক্লুসিভ কালেকশন থেকে একটা শাল গিফট। ও নাইস, নেক্সট Yes. ফাইতে লাইক এন্ড সাবস্ক্রাইব। আচ্ছা, Like and subscribe? সরি, লাইক এন্ড ফলো, সরি, ভুল অভ্যাস। সাবস্ক্রাইব করা যাবে না তো। আমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি ইনভিটেশন আসছে একটা কারণে, সেটা হচ্ছে সাদিক খুব ভালো ভিডিও বানাতো। তো দেখা গেছে আমাদের ভিডিওর হ্যাঁ। মাঝখানে মানে রেস্টুরেন্টের এত সুন্দর ইন্টেরিয়র শট থাকতো, ওইটা দিয়ে ওরা প্রোমো ভিডিও ওই যে বানাইতে পারে। অনেক মোটিভেটেড করতে হবে। তো আমি ওরা আমার স্টাইলটা এরকম ছিল যে প্রথম 3টা ভিডিওতেই ওই সেগমেন্টটা কেটে যদি রেস্টুরেন্টের কভার ভিডিওতে দিয়ে দেন, গুড প্রমোশন। একটা 1 মিনিটের ভিডিও বানাইতে কতক্ষণ লাগছে? তখন অনেক সময় লাগছে ভাই। ওইটা কতক্ষণ? তখন আই থিংক উই টুক 1 আওয়ারের মতো একটা না, ভিডিও, ইনক্লুডিং ফ্রম শুটিং টু Oh. এডিটিং সব মিলায়। ভাই তখন আমার এডিটিং স্কিলস খুব ভালো ছিল বলবো না, আর তখন ফাইজাও এডিট করতো না, এখনো এডিট করে, বাট তখন আমার ব্যাক এন্ডে সব দেখতে হইতো। তো 1 ঘন্টা শুট, তারপরে আমি ভয়েস ওভার দিতাম কারণ আমি ও voice over ক্যামেরার দিত। সামনে এত কথা বলতে বলতাম পারতাম না। সেকেন্ড আমাদের মাইক ছিল না, হ্যাঁ আমাদের মাইক ক্যামেরা অডিও খুব বাজে ছিল, তো ভয়েস ওভার ওর পাঠাইতে হইতো, এটা সিং করতাম। লেটস সে একটা 1 মিনিটের ভিডিও আমি 4 ঘন্টা সময় নিয়ে বানাইছি। মানুষ বেশিরভাগ সময় বুঝে না এফোর্ট গুলা, ইভেন বলার পরেও বেশি ওই ভিডিওগুলো ভাই আমি দেখলেও আমি বলবো না যেটা কেউ 4 ঘন্টা নিয়ে বানাইছে। ওই ভিডিও যদি এখন আমাকে বানাইতে বলে, ইট উইল টেক হার্ডলি যাতায়াত সহ 2 ঘন্টা। ওই জায়গায় যাওয়া আসা, ল্যাপটপে বসে যাতায়াত সহ 2 edit ঘন্টা করা। বলাটা সেফ না, ইউ নেভার নো। আজকের পরে ইউ শুডন্ট সে দ্যাট। যাতায়াত সহ না, 10 ভাই, ঘন্টা এটা হইতে ঠিক পারে, বলছো। যাতায়াত ছাড়া বলবা যা বলা। যারা তাইলে জানেন তাইলে না, 1 ঘন্টা আমাকে বলবো তোমরা কখন আসছো? হ্যাঁ বলেন, বলেন, নো it's প্রবলেম। fine। থাক, বললাম না। আজকে ডেট হচ্ছে 18 তারিখ, না 19 তারিখ। 19 তারিখ। শোনো, ডেট ভুল বলছি, টাইম জানি। ডেট হচ্ছে 19 তারিখ। আপনারা জানেন রাস্তাঘাটের অবস্থা কত খারাপ ছিল। 19 ডিসেম্বর 19 ডিসেম্বর। শেষ, আমি বেঁচে গেছি ভাই, আপনি কিছু বললে এখন আর কোনো লাভ হবে না। থাক না, আমি বললাম না, আমি ভালো, আমি খারাপ কিছু বলি না। নাইস, যেটা আমি বলতেছিলাম যে মানুষ বেশিরভাগ সময় রিয়েলাইজ করে না যে কত এফোর্ট যায়। মনে করো আমার ওই যে আসলে 15 যায়। মিনিটের ভিডিওটা আমার মনে হয় 15 মিনিটই লাগছে বানাইতে, বা এই 15 মিনিটের ভিডিওটা যেটা উনি দেখতেছে, উনি মনে হয় আজকে মনে হয় আমি শুট করছি, এটা অনেক এটা অনেক ইন্টারেস্টিং। কোনটা? মানে যে- ভিডিও যখন আপলোড দেই, সবাই মনে করে আমি ওখানেই এখনো ওখানেই বসে আছি মনে হয়। তো দেখা যায় আমাদের মজা লাগে অনেক ভাই। ভিডিও এমন আছে 1-1.5 মাস পরে আপলোড হয়েছে। হ্যাঁ। তো তখন বলে আপু আপনি চিটং আসছেন, আপনি বললেন না কোথায় আছেন, এখন এখন তো আমি ঢাকায় আছি আপু, এখন কি লাভ? ইভেন মজার ব্যাপার, আমরা বিয়ের পর যখন কক্সবাজার গেছি, হুম। তো কক্সবাজার গেলাম, সব ভিডিও আপলোড ডান, দেন বাসায় এসে আরেকবার গেছি ফর অ্যানাদার কন্টেন্ট। একটা বাস ছিল সুন্দর, এটা কভার করতে, ভালো কথা। ওখানে গিয়ে অনেক, আরে আপু আপনারা এখনো এখানে? আমি বলি না আপু, এটা 2 মাস আগের কথা। গিয়ে তারপর আবার ওইটা মজার ছিল। দেখছো কক্সবাজারের এখন কি অবস্থা? ইনসেন। হ্যাঁ, আমি দেখলাম আজকে তোমরা আসার আগে আমার যেহেতু অনেক ফ্রি টাইম ছিল, থ্যাঙ্কস টু ইউ, আমি নিউজ দেখতেছিলাম, ইমেল রিপ্লাই দিচ্ছিলাম, বেশ ভালো তো ভাইয়া। প্রোডাক্টিভ। আমি আমরা কিন্তু আপনাকে- প্রোডাক্টিভ আওয়ার্স কাটাইছি, এক্স্যাক্টলি। because আমার অনেক কাজ থাকে। কক্সবাজারে দেখলাম পর্যটকরা হোটেল না পেয়ে পথে পথে ঘুরছেন। হোয়াট? হ্যাঁ, 30-40 হাজার জানতাম না। আমি পর্যটক। একটা জিনিস দেখছি, ওই যে কোর্টে নোটিস করা যায় যে ভোক্তা অধিকার, হুম। ওইটাতে কমপ্লেন করা যায়। তো মানুষজন এটা ফ্রিলি বিলায় বেড়াইতেছে, যেটাতে ফাইল করেন, অমুক রেস্টুরেন্টের নামে কমপ্লেন করে দেন, এখান থেকে যা আসবে 1 ভাগ আপনার। হ্যাঁ, ওমা আসলে ভোক্তা ইন্টারেস্টিং। ভোক্তা অধিদপ্তর সম্ভবত 25% বা 50% মতো দেয় 1/4 জরিমানা, 1/4 দেয়, সো 1/4 25% 25% জরিমানার। So, যদি আচ্ছা, তোমার যারা কিছু ভালো গেছে না লাগে- রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আমার একটাই কথা, হুম। আপনারা আগে বুকিং দিয়ে যান নাই কেন? আপনি বুকিং দিতে গিয়ে এটা- যখন আপনি দেখছেন যে পান নাই, তাহলে তো আপনি যেতেন না। এটা আমরা বেশিরভাগ সময় করি না, বেশিরভাগ মানুষ মানে যারা খুব প্রি organized প্ল্যান তারা করা করে, করে। বাট জেনারেলি মানুষ যেমন সবাই আমি সবাই on the কিন্তু go, কখনো একদম চাবো না যে আমি 90 আমার সিটির বাইরে যাওয়ার সময় আমি মানে কনফিউজ থাকি যে আমি কই উঠবো গিয়ে। হুম। এটা আমি প্ল্যান করেই যাব। তো আমি জানি না এটা কয়জন করে, বাট তুমি আমরা millennials, করব। বেশিরভাগ একটু পুরান মানুষজন ভাবে যে যাই না, যায় দেখি কি হবে। আচ্ছা আচ্ছা। দেখি পাই বা যাবো অনেকে এটা ভাবে যে রুম তো পাওয়াই যাবে। হ্যাঁ, এরকম এরকম আর এমন কি ধুর। হ্যাঁ, তবে এটা অফ পাওয়াই টপিক, আই থিংক প্যারেন্টসদের সাথে ঘোরাঘুরির নিজেরা ঘোরাঘুরির মধ্যে অনেক তফাৎ আছে। হ্যাঁ, ওকে, এটা ফার্স্ট টাইম আমরা একলা যখন কক্সবাজার গেছি তখন তখন আমরা রিয়েলাইজ করছি যে কত কত সুন্দর আচ্ছা, সুন্দর বিচ আছে, গিয়ে ওই কলাতলি বিচের মধ্যেই ঘোরাবে মানুষজন, দৈনিক যেখানে ডুবাবে। কি ভয়াবহ অবস্থা কলাতলি বিচের। আমি গত বছর কক্সবাজারে গেছিলাম, আমি কলাতলি বিচে ছিলাম, আমি মারমেডের ওই দিকে ছিলাম, হুম, বাট হুম। ওই দিকটা অনেক সুন্দর। হ্যাঁ, ওই দিকটা সুন্দর চুপচাপ, বাট কলাতলিতে আসছিলাম আমি একদিন, কি জন্য জানি পেঁয়াজু খাইতে হবে এরকম কিছু একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে কোটি পারছি। কোটি হ্যাঁ, মানুষ। লিটারালি কোটি কোটি, আমার মনে হয় কোটি কোটি আছে। ইভেন আপনি যদি রাত 2টা-3টাও যান, হ্যাঁ। আপনি খালি পাবেন না কলাতলি হ্যাঁ, বিচ। প্রত্যেকটা এইরকম অবস্থা। ইয়েতে মানুষ শোয়া, ওই যে হুম, যে হুম, জিনিসটা হুম, শুয়ে হুম, থাকে, হুম, মানুষ হুম। উপরে ছাতা থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অফ টপিক, যদিও টপিকে ইনভাইটেশনের ব্যাপারটা বলতেছেন না, একটা পয়েন্ট মনে আসছে।
ইনভাইটেশনটা প্রথম দিকে না 5টা 6টা 10টা রেস্টুরেন্ট পর্যন্ত মনে হয়েছে যে ওয়াও অনেক বিগ ডিল। হ্যাঁ সাডেনলি রিয়েলাইজ করছি ইট টুক আস ভেরি লেস টাইম টু রিয়েলাইজ যে না এগুলো আর করা যাবে না। আচ্ছা, কেন? বিকজ উই ফেল্ট লাইক ইটস কাইন্ড অফ হিপোক্রিটিক্যাল। হ্যাঁ, কারণ যখন থেকে আমরা রিয়েলাইজ করা শুরু করলাম যে আমাকে যখন রেস্টুরেন্ট ডাকে তারা এত ভালো খাবার দেয়, কারণ ডেকে খাওয়াইতেছে তো এত ভালো খাবার দেয়, যখন কমেন্ট সেকশন দেখি দেখা যায় মানুষ আমার কথা শুনে ওখানে গিয়ে তাদের টাকা নষ্ট করছে যে এরকম করে বলে। we somehow feel responsible তখন মনে হয়েছে যে আচ্ছা আমারে ডাকলে তো ভালোই খাওয়াবে, কিন্তু অডিয়েন্সরা যদি ভালো খাবার না পায় তাহলে তো এখানে কিন্তু হিপোক্রিসি করতেছে রেস্টুরেন্ট, বাট আমি হইতেছি মানুষের কাছে ক্রিমিনাল। জিনিসটা কি এখনো হয় না যখন তুমি কোথাও একটু আগে যখন তোমরা কোথাও খেতে গেলা তোমাদের দেখে কিচেনের প্রোডাকশন কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়? এক্স্যাক্টলি, সাথে সাথে। হ্যাঁ, ইভেন এই আজকের এক্সপেরিয়েন্সই বলি, একটা রেস্টুরেন্টে গিয়েছি, ভিডিও আসতেছে সুন, কুদা রাখছে, লাইক এন্ড সাবস্ক্রাইব। ওখানে যাওয়ার পর আমরা অর্ডার কি দিব, অর্ডারের আগে আমি দেখতেছি যে আমি এই ড্রিঙ্কসটা আমার পছন্দ হচ্ছে, আমি এটা অর্ডার দিব সাথে সাথে ড্রিঙ্কস এনে দিয়ে দিছে, এই যে এটা আপনাদের জন্য কমপ্লিমেন্টারি। এই জন্য আমরা যেটা করি এখন মোস্ট অফ দ্য টাইম আমরা খাবার নিয়ে আসি, টেক অ্যাওয়ে করে আমরা অফিসে নিয়ে এসে শুট, লাগলে গরম গরম গাড়িতে বসে খাবো, তাও রেস্টুরেন্টে বসে খাবো না। তারপরে অনেক মানুষ বলে না যে গালি দেয় না, এটা বলবেই। এখন আপনি মানে ফেসবুক এমন একটা জায়গা, আপনি যাই করবেন আপনার রেডি থাকতে হবে গালি খাওয়ার জন্য। আই ক্যান্ট রিলেট, আমাকে কেউ গালি দেয় না। এখন আপনাকে নাই দিতে পারে, আমি ফেরেশতা মানুষ। যদিও আচ্ছা ওই বিষয়ে আমরা কথা বলবো সাদি, আমি লেখা রাখছি। ও মাই গড, না আপনাকে নাই দিতে পারে, আপনি ভালো জিনিস করেন না। আমাকে দেয় বাট খুব কম দেয়। আমাকে ধরো উইয়ার্ড গালি দেয়, লাল জামা পরছেন কেন, কবরে যাবেন, এটাই ভাইয়া। তো গালি আমরা খাবোই। আর আমি ওইভাবে বড় হয়েছি ছোটবেলা থেকে, আমি মনে করি এটা একটা প্লাস পয়েন্ট। মানুষের কথা মানে যদি আমাকে নিয়ে নেগেটিভ কিছু বলেন আমি একটা বেল টেল দেই না আর কি। তো আম্মু খুব এটা নিয়ে কথা শোনাইতো যে এরকম করো কেন, মানুষ যেটা বলবে এটা নিয়ে চিন্তা করবা, মানুষ খারাপ বললেও তুমি মানুষের মতো চলবা, মানুষ যা চায় সেভাবে চলবা। তো আম্মুর খুব ইচ্ছা ছিল যে আমি একদম সুশীল, একদম ভদ্র একটা মেয়ে, যে মানুষের কথায় উঠে বসে, নিজের ইচ্ছাটা কম, যেটা এখনকার দিনে অনেক ইম্পর্টেন্ট, ওইভাবে চলি। বাট মানে আনফরচুনেটলি আমি ওইরকম হই নাই। দেখা গেছে আমি অনেক স্ট্রেট কাট, যে পছন্দ হয় নাই তুমি বাদ, বা তুমি আমাকে বাদ মানে নো জোক, আমি আসলে ও জানে মানে বাদ মানে আমি লিটারালি আমার লাইফ থেকে বাদ দিয়ে দিই। এটা রেস্টুরেন্টের ক্ষেত্রে বলি, লাইফ থেকে বেশি ডিপ হয়ে যায়। রেস্টুরেন্টের ক্ষেত্রে এরকম হয়, যদি আমরা কোনো জায়গায় রিভিউ করার প্ল্যান থাকে, যে আমরা জানি এখানে ভিডিও করব, উই হার্ড গুড থিংস অ্যাবাউট সাম আইটেমস, এন্ড দেন কোনটা অ্যাভয়েড করতে হবে ওটাও জানি। যাবো 2 দিন আগে যখন ঘাটাঘাটি করে দেখি যে মেসেজ দিয়ে বসে রেখেছে, প্লিজ কাম, আমরা ইনভাইট করছি, উই নো যে ওখানে গেলে আর ওই এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে, তাহলে আমাদের পুল অফ অপশনস অনেক কমে যাচ্ছে না? অনেক কমে যেতেছে। অন্তত তাহলে মোটামুটি সবাই তো ইনভাইট করে ফেলছে, তাহলে যাবো কই? এটাই তো প্রবলেম তো এখানেই। কিন্তু মানুষ আবার ফুড রিভিউও চাবে, আবার ফুড রিভিউ করতে গেলে আমি ঝামেলায় পড়বো, আমাকে ভালো খাওয়াইতেছে, আমি ভালো খেয়ে তো খারাপ বলতে পারবো না। একটু হয়তো কন্ট্রোভার্সিয়াল মনে হইতে পারে, বাট ইটস ফাইন, আই এম গোনা সে ইট এনিওয়েজ। কিছু জায়গায় আছে যে সবাইকে ডাক দিয়ে গণহারে ভালো 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 বলতেছে, আমরা খাইলাম ভালো লাগলো না, নিজেদের এক্সপেরিয়েন্স বলে ফেললাম যে এটা জমে নাই, এত প্রাইস নট ওয়ার্থ ইট, বা খাবার মান মতো হয় নাই, আমাদের এক্সপেকটেশন হয় নাই। মানুষজন আমাদের উপর কেন, সবাই তো ভালো বলতেছে, তোমাদেরকে কি টাকা দেওয়া হয় নাই? তোমাদের টাকা দেয় নাই, এই জন্য মনে হয় খারাপ। এখন ভালো বললেও সমস্যা, খারাপ বললেও সমস্যা। এই জন্য যেটা সত্যি কথা বলতে গেলে আমি স্টার্ট করছিলাম হয়তো ফুড রিভিউ দিয়ে, বাট জিনিসটা আমি কমাই দিতেছি, কারণ আমার বাদে কিন্তু এখন ভালো ভালো ফুড রিভিউয়ার আছে, আর প্রতিদিনই মনে হচ্ছে নতুন নতুন ফুড রিভিউয়ার আসতেছে। তো আমি মনে করতেছি এখানে যে তাদেরটা তো ভালো খাইতেছেই মানুষ, হ্যাঁ হয়তো ওদের নেগেটিভিটিটা বেশি হয়ে যেতেছে অনেকের, বাট ভালো কিন্তু কন্টেন্ট বানাচ্ছে অনেকে। নতুন যারা আছে আপনি যদি ঘাটায় দেখেন, আমি তো ঘাটাইছি, আমি কন্টেন্ট ক্রিয়েটর বা ফুড রিভিউয়ার, তো আমি দেখি নতুন কারা আসছে, কারা ভালো করতেছে, এরকম অনেকে আছে ভালো করতেছে। তো আমি মনে করি যে এখন মানুষ ওদের কন্টেন্ট দেখতে পছন্দ করতেছে, আর আমি সব সময় এক জায়গায় থাকতে পছন্দ করি না যে আমি ফুড রিভিউ করব মানে আমি 10 বছর পরে গিয়ে ফুড রিভিউই করব। একটা টাইমে ফুড রিভিউতে ভালো ছিল দেখে করছে, বাট আস্তে আস্তে এখন আমার যেমন ইচ্ছা যে ফুড রিভিউ রেস্টুরেন্টে না গিয়ে সিলেটের কোন জিনিসটা বেশি ফেমাস ওইটা নিয়ে ওই খাবারটা নিয়ে দেখানোর, বা কয়দিন পর যদি আমি দেশের বাইরে যাই ওই জায়গায় খাবারটা নিয়ে দেখানো। ওই যে রেস্টুরেন্ট দিয়ে শুরু করতে থেকে যে রেস্টুরেন্টেই থাকবো, এই জিনিসটা আমার ইচ্ছা নাই। ফুড ব্যাপারটা কি তোমাদের কখনো মনে হয়েছে, আমি জানি না, অনেস্ট কোয়েশ্চেন, যে ফুড বা জামা কাপড় এই ব্যাপারগুলো এত সাবজেক্টিভ, লাইক আমার যা খাইতে ভাল লাগে তোমার তা ভালো না লাগার চান্স অনেক বেশি, তারপরে এটা না যে খাবারটা খারাপ, মানে জাস্ট তোমার টেস্ট আলাদা। যেমন আজকে ও বলতেছিল চিকেনটা জমে নাই,
ঠিক আছে, বিকজ শি লাইকস স্পাইসি ফুড, এন্ড এটাও ভিডিওতে বলছে আমি স্পাইসি পছন্দ করি। ইভেন আই থিঙ্ক যারা ওকে দেখে ভালোভাবে ফলো করে দে নো যে ও ভালো বলা মানে খাবারটা ঝাল। ওকে, তো খাবারটা অনেক স্পাইসি, অনেক স্পাইসেস দেওয়া। সো আমি কিন্তু এটাও বলে দেই ভিডিওতে যে আমার ভালো লাগে নাই দেখে আপনার লাগবে না এমন না, বা আমার খারাপ লাগছে দেখে যে সবারই খারাপ লাগতে হবে এমনও না, বা আমার ভালো লাগছে আপনার খারাপ লাগতেও পারে। এটা কিন্তু একটা টেন্ডেন্সি রিসেন্টলি হয়ে গেছিল, এগুলো আমরা ভিডিওতে বলে দিই। তারপরে ইভেন এটাও আমরা ক্যাপশনে লিখে দিতাম যে আমার ভালো রিভিউ দেখেই রেস্টুরেন্টে যাবেন না, আরেকটু ঘাটাঘাটি করে যাবেন, কারণ আপনিও তো পয়সা খরচ করতেছেন, আপনি তো ফ্রিতে খাইতে যাইতেছেন না। এখানেও প্রবলেমটা কি, তাইলে তোমার ভিডিও দেখলাম কেন? যদি তোমার ভিডিও দেখে রেস্টুরেন্টে নাই যেতে পারি তাহলে দেখলাম কেন? which is a fair argument, তাই না? যে আমি একটা রিভিউ দেখতেছি, আমার Exactly, রিভিউ যদি কনক্লুসিভ না হয়, এইজন্য আমি আগেই বলে রাখি যে ভাই আমি এখানে কোনো ফুড ক্রিটিক না যে আমি একদম 100-এ 100 বলবো। আমি এখানে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি, আমার এক্সপেরিয়েন্স ভালো হোক খারাপ হোক সেটাই আমি শেয়ার করতেছি, দ্যাটস ইট। এখন আপনি আমার এক্সপেরিয়েন্স দেখতে হইলে ভিডিও দেখেন, যদি আমার এক্সপেরিয়েন্স দেখতে না চান ভিডিও। এটা কিন্তু শুরু থেকে একদম উই স্টাক দ্য পয়েন্ট যে আমরা অ্যাজ আ কনজিউমার উই আর এক্সপেরিয়েন্সিং দ্য উই আর শেয়ারিং দ্য রিভিউজ অ্যাজ আ কনজিউমার। দ্য ফার্স্ট পারসন মানে কাস্টমার হিসাবে আমি যখন ওয়াক ইন করবো, খাবো, বের হয়ে আসবো, কেমন লাগলো ওইটা আমি জানাবো। ইটস লাইক আ গুগল রিভিউ বাট ভিডিও ফরম্যাটে। দ্যাটস ভেরি নর্মাল থিং। অনেকে মনে করে যে আমরা হয়তো ফুড নিয়ে পড়াশোনা করছি, which is really not true. আমি হয়তো মার্কেটিং নিয়ে, দুইজনই মার্কেটিং নিয়ে, দুইজনই বিবিএ করতেছি আর কি। তোমাদের কি কারো মনে হয় বিবিএ তে আসলে কিছু শেখা যায় অথবা যায় না? আমি কোয়েশ্চেনটা একটু ছিল, বায়াস কোয়েশ্চেন। আমিও বিবিএ করছি। শেখা যায় যে কিভাবে শিখতে হয়, দ্যাটস ইট। ওকে, আমার কাছে এটা মনে হয়। বাট টপিক বেস যদি আমি চিন্তা করি, আই থিঙ্ক এটা জাস্ট আমি যেই ফিল্ডে কাজ করে আসছি, আমি এখন পড়ার সময় রিলেট করতে পারি, ও এটা দিস টপিক, কারণ আমি এটা নিয়ে অলরেডি কাজ করছি। সো ইন আ সেন্স আমি যদি ট্র্যাডিশনাল ওয়েতে যেতাম, পড়ালেখা শেষ করে জবে ঢুকবো, তখন কিছু জিনিস মিলে যেত। বাট আমার কাছে মনে হয় না যে 4 বছর টানা এক জিনিস পড়ে, তাও শুরুতে হিস্ট্রি পড়ে, শেষে 1 বছর জাস্ট কয়েকটা সেমিস্টার মার্কেটিং সাবজেক্ট পড়ে মানে খুব একটা লাভ হয়েছে। এর চেয়ে আমাকে যদি 4 বছর মার্কেটিংই শেখানো হইতো, আই উড হ্যাভ বিন মোর ফুলফিলড। এই যে যেমন ফিন্যান্স, যেটা সত্যি কথা আমি অন ক্যামেরা বলবো, আমার 2 বার নেওয়া লাগছে এই কোর্স। আমার 3 বার। এখন বুঝেন, আমি তো ফিন্যান্স পড়তে চাই নাই দেখে আমি মার্কেটিং নিছি নাকি? ভালো না, তাহলে বুঝতে তো হবে কে কোনটা চায়। তা আমাকে কেন ফিন্যান্স পড়ানো হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, ওইটা বেস সাবজেক্ট, এটা সবার জেনে রাখা ভালো, বাট আমি কিন্তু শিখি নাই কিছু। এট দি এন্ড অফ দ্য সেমিস্টার আমার 18 কত বেশ ভালো, কত যদি জানতাম তাহলে তো এক্স্যাক্টলি, তাহলে আমি ফিন্যান্সে এ পাইতাম, আমি ডি পাইতাম না। তাহলে আমি 2 বার নিয়েও ওই কোর্সে ডি পেয়ে আমি পাস করছি। আপনি বুঝতেছেন কতটা প্যাথেটিক ব্যাপারটা? ফ্রাস্ট্রেটিং হয়ে যায় না ইন আ সেন্স। কারণ আমার অবস্থাটা দেখেন ভাই, আমি ফিল্ম মেকিং নিয়ে অনেক প্যাশনেট। মানে ক্যামেরা যদি ধরাই দেন, আমি সারাদিন ক্যামেরা চালাতে পারবো, বা এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারবো, বলতে পারবে কন্টিনিউয়াস, এনিথিং ইউ ওয়ান্ট। এই পডকাস্ট যদি ক্যামেরা নিয়ে হইতো, আমি আপনাকে কথা বলতে দিতাম। হ্যাঁ, মানে আমাকেও না, হাম্বল ব্র্যাগ। এখন আমার পড়াশোনার লাইনে আমি শুরুতে ওকে বলছিলাম যে আই ওয়ান্ট টু স্টাডি মিডিয়া এন্ড কমিউনিকেশন। আমি দেই নাই। কর্পোরেটে ঢুকতে হবে, চাকরি থাকতে হবে, তো চাকরি তো মিডিয়া এন্ড কমিউনিকেশন, বাবা বিয়ে দিবে না এরকম একটা কাইন্ড অফ প্রেসারাইজড হয়ে মার্কেটিং পড়ছি। বাট দেন ফার্স্টে ম্যানেজমেন্ট নিয়েছিলাম, পরে রিয়েলাইজ করছি কুইকলি যে না ভাই, ম্যানেজমেন্ট ইজ ভেরি একঘেয়েমি হয়ে যায়, একটু স্পাইস আপ তো করতে হবে, তখন মার্কেটিং নিয়ে পড়ছি। কিন্তু এখন আমার মনে হয় কি, পড়াশোনাটা যদি ইউটিলাইজ করার জন্য পড়তে হয়, তাহলে স্টাডি সামথিং দ্যাট ইউ রিয়েলি লাইক। আই এগ্রি, কারণ বেশিরভাগ সময় আমিও মার্কেটিং নিয়ে পড়ছি, তারপরে আমি মাস্টার্স করছি ডিজিটাল মার্কেটিং। আমার তো ভাই কাজে দিচ্ছে। হ্যাঁ, আমার কাজে দিচ্ছে, এই কারণে আমি আরো ভালো মতো রিলেট করে বলতে পারি যে আমি বিবিএ তে যা পড়ছি তার কোনো কিছুই আমি কখনো আমি পাশ করে নর্থ সাউথ থেকে আমি বের হয়েছি 2016 সালের ডিসেম্বরে। তারপরের থেকে 5 বছর ধরে আমি এজেন্সি চালাচ্ছি। কখনো এমন কোনো একটা পয়েন্ট ছিল না যেখানে আমার মনে হয়েছে যে এই জিনিসটা আমি শিখছিলাম এটা এখন আপনার মনে হয় না ভাই বইয়ে যেসব জিনিসপত্র ছিল ওগুলো অনেক ব্যাকডেটেড? 100% তোমার আর ব্যাকডেটেড, প্লাস বেশিরভাগ জিনিস জেনে কোনো লাভ নাই। ধরো মার্কেটিং নিয়ে ফিলিপ কটলার কি বলছে, এটা জানে কি হবে? কিছু ডাজন্ট ম্যাটার। ক্লায়েন্ট কি বলে আমার এটা বুঝতে হবে। আমি রিলেট করতে পারতেছি না কেন? এখন ধরেন আমি 2 বছর ধরে ভার্সিটিতে পড়তেছি, আমি মেজর কোনো কোর্সই ঢুকতে পারি না এতদিনে। মার্কেটিং এর কোনো মেজর কোর্সই আমি ঢুকতে পারি না। তাহলে বুঝি ফিলোসফি। তো আমার কাছে কতটা ফ্রাস্ট্রেটিং ব্যাপারটা। এইজন্য আমার মনে হয় বিবিএ সাবজেক্টটা না একটু অদ্ভুত একটা সাবজেক্ট, কিছু কমন সেন্সকে সুন্দর করে প্যাকেজ করে। বিবিএ বা আমি বলবো যে কোনো আন্ডারগ্র্যাড এখন এরকম হয়ে গেছে যে এসএসসি এইচএসসি যেমন আগে একটা
ছিল যে লাগবে বিবিএ এখন বা আন্ডারগ্রেড লাগবে না, সব না। আমাদের ক্ষেত্রে বিবিএ ক্ষেত্রে আমি এটা বলবো ফর শিওর বিবিএ তো হতে পারে। এখন ধরো তুমি যদি একটা সিভিল ইঞ্জিনিয়ার হও সেই ক্ষেত্রে তুমি অনেক কিছু শিখে বের হও, অনেক কিছু শিখে বের তুমি হও। যদি একটা সিএসসি গ্র্যাড হও তুমি অনেকগুলা ল্যাঙ্গুয়েজ শিখে বের হও। তুমি বুঝো না, বিজনেস না পড়ে মানুষ বিজনেসম্যান হয়ে যায়, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং না পড়ে তো সিভিল ইঞ্জিনিয়ার হতে পারবে না। বিবিএ পড়ে আমরা তিনজন যা জানি আরেকজনকে ওই জিনিসটা বুঝাইতে ধরো হাইস্ট 20 দিন লাগবে। এই যে যেমন আমি আমার আব্বুর এক্সাম্পলই দিই, আমার আব্বু কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, কিন্তু সে কিন্তু একটা সাকসেসফুল বিজনেসম্যান, তার কিন্তু কোনো সমস্যা হয় না সায়েন্স নিয়ে পড়ে। আমার আব্বু টেক্সটাইলে একটা ভালো বিজনেস করতেছে, তার থেকে আমি ইন্সপায়ার হয়ে কিন্তু এই ক্লোদিং ব্র্যান্ড স্টার্ট করছি। তাইলে বুঝেন তো তার কিন্তু জাস্ট অ্যানালগ টু ডিজিটাল হইছে এখন, তার কিন্তু কোনো সমস্যা হয়নি বিজনেস না পড়ে। তো হ্যাঁ বলবো হয়তো এক একজনের এক একটা থাকে, এটা আলাদা ব্যাপার, বাট এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং বা একটা ইঞ্জিনিয়ারিং বা যাই হোক না কেন, ওগুলো কিন্তু ভালো পড়াশোনা করে তারপরে আপনার ঢুকতে হইতেছে। তার মানে ওখানে আসলেও পড়াশোনাটা কাজে লাগতেছে। আমরা বিজনেস পড়ে কয়জন কাজে লাগাইতে পারছি আমার জানা নেই, বাট আমার দেখা মতে খুব কম মানুষই পড়াশোনা দিয়ে কাজে লাগাইছে, আনটিল অর আনলেস আপনি প্রফেসর হচ্ছেন or আর হায়ার এডুকেশনের জন্য সেম ব্যাপারটাই আরো খারাপ করতেছেন বেসিক্যালি। এখন আমি শিখি নাই, এখন আমিও শিখাবো না শিখানো, এন্ড দেন ওই সাইকেলটা চলতে থাকে। যেমন আমার এখন চিন্তা হচ্ছে কি, আমি ফাইজাকে কয়েকদিন ধরে বলতেছি যে আই টুক আ ব্রেক ফ্রম প্রোডাকশন, একদম মিডিয়া প্রোডাকশন থেকে। আমি এডি হিসাবে কাজ করছি, এসি হিসাবে কাজ করছি, আমি 2 বছর ব্রেক নিছি ফর সোশ্যাল মিডিয়া, একদম অফ দ্য গ্রিড, মানে অফ দ্য গ্রিড। আমি যে হেড স্টার্ট আমার প্রোডাকশন লাইনে ছিল ওইটা এখন আর নাই, বিকজ পিপল আর ক্যাচিং আপ টু মি। আগে যে ছিল ইয়াং ছেলে, কি ব্যাপার এত কিছু জানে কিভাবে, আই নিউ ক্যামেরা, আই নিউ এডিটিং, পোস্ট প্রসেসিং, প্রি প্রোডাকশন, সবকিছু পারতাম। তো এখন জিনিসটা হয়ে গেছে কি, অফ ছিলাম, এখন মনে হচ্ছে কি এইটা নিয়ে আর একটু পড়ালেখা করি। এইটা নিয়ে আমার মনে হয়েছে যে এখন পড়ালেখা করলে উইল বি ওয়ার্থ ইট, বিকজ ইটস আ পার্টিকুলার সাবজেক্ট। যেটা আপনি বললেন যে আমাদের বিবিএর পরে এর পরের এডুকেশনটা আপনার কাজে লাগছে, যেটা বললেন সামওয়াট। বাট আমার ক্ষেত্রে যদি ফিল্ম মেকিং নিয়ে 1 বছর যদি আমি ঘাটাঘাটি করি, বা 1 বছর ফর্মাল এডুকেশন নিই, লেটস সে প্রাগ বা বাইরের কোনো ফিল্ম স্কুল থেকে, তখন আই থিঙ্ক ওইটা অনেক কাজে দিবে। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি দেখছি ইন্ডাস্ট্রিতে অনেকে আছে যারা এরকম বাইরে থেকে পড়ে আসেন, দে গেট ভ্যালুড আ লট। স্ট্র্যাটেজিক মাস্টার্স অনেক হেল্প করে। আমি যখন মাস্টার্স করছি, অ্যাকচুয়াল পড়াশোনা হেল্প করছে করে নাই ওই রকম। আমি ইউনিভার্সিটি অফ ডাবলিন থেকে মাস্টার্স করছি, ট্রিনিটি কলেজ ডাবলিন বলে। তো স্ট্র্যাটেজিক হেল্প বলতে আমি বোঝাচ্ছি যে এইটা করার কারণে আমার ডাবলিনে অ্যাক্সেস সহজ হয়ে গেছে, ডাবলিনে এজেন্সি দাঁড় করানো সহজ হয়ে গেছে, নেটওয়ার্কিং, ইউরোপিয়ান ক্লায়েন্ট পাওয়া সহজ হয়ে গেছে, পাশেই ইংল্যান্ড, সো ইউকে ক্লায়েন্ট পাওয়া সহজ হয়ে গেছে। স্ট্র্যাটেজিক বেনিফিট পাওয়া যায় অনেক, যেটা অবশ্যই বাংলাদেশে থাকলে পাওয়া যেত না। অ্যাকচুয়াল ক্লাসে কি শিখছি, মার্কেটিং আসলে শিখাটা খুব কঠিন, ক্লাসে বসে শিখছি মেবি কিছু, মানে একদমই কিছু শিখিনি তা তো না, নিশ্চয়ই কিছু না কিছু শিখছি, বাট কি শিখছি ওইটা পিন পয়েন্ট করাটা। এবিসিটা শিখাই দেওয়া হয়, ডিইএফ থেকে জেড পর্যন্ত নিজের ফিগার আউট করে নিতে হয় মনে হয়। হ্যাঁ, ডিজিটাল এত চেঞ্জ হয় যে ডিজিটালে কারিকুলাম বানানো অনেক কঠিন। একটা ইউনিভার্সিটি আছে যারা আমাকে বলছিল ডিজিটালের কারিকুলাম মানে তো আমাদের 3টা ক্রেডিট দিতে চাইছিল। বেশ, ধানমন্ডিতে ওদের অনেকগুলা ক্যাম্পাস আছে, এর থেকে বেশি বললে বুঝে যাবে সবাই, এবং র্যান্ডম বিল্ডিংস ওদের ক্যাম্পাস হয়। উই অলরেডি নো। তো ওরা বলছিল যে ওরা আমাদের 3 ক্রেডিট দিবে, আমাদের একটা কোর্স বানাইতে হবে, আমরা এই কোর্স অপারেট করবো, ওইটা পাস করলে ওদের স্টুডেন্টরা 3 ক্রেডিট পাবে। তো আমরা চেষ্টা করছিলাম বানানোর জন্য, বাট বানাইতে বানাইতে দেখা যায় সব চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, বিয়ে নিয়ে যখন কথা বলতেছিল অনেকক্ষণ আগে, তখন আমি জিজ্ঞেস করতে গেছিলাম, পরে জিজ্ঞেস করিনি, তুমি ইনডিরেক্টলি বলছো যদিও, ডু ইউ থিঙ্ক ম্যারেজ হেল্পড ইউ আ লট ইন ডেফিনেটলি লাইক গেটিং পপুলার হওয়ার ক্ষেত্রে বা ভিউজ পাওয়ার ক্ষেত্রে? কারণ আমার কাছে মনে হয়েছে কি, আমার পার্সোনালি অনেক বেনিফিটস হয়েছে, বাট আমি ওটা চাই নাই সত্যি বলতে। মানে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমাদের বিয়েটা হাইলাইট করে কিছু একটা করব। ইনফ্যাক্ট ফান ফ্যাক্ট, আমি কিন্তু ব্লগ করতাম, আমি নিজে ব্লগ করতাম। ম্যারেজের কারণে ক্যাটরিনা কাইফের হেল্প হয়েছে ডাইরেক্টলি। হ্যাঁ ভাই, ও টাকা পয়সা আমি তো পাই নাই, এই বুদ্ধিটা আগে আছে, যদিও এটা কোনো লাভ হতো না। যাই হোক, আমার মনে হয়েছে ভাই, উই কুড ডু থিংস আফটার ম্যারেজ যেগুলা আগে করতে পারতাম না। অনেক হেল্প হয়েছে এটা। ট্রাভেলিং আমরা শুরু করছি বিয়ের পরপরই, ঠিক পরপর, মানে উই ওয়ার প্ল্যান্ড যে করতে হবে, কিন্তু আসতাম না, বিকজ ইউ নো সোসাইটি কালচার এমন ভাবে। আচ্ছা, এখানে অনেক কি আছে, যেমন আমাদের বিয়েটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এটা যারা আমাদের এইজের ব্যাপারে শুনে তখন তারা বলতে পারে, স্পেশালি সাদির জন্য। মেয়েদের তো হ্যাঁ বিয়ে এটা পারফেক্ট এজ অনেকে ধরা। একটা ছেলের জন্য 23 তে বিয়ে করা বাংলাদেশে এটা আসলেও টু আর্লি।
তো এটার অনেক রিজন আছে, যেমন ওয়ান অফ দ্য মেইন রিজনস হচ্ছে আমরা একসাথে কাজ করি। তো উই ওয়ার ইন এ রিলেশনশিপ, সেটা সবাই জানে। তো এই রিলেশনশিপে থাকার মধ্যে আমাদের তো ডেইলি দেখা হচ্ছে, কাজ হচ্ছে। তো আমাদের ফ্যামিলি থেকে মেইনলি এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে ওরা যেহেতু একসাথে কাজই করে তাহলে মেক ইট হালাল। সো এই ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের জানানোর পরে, আগে তো জানাইতাম না দেখে কেউ জানতো না, কিন্তু জানানোর পরে মেইনলি মুরব্বী যারা, তারা বলছে যে দিস ইজ নট রাইট, যদি করতেই হয় গেট ম্যারিড, তারপর করো। কোনো হয় না যে ফাইন্যান্সিয়াল স্টাফ, লাইক বিয়ে করবে, ছেলে এখনো এস্টাবলিশড? দ্যাটস ওয়্যার মাই জব কেম ইন ভাই। ওকে, ও শুরুতে যখন আমাদের পরিচয় হয় আমাকে ফার্স্টে বলছিল যে দেখো, যদি বিয়ে করতে হয় ইট উইল সাউন্ড ডিফারেন্ট, বাট যদি বিয়ে করতে হয় চাকরি থাকতে হবে। আচ্ছা, এখন এখানে পয়েন্টস আছে। এটা আমি আজকে কি প্রিয়া না জিনিসটা হচ্ছে কি যে যেটা সত্যি কথা বাংলাদেশে মানে যখন আমি প্রেম করি আমি তো মজা করব না ওর সাথে, আমি বিয়ের জন্যই প্রেম করব। এই জন্য আমি, তুমি করবা না, অনেকে করতেই পারে। হ্যাঁ, এখন অনেকে করতে পারে, বাট আমার সবসময় পার্সপেক্টিভ এরকম ছিল যে আমি যার সাথে প্রেম করব, ছেলে ভালো হইলে আমি একেই বিয়ে করব। তো আমি এই জন্য আগে থেকে সব চেক করে নিছি যাতে আমার প্যারেন্টস এটা নিয়ে ঝামেলা না করে। আমার আর্লি ক্যারিয়ার স্টার্ট হওয়ার রিজন একটা ছিল এটা, চাকরি থাকতে হবে। আমি 15,000 টাকা জব শুরু করছি রাইট আফটার এইচএসসি। পরীক্ষা দিয়ে যেদিনই পারমিশন পাইছি, না ঠিক আছে রাত্রে বাসায় আসতে পারবা, সমস্যা নেই, 10টা 11টা বাজুক, প্যারা নেই, ওই দিন থেকে আমি চাকরি করছি। ইউনিভার্সিটি অ্যাডমিশন করতাম, 3টার সময় অফিসে ঢুকতাম, রাত 12টার সময় বাসায় ঢুকতাম। তো দ্যাট হেল্পড, বিকজ আমরা যখন বিয়ে করি তখন আই অলরেডি হ্যাড আ 25,000 টাকা জব, উইচ ইজ এখন কর্পোরেটে যদি স্টার্ট করি নিয়ার অ্যাবাউট দ্য সেম, এরকমই, এর মধ্যে কোম্পানি ওয়াইজ। আর ওই আমার আব্বু আম্মুর জন্য জিনিসটা দেখা গেছে, আমার আব্বু আম্মু দেখছে ছেলে ভালো কিনা, মেইন জিনিস যেটা দেখছে, তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখছে, যেগুলো দেখে বাবা মার দেখা উচিত। তারপরে আরেকটা জিনিসও দেখছে যে আচ্ছা ছেলে যেহেতু পড়াশোনার পাশাপাশি জব করতেছে, এই ছেলে খাওয়াইতে পারবে, যেটা বাবা মা দেখে আসলে যে কিছু না কিছু হইলেও ও করতে পারবে। তো ওগুলা অনেক হেল্প করছে আমাদের বিয়ের ক্ষেত্রে। তো এই জন্য আঁকটা করাই দিয়েছে। তো আমরা কিন্তু আগে যেরকম ছিলাম না, আমি আমার বাসায় ওর বাসায়, আমরা এভাবেই কিন্তু থাকি। আমাদের জাস্ট এখন আমরা খুব ইজিলি কাজগুলো আরো করতে পারি। ও আচ্ছা, তোমরা একসাথে থাকো না? নট ইয়েট। থাকে না। ওকে, তো এখন পড়ালেখা শেষ হয়ে, যেটা হচ্ছে প্রোগ্রাম করে উঠায় দেওয়া, ওই জিনিসটা তাহলে তো এখনো রাইটস ব্যাচের সুযোগ আছে। আমি তো শেষ হলো না এখনো শেষ না। ঠিক আছে, বাট ভাইয়া যে কোয়েশ্চেন ছিল যে ডিড ইট হেল্প অন দ্য ক্যারিয়ার ওয়ে, ইট হেল্পড আ লট। কি রকম নাম্বার ওয়াইজ যদি তুমি বলো? নাম্বার ওয়াইজ শুধু কি তোমাকে হেল্প করছে? না দুইজনকে হেল্প করছে। both ওকে, আমরা ট্রাভেল করা শুরু করছি, মানে উই ডিডন্ট নো ডাইভার্সিফিকেশন আসছে ফুড থেকে। এখন আমরা এখন ঢাকার রেস্টুরেন্টে না বসে আমরা কক্সবাজার রেস্টুরেন্টে বসে রিভিউ করা শুরু করছি। নতুন কন্টেন্ট অনেক হেল্প করছে, এক্সিস্টিং কন্টেন্টে কি হেল্প করছে? ডেফিনেটলি আমার ইনপুট দিতে পারতেছি এখন। আগে ভয়েস দিলে বলতো এই ছেলে কি, হ্যাঁ as if যে কমেন্ট করতেছে তারা আমাদের গার্ডিয়ান, যে কি ও কেন তোমার ভিডিওতে কথা বললো, এটা কি? আবার আমি জানতাম না যে এত মানুষ এক্সাইটেড, যে এই যে আমি জানতাম। আচ্ছা, ওকে, ফাইনালি ইট হ্যাপেন, গ্ল্যাড ইট হ্যাপেন। আবার মোস্ট অফ দ্য পিপল ছিল ওই ক্যামেরাম্যানকে বিয়ে করে ফেলছো। কিন্তু আমরা সারপ্রাইজড হইছি, আমাদের বিয়ে যখন হইছে ওই নিউজ পেয়ে মানুষ এত খুশি হবে আমি বুঝি না কখনো। মানে আমি কেন ভাই, আমি সত্যি কথা বলতে, নাম্বারস ডেফিনেটলি গ্রো করছে ভাই। নাম্বারস ডেফিনেটলি। একটা কথা আছে কালচারে, আমি দেখছি পপ কালচারে, যে যদি তুমি এটা নিয়ে কালকে স্ট্যান্ড আপে যোগ করতেছিল নিয়ন, যে যদি তুমি রেলেভেন্ট না থাকো কুইক হ্যাক হইলো বিয়ে করা। এটা এই যে আমাদের দিয়ে শুরু হইছে মনে হয়, হইতে পারে। যদি দেখেন এটা কোইন্সিডেন্ট হইতে পারে, আমরা বিয়ে করছি, রাফেদ ভাই বিয়ে করছে পরপর। জিনিসটা কি, বিয়ে ইজ নট সামথিং দ্যাট ইউ মনিটাইজ। এটা আমি বিশ্বাস, আমরা বয়সে ছোট অনেক, বাট উই নো দ্যাট আমরা বিয়ে নিয়ে কোনো ভিডিও করি নাই। আমার বিয়েতে কিন্তু নিজেদের ক্যামেরা তো অন হই নাই, আমরা ভিডিও করলে ইজি ভাই, বিয়ের খরচ উঠে যেত। আমার বিয়ের খরচ উঠে যেত, এটা সত্যি কথা। বিয়ের ভিডিও থেকে বিয়ের খরচ উঠতো অবশ্যই উঠতো, কারণ এটা রাসিফ ভাইয়া করছে, আমরা তো জানি। ওনার পয়েন্ট, উই নো হিজ নাম্বারস। ইভেন আমি মজা করেও বলছিলাম যে পেটুক কাপল রাসিফ ভাইয়া, যে ভালো কথা ভিডিও করতেছেন 30% আমার, মজা করে বলতেছিলাম। এন্ড সারপ্রাইজিংলি ওইটার মানে রিচ, আই ডোন্ট নো, তখন হয়তো এটা সামহাউ রেলেভেন্ট টপিক ছিল, হাইপ একটা ছিল যে এটা নিয়ে কথা বললে একটু মানে হাইপ হবে, বা এটা নিয়ে সবাই এক্সাইটেড ছিল তখন। সো ইট ওয়ার্ক সামহাউ। বাট নাম্বারসের ক্ষেত্রে ওই ভিডিওর পর উই শট আ ভিডিও ফার্স্ট টাইম উইথ আওয়ার মোবাইল ফোন, লাইক এমনি মানে ইন্টারকন্টিনেন্টাল ছিলাম এক রাত, মানে জাস্ট পরের দিন পাস্তা খাইছি ভাল লাগছে, এটা খাইছি ভাল লাগছে, ও মাই গড আমরা ম্যারিড শেষ।
it has কত মিলিয়নের উপর, মানে এরকম ইউটিউবে 3-4 ব্লু আপ, মানে million। এর আগে আমরা এরকম নাম্বার দেখি নাই কখনো। হুম। So বাট it's একটা some- জিনিস ফর শিওর, যেমন আমি হচ্ছে মানে বিয়ের ভিডিও আমাদের মেইন ভিডিও আপলোডই দেই নাই, মানুষ এত ভিডিও বানাইছে আমাদের নিয়ে, আমি বিরক্ত হয়েই আপলোড দেই নাই। আমি নিজের কোনো এইটা ছবি start আপলোড দেই নাই হয়েছে, বিয়ের, আমাদের হ্যাঁ, দুইজনের ছবি থেকে স্টার্ট হয়েছে। আমরা আমাদের এত দুইজন, ছবি দেখে ফেলছে আমাদের। আমরা জাস্ট আমাদের অ্যানাউন্সমেন্টের জন্য আমি একটা ছবি ইউজ করছি, হার্ডলি 2-3টা, যদি কভার ফটো চিন্তা করেন ওভাবে, ও কয়েকটা ছবি আপলোড দিছে। বাট এই যে এত শত শত ছবি, ফ্যামিলি মেম্বার অতিষ্ঠ করে ফেলে, ছবি কই ছবি কই, কোনো ছবি আপলোড দিই নাই। ছায়া ছবি যারা আমাদের ভিডিও করছে, আই গেট ইট টু সাম পয়েন্ট, কিছুটা মার্কেটিং সবারই হয়েছে এখানে, লেটস বি ফেয়ার, সবারই মার্কেটিং হয়েছে। দে আপলোডেড দ্য ফার্স্ট ভিডিও, যেটা মোটামুটি এখনো এটার মধ্যে অন্য মিউজিক লাগায় ভিডিও এডিট হয়, উইচ উই আর ভেরি গ্রেটফুল। সবাই এগুলো টাইম এন্ড এফোর্ট লাগে এডিট করতে। বাট একটা জিনিস ফর শিওর, একটু ইন্টারাপ্ট করি, যে মানুষ যতটাই না ছবি আপলোড দিছে, আমি জানি না মানে বিয়ের পরে এত মানুষ থেকে দোয়া পাওয়াটাও কিন্তু অনেক বড় ব্যাপার, বিশাল ব্যাপার। আমি এত মানুষ থেকে দোয়া পাইছি যেটা আমি কল্পনাও আশা করতে পারি না, যে আমাকে নিয়ে বা সাদিকে নিয়ে আমাদেরকে এত মানুষ পছন্দ করছে বা আমাদের জন্য আসলে মন থেকে দোয়া করছে বিয়ের পরে। তো ওইটা আমার জন্য অনেক বড় পাওয়া। ছবি দেখ, ভিডিও দেখ, যাই করুক, দোয়া করছে ঠিকই, তো ওইটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, যে মানুষ আসলে দোয়া করছে। এত মানুষের দোয়া আমি কই পাইতাম, যদি আমি নর্মাল কেউ হইতাম, বিয়ে করতাম, এত মানুষের দোয়া আমি পাইতাম না। অনেস্টলি বিয়ের পর বিয়ের আগ পর্যন্ত আমরা যে দেড় বছর মতো কন্টেন্ট বানাইছি। না, বিয়ে হয়েছে 1 বছর সাথে। আই নো, বাট ভিডিও বানানো, ধরো এই আচ্ছা, যদি আচ্ছা। চিন্তা করি, ভিডিও বানাইতেছি, আমাদের ফেসবুক মনিটাইজেশন বা ইউটিউব হ্যাঁ, মনিটাইজেশনের হ্যাঁ, কথা হ্যাঁ। বলতেছি, উই নেভার আর্নড চোখে দেখার মতো টাকা ফ্রম ফেসবুক ইউটিউব বিফোর ম্যারেজ। তো আমরা যে এর আগে 1.5 বছর যে টানা প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিয়ে গেছি, আমাদের এর মধ্যে চ্যানেল 2বার ডিলিট হয়েছে, ইউটিউব চ্যানেল 2বার ডিলিট হয়েছে, এন্ড দেন মনিটাইজেশন 1 বছর ছিল না, টানা 1 আমরা বছর। এমনি ভিডিও বানাই, কেন ছিল না? ফর সাম রিজন, ও কিসের জন্য জানি কোন আমাদের একটা কমিউনিটি গাইডলাইন ব্রেক হয়েছে, যার কারণে ফেসবুক, ইউ নো হাউ ফেসবুক ইজ, কোন একটা যদি স্ট্রাইক করে, ইউটিউবে যেমন ইউ ক্যান টক টু পিপল, অ্যাকচুয়াল পিপল, ফেসবুকে ইউ ক্যান্ট, হুইচ ইজ দ্য প্রবলেম। বাট এই ক্যামেরা ফেসবুকের কেউ শুনতেছে না, শুনতেছে না, বাট এই ক্যামেরার দিকে তাকায়, ইটস আ প্রবলেম। ভিডিও বানাচ্ছেন, ফেসবুকের টাকা বেশি, কিন্তু ফেসবুকের প্রবলেমও বেশি। সো যারা শুনতেছে তাদেরকে বলতেছি। তো এরপর থেকে যেটা হয়েছে যে মনিটাইজেশনে কোনো অ্যামাউন্ট পাইতাম না, সো ইট কেম আউট অফ প্যাশন শুরুতে, লিটারালি। কারণ আমরা নিজেরা রেস্টুরেন্টে গিয়ে নিজেদের টাকা খরচ করে খাইতেছি, আমার যে চাকরি করতাম সেই টাকা খরচ করে আমি টাকা দিতাম, ও আমি কিছু করতো, জমাইতাম, that's it. তারপরে That's how we আমরা save মিলায় money. ওইটা খরচ করতাম। আমাদের কিন্তু কোনো মনিটাইজেশন ছিল না, স্পন্সর তো দূরে থাক, আমাদের কে স্পন্সর করবে তখন, আমাদের ভিউই বা কত, কে স্পন্সর করবে? স্পন্সর তার আগে হয়তো খুব কম হয়তো 5,000 টাকা 10,000 টাকা অফার করতো মানুষজন, তখন মনে হতো ও মাই গড, ইনসেইন অ্যামাউন্ট। তখন টাকা নিয়ে কথা বলবো, টাকা নিয়ে অনেক কথা বলবো, আমি টাকা নিয়ে কথা বলতে খুবই আগ্রহী, কোনো সমস্যা নেই, যতটুক পারি আমরা শেয়ার করব। বাট তার আগে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তার মধ্যে একটা হইলো যে যদি এখন কেউ নতুন ফুড ব্লগিং করতে চায় বা ফুড রিভিউয়ার হইতে চায়, আমি জানি না তোমরা এক্সাক্ট টার্মটা কি বলো, এক একজন একটা বলে, কেউ কেউ আবার ফুড ব্লগার দুইটাই ঠিক আছে বলে, কন্টেন্ট ক্রিয়েটর, হুইচ ইজ অলসো ফাইন বিকজ ইট সাব ক্যাটাগরি। সো ঠিক আছে, তো কেউ যদি হইতে চায়, হওয়া কি উচিত, কিভাবে হবে, হইতে চাইলে কি করা যায়? ফার্স্ট অফ অল হওয়া উচিত নাকি না এটা আমরা বলার কেউ না, ফার্স্ট অফ অল, কিন্তু কেউ যদি হতে চায় সেই ক্ষেত্রে মানে আমার যদি ধরেন আমার ছোট ভাই আজকে উঠে দাঁড়ায় বলে আমিও ফুড রিভিউ করব, ওর ক্ষেত্রে তো আমি বলতে পারি উচিত কি না, তো বাইরের মানুষেরটা আমার রাইট নাই। কিন্তু আমার পরিচিত যদি কেউ বলে যে হ্যাঁ ফুড রিভিউ করব, ইফ ইটস আউট অফ প্যাশন তাহলে করো। হাউ ডু ইউ নো যে আমার ফুড রিভিউ করা প্যাশন? যেমন ধরেন আমি কন্টেন্ট ক্রিয়েটর হব, আমার ক্যামেরার সামনে কথা বলতে ভালো লাগে, এখন আমি একটা সার্টেন টপিক নিয়ে কথা বলবো, সো আমি ফুড নিয়ে কথা বলবো। তো আমি যে রেস্টুরেন্টে গেলাম এই খাবার নিয়ে আমি কথা বলবো। তখন যদি এমন হয় যে দুইটা নেগেটিভ কথা বললে মানুষ ভিডিও বেশি দেখবে, এই জন্য করবো, তাহলে ইউ শুডন্ট গো ফর ইট। কারণ আমি মনে করি না এটা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মানে ইয়ে হওয়া উচিত, যে হ্যাঁ গোল হওয়া উচিত। আর যদি এমন হয় যে না আমার মজা লাগতেছে জিনিসটা করে, আসলে ভালো লাগতেছে, কেউ দেখুক না দেখুক বাট আমার ভালো লাগতেছে, তাহলে ইউ শুড গো ফর ইট। কারণ ফুড রিভিউয়ার এখন কিন্তু অনেকে আছে, ভালো কয়েকজনই করতেছে বা কয়েকজনকেই মানুষ পছন্দ করতেছে, এমন না যে সবার পছন্দ করতে হবে। আমার তো হাজার হাজার হেটার আছে, তো আমি তো বলবো না যে একদম হেট করলেই তুমি বন্ধ হয়ে যাও বা তোমাকে পছন্দ না করলেই বন্ধ হয়ে যাও। ইউ ট্রাই। এখন তুমি যেরকম, মানুষ পছন্দ করলে অবশ্যই দেখবে, মানুষ খারাপ বললে খারাপ বলবে। এখন
আমরা কিন্তু ফুড রিভিউ করি কারো পছন্দ হওয়ার জন্য না। আমরা ধরেন ফুড রিভিউ করি, আমার কন্টেন্টটা দেখে কারো ভালো লাগলে সে যাবে ওই জায়গায় খাবে, সে ওইটা দেখে আমাকে জাজ করবে। এখন আমাকে পার্সোনালি পছন্দ না করলে তো আমি কিছু করতে পারি না, মানে এখানে তো আমার হাত নাই ভাই, যে আমাকে পার্সোনালি পছন্দ না আমি তো নিজেকে চেঞ্জ করতে পারবো না এখন। এখন যারা পছন্দ করে তারা দেখতেছে, যাদের পছন্দ না তারা এড়ায় যাইতেই পারে। কারণ আমারও তো অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার সব কন্টেন্ট ক্রিয়েটারকে পছন্দ না, তাই না? আমারও একটা পার্সোনাল প্রেফারেন্স আছে, তো সেই মানুষটা থাকতে পারে না। আর আমি এমন কি যে আমার সবাইকে পছন্দ হইতে হবে? বাট একটা জিনিস আমি দেখছি, সেটা হচ্ছে ধরেন 100 মানুষ আমার ভিডিও দেখলে ডেফিনেটলি 90 পিপল লাইক মাই ভিডিও অ্যান্ড 10 পিপল ডিডন্ট। তো আমি ওই 90 পিপলের জন্য কাজ করব। এটা নট এক্সাক্ট নাম্বারস, বাট ধরেন কমেন্টস দেখলে দেখা যায় যে 10টা-15টা কমেন্টে আমরা তো রিপ্লাই যখন দিই, দেখা যায় যে রিপ্লাই ওকে থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে ভিডিও, এই সেই ভালো লাগলো, এই ও কেন টাকা নিয়ে ভিডিও করছে, আবার থ্যাংক ইউ ভালো ভালো ভালো, 10টার পরে একটা নেগেটিভ আসে। সো উই ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। বাট যেটা ভাইয়া কোয়েশ্চেন ছিল যে অ্যাডভাইস ফর নিউ কামার্স, এটা আমি বলবো শুধু ফুড রিভিউয়ারের জন্য না, যে কোনো কন্টেন্টের জন্য ইউ হ্যাভ টু লাইক হোয়াট ইউ ডু। আমাদের কেসে উই হ্যাভ মেনি থিংস দ্যাট উই লাইক। আমি ক্যামেরা পছন্দ করি, আমি ভিডিও বানানো পছন্দ করি, শিখাইতে পছন্দ করি, সেটা আমি আমার চ্যানেলে যেটুক পারি করতেছি। ফাইজা ইনিশিয়ালি ফুড রিভিউ বিকজ শি লাভস টু প্রেজেন্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ আ মিনিং অফ এক্সপ্রেশন, যে আমি এইটা নিয়ে আমি কথা বলতেছি, ভালো লাগতেছে। বাট কোর ছিল যে আমি কথা বলতে পছন্দ করি, আমি আই লাইক টু প্রেজেন্ট। ওর ছোটবেলায় এমন হয় আম্মুর ইচ্ছা ছিল যে নিউজ প্রেজেন্টার হবে। সো সামহাউ শি ইজ ডুইং দ্যাট ইন ফ্রন্ট অফ ক্যামেরা, ডিফারেন্ট থিং। বাট ওইটা থাকার পরে আই থিঙ্ক ডিফারেন্ট জিনিস চলে আসে। ফুড রিভিউ থেকে স্টার্ট হয়েছে, ওকে এখন যখন মানুষ লেবেল করে দেয় যে ফুড ব্লগার, ইভেন আমারও ভাই ফুড ব্লগার বলে ফর সাম রিজন, মানে এটা কেমন, ওই জায়গা কেমন, তুমি বলো, লেবেল করবেই মানুষ, তোমাকে একটা ক্যাটাগরিতে বা একটা বক্সে ফেলতে যাবেই। স্টিল এখনো আমাদের দেশের কথা যেটুকু আমি জানি, ইভেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও অনেকে জানে না যে কোন ক্যাটাগরির কন্টেন্ট কোনটা। they label us as couple vlogger, they label us as food blogger. আমারে দেখলে যদি ফুড ব্লগার হয় আমি অনেক অফেন্স খাই। আমারে যে বল এই আপনি ফুড রিভিউ করেন না ডাইরেক্ট, না ভাই আমার ওয়াইফ করে, আমাদের দুজনের চ্যানেল আছে, আমি হেল্প করি ওটাতে, ঠিক আছে। ও আপনাকে কই জানি দেখছি, হ্যাঁ আমি ক্যামেরা নিয়ে কথাবার্তা বলি ভাই, ওইটা সবাই দেখে না। তো ওর যখন আস্তে আস্তে প্যাশন চেঞ্জ হয়েছে, দেখা গেছে ফুড নিয়ে কখন কথা বলতেছে, আমরা দেখলাম যে ট্রাভেল করাতে আমরা ডিফারেন্ট লেভেলের আরেকটা মজা পাচ্ছি, নিজের মনে হচ্ছে যে নিজেদের জন্য করতেছি। একটা টাইমে গিয়ে কোনো জিনিসই ভালো লাগে না, এক জিনিস যখন 1 বছর টানা করে যাচ্ছেন কনসিস্টেন্টলি, লাইক এভরি উইক ইউ গো টু আ রেস্টুরেন্ট, অর্ডার ফুড, এটা এমন শেষ, নাথিং ইন্টারেস্টিং। আমরা যখন দেখছি আমি নিজে তো কাজ করে মজা পাবো না, আমার অডিয়েন্স কি মজা পাবে, তখন আমাদের আসছে ভাই ট্রাভেল শুরু করছি। আমি জোর করে ওর প্যান্ডেমিকের মধ্যে আরেকটা পেজ খুলাইছি যে দেখো পিপল লাইক ইউর দ্য ফ্যাক্ট দ্যাট তুমি হিজাব পরো বা মডেস্ট হয়ে ক্লোদিং কিভাবে করতে হয়, এটার মধ্যে একটু ইউনিকনেস আনতে পারছো বা শো করতে পারতেছো, দ্যাটস ফাইন, পিপল লাইক দ্যাট। তুমি এটা নিয়ে কথা বলতে পারো, তোমার স্কিন কেয়ার নিয়ে ভালো নলেজ আছে, মেকআপ নিয়ে না থাকলেও স্কিন কেয়ার নিয়ে আছে, এখন ভালো আছে মেকআপ, আজকেও মেকআপে একটা শুট করছি। সো আস্তে আস্তে শি ডাইভার্সিফাইড, এন্ড ওর যে ট্যালেন্ট গুলো আছে সেগুলো শোকেস করা স্টার্ট করছে। মানে জিনিসটা কি 1 বছর 1.5 বছর যাওয়ার পর ক্ষুধা লাগছে, তখন পিপল স্টার্টেড লাইকিং মাই পার্সোনালি মোর দেন মাই ফুড রিভিউ। তো ওই পিপল স্টার্টেড টু লাইক ফাইজা ফ্রম ক্ষুধা লাগছে, নট জাস্ট ক্ষুধা লাগছে। তো তখন ওই ক্ষেত্রে আমরা হচ্ছে আরেকটা ডিসিশন নিই যে পেজ খুলবো আরেকটা। সাদি আমাকে ফোর্স করে যে খুলো করে দেখো, কয়দিন করে দেখো, ভালো না লাগলে। এটা একটা কারণ ছিল ক্ষুধা লাগছে থেকে উই ডিডন্ট আর্ন এনি মানি। হ্যাঁ ওকে, এটা একটা কারণ ওই পয়েন্ট পর্যন্ত। সেকেন্ড পেজ আমি খুলছি এই কারণেই যে ওটাতে ভিডিও বানানোর কিছু টাকা আসবে। কারণ দেখেন ভাই, টু বি অনেস্ট উই অল ডু ইট ফর মানি, শেষমেশ ইটস আ বিজনেস। আমি যদি আমার মাসের যদি 20টা দিন একটা জিনিসের পিছনে খাটি, আমি ওটা চ্যারিটির জন্য করতে গেলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। কারণ আমারও তো এট দি এন্ড অফ দ্য ডে আই হ্যাভ আ ফ্যামিলি। আমরা ব্যাটম্যান না, আয়রন ম্যান না যে আমরা মানে অন দ্য সুপার হিরো টাইপের জিনিসপত্র করতেছি, বিহাইন্ড দ্য সিন আবার ডিফারেন্ট কিছু করতেছি, এত আমাদের পসিবল না। সো যদি এটাতে আমি ফুল টাইম করতে চাইছি এটা, বিকজ আমি দেখছি আমার বেনিফিট এখানে, আই গেট টু স্পেন্ড টাইম উইথ মাই ওয়াইফ। আমার এই জিনিসটা, আমার কোনো জবে আমার মন বসতো না ফার্স্ট অফ অল, এটা জানি না ক্লিশে শোনাবে। আমি যখন জব করতাম মনে হতো যে আচ্ছা আজকে ঘুরতে যেতে পারতাম একসাথে। দেন সামহাউ উই ট্রাই টু মনিটাইজ এভরিথিং দ্যাট উই লাভ টু ডু, এন্ড দেন টু সাম পয়েন্ট এটা এখন চাকরি হয়ে গেছে বলতে গেলে। ক্ষুধা লাগছে কি নিজেদের ট্রেড লাইসেন্স আছে? নট ইয়েট, উই আর ওয়ার্কিং অন ইট। এটা সমস্যা নেই, মানে
করে ফেলবো আর কি। না, এটা আমি যে জন্য জিজ্ঞেস করলাম, কারণ ঘোরাঘুরি সব তো ট্যাক্স ডিডাক্টেবল ইনকাম হবে, যখন ট্রেড লাইসেন্স হবে তখন ওই টাকাগুলো আমাদের ইনকাম ট্যাক্স থেকে বাদ হয়ে As যাবে, we সুবিধা। যেটুক বললাম ভাই, মানে উই স্টার্টেড 2 বছর 3 বছর হয়ে গেছে, টাকার চেহারা দেখছি ভাই 1 বছর হয়েছে, সত্যি বলতে টাকার চেহারা দেখছি আমরা 1 বছর হয়েছে। ইনফ্লুয়েন্সাররা কিন্তু আমি যতদূর দেখি আমার আশপাশে বাংলাদেশি ইনফ্লুয়েন্সাররা অনেক বড় লোক, এন্ড চারদিকে মোটামুটি টাকা উঠতেছে আমি যা দেখতেছি। আমি তো খুব ক্লোজলি ফলো করতে পারি না, এন্ড আমি খুব বেশি পপুলারও না ওই হিসাবে কম্পেয়ার টু ইউ গাইজ অর কম্পেয়ার টু মোস্ট। খুব বেশি হাম্বল হচ্ছি তোমরা। দিস ইজ দ্য পয়েন্ট ওয়্যার ইউ সে না 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 আরে না 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 ভাই, কি বলেন, না 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 ভাই, এটা তো হতেই পারে না। ফ্ল্যাশব্যাক আমি এরকম করতেছি। না সিরিয়াসলি, আমি রিসেন্টলি একটা ফোন কোম্পানি আমাকে বলছে যে আমাদের একটা লাইভ হবে, ওই লাইভে আপনি যদি আসেন তাহলে জাস্ট অ্যাপিয়ারেন্সের জন্য 20,000 টাকা। সো তখন আমার মনে হয়েছে যে না, জাস্ট অ্যাপিয়ারেন্সের জন্য 20,000 টাকা দিচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি যারা কাজকর্ম করছে তাদের মনে কত টাকা দেয়। তার আগ পর্যন্ত আমি অত ইনফ্লুয়েন্সার, বিকজ আমি নভেম্বরে আমাদের কোর্সের জন্য ইনফ্লুয়েন্সারদের টাকা দিছি আমাদের কোর্স প্রমোট করার জন্য, এন্ড তখন আমি ওদের কাছ থেকে রেট জানতে চাইছি, ডিসেন্ট বাট অনেক বেশি এরকম মনে হয় নাই আমার, এন্ড কম্পেয়ার টু দ্য ROI আমি যেটা পাচ্ছি ওইটার সাথে কম্পেয়ার করলে, এন্ড তাহলে তো আমার আপনি বেশি ফেমাস। ডেফিনেটলি বেশি ফেমাস না, টাকা কামাচ্ছি আপনি তো বেশি। বেশি টাকা আমি ভাইয়া, বেশি টাকা কামাচ্ছি। I'll be honest, হ্যাঁ, আপনি কয়েকদিন সত্যি। আগে you became very transparent about how much you earned from YouTube last month হ্যাঁ। to sell a course, definitely, but আমি- then again we saw, আমরা হ্যাঁ। জানি যে যেই ইনফরমেশন ছিল that is legit, YouTube স্টুডিওতে গেলে ওইটা অ্যানালিটিক্স এ দেখা যায়। I'll be honest with you, আপনার যে অ্যামাউন্ট ওটা আমাদের ধারের কাছে না, মানে আপনার ধারের কাছে আমরা নাই। ওকে, সো আমার অ্যামাউন্ট ছিল এই বছরে 2021 সালে $13,000 সামথিং, ইউটিউব থেকে, ফেসবুক থেকে আরো কম, ফেসবুক থেকে 6, 7, 8 এরকম হবে। সো অ্যারাউন্ড 20,000 ধরো অ্যাড রেভিনিউ, ডলার, ইউএস ডলারের কথা বলতেছি। আর স্পন্সরশিপ আমি খুব বেশি নেই না, সো অ্যারাউন্ড $4-5,000 ধরো স্পন্সরশিপ হবে ম্যাক্স। সো $25,000 ধরো রেভিনিউ কন্টেন্ট থেকে ডিরেক্টলি। এখন ইনডিরেক্টলি কন্টেন্ট দেখে কোর্স কিনছে কি, ওগুলো আমরা বাদ দিলাম। আমাদের বেস্ট ইয়ার যদি আমরা চিন্তা করি, বিয়ের পর যে টাইমে হাইপ ছিল, ভিডিও আপলোড দিলে মিলিয়ন ভিউ, ইট গট ভাইরাল। 3 পেজ মিলে, আই এম সেইং 3টা ফেসবুক পেজ, 3টা ইউটিউব পেজ, 3 পেজ মিলে আমাদের, আই রিমেম্বার দিস বিকজ ওই অ্যামাউন্টটা আটকা ছিল একসাথে আসছে। সো 3 মাসের যে পেমেন্টটা ফেসবুক থেকে আসছে অন আওয়ার পিক, তাও আবার নভেম্বর ডিসেম্বর যেই টাইমটা অ্যাডভার্টাইজমেন্ট একটু বেশি টাকা ঢালে সব কোম্পানি, 5,500 সব মিলায়, ইউটিউব ফেসবুক মিলায়, বিডিটি ওকে, 5,500 US USD, ডেফিনেটলি, okay. সরি বিডিটি না। হ্যাঁ, 3 মাসে ইটস নট ব্যাড, কিন্তু না কম্পেয়ার টু 3 আওয়ার মাসে কান্ট্রি নট ব্যাড, বাট হ্যাঁ। আপনার যেটা আমি বলতেছিলাম যে সাম $20,000 ধরলাম কাছাকাছি, এন্ড আমার ভিউজ কিন্তু কম তোমাদের অনেক থেকে। অনেক, মানে ওই হিসাব করলে যদি আমরা ভাইরালিটি চিন্তা করি, আপনি যেমন যেটা বললাম, আমার ক্যামেরাতে কিন্তু আমার আই আর্ন লাইক $5 পার মান্থ, $3, ইউটিউব ফেসবুক মিলায় অনেক, মানে অনেক প্যারা লাগে। দ্যাটস ওয়াই আই কল ইট লাইক আমি চ্যারিটি ওয়ার্ক করতেছি, এখান থেকে টাকা কি আসছে আমি দেখিও না, ভিউ চিন্তা করি না, এটা নিজে সান্তনার জন্য বল। ফাইন্যান্স নিশে এমনিতেও টাকা বেশি, আমি যে ফাইন্যান্সের আশপাশে কাজ করি এখানে সবকিছু কোম্পানিরা টাকা বেশি দিচ্ছে, কম্পিটিশনও বেশি। আবার আমি আমার ইউটিউব চ্যানেলে নিজেও অনেক সময় অ্যাড চালাই, সো আমি নিজেই কম্পিট করি অন্যান্য কোম্পানিদের সাথে আমার ভিডিওর আগের স্পট পাওয়ার জন্য, যেটা বিডিং এ আমার সিপিএম বাড়ায় দেয়। সো ওখানে অনেক অঙ্ক আছে, বাট ইন জেনারেল ফাইন্যান্সে টাকা বেশি, এই কারণে আমার নিশে আমি একটু বেশি ইনকাম করি উইথ ওয়ে লেস ভিউজ কম্পেয়ার টু আদার্স। সো ওইটা একটা পয়েন্ট, বাট ইন জেনারেল আচ্ছা ওকে, এইটা আসলে আলোচ্য বিষয় না। আমাকে তুমি বলো নেক্সটডোর ফাইজার, এটা আমরা পডকাস্ট শুরুর আগে আলাপ করতেছিলাম। নেক্সটডোর ফাইজা শুরু হয়েছে 4 মাস, আমাকে তুমি পডকাস্ট বলে আমি অলরেডি জানি, তো এই কারণে আমি আবার জানতে চাচ্ছি যে আমরা এখন কিরকম রেভিনিউ পাচ্ছি। ওকে, ওয়েল নেক্সটডোর ফাইজাটা স্টার্ট করার, বা নেক্সটডোর ফাইজা না শুধু, আমার একটা ক্লোদিং ব্র্যান্ড স্টার্ট করার ইচ্ছাটা ধরেন আমার ব্লগিং এর আগে থেকে ছিল, মানে আমার অনেক আগে থেকেই ছিল যে আমার নিজের একটা ক্লোদিং ব্র্যান্ড থাকবে। তো ওই ইচ্ছাটা করতে গিয়ে তো ইনভেস্টমেন্ট লাগবে, ব্যবসা শুরু করলে ইনভেস্টমেন্ট লাগবে। আর আমার মধ্যে ওই জিনিসটা ছিল যে আমি লোন নিয়ে প্যারেন্টসদের থেকে ব্যবসা শুরু করবো না, আর যাই করি না কেন। বাট ইউ হ্যাভ মানি নাও, তাই না? হ্যাঁ, এই জন্যই ধরেন আমি এখন শুরু করতে পারছি, কারণ আমি এখন টাকা ঢালতে পারতেছি। তো এই যে এখন টাকা ঢালতে পারতেছি, সাথে যেটা সত্যি বলতে আমি চেষ্টা করব আমার বিজনেসটা তখনই স্টার্ট করো যতদিন আমি রিলেভেন্ট। আমি কিন্তু বেশি দিন রিলেভেন্টও থাকবো না, বা সারা জীবন রিলেভেন্ট থাকবো না, আসলেও থাকবো না, আপনিও জানেন। আরো 10 বছর পর আমার এখন যে হাইপটা আছে সেটা থাকবে না, বা আমি হয়তো ভিডিও না আমি বানাইতে পারি, ইউ নেভার নো। আবার হতে পারে
তুমি তখনও রেলেভেন্ট, হ্যাঁ। ইউ নেভার নো, You never know, exactly. এভরিডে ইট Exactly. চেঞ্জেস। সো আমি কখনো তো এটাকে একটা মানে কমিটমেন্ট হিসেবে দেখবো না যে আমাকে দেখে এখন মানুষ 10 বছর পরেও আমাকে দেখবে। হ্যাঁ। সো আমি ভাববো যে আমি যতদিন রিলেভেন্ট আছে আমি ততদিনই ওই জিনিসটাকে কাজে লাগাবো। সো কাজে লাগিয়ে আমি যেটা করতে পারি, আমার ক্লোদিং লাইনটা এখনই শুরু করতে পারি। সো যেহেতু আমার আই হ্যাভ মানি, টু বি ভেরি অনেস্ট, আমার একটা বিজনেসে ইনভেস্ট করার জন্য যেই একটা ক্লোদিং লাইনে কয় টাকাই লাগে, ধরেন 1 লাখ টাকাও কিন্তু একটা ক্লোদিং লাইনের জন্য অনেক বড় ব্যাপার। যে যদি 1 লাখ টাকারই আমি ম্যাটেরিয়াল কিনি আর কাজ করাই, তাও বেশ ভালো অ্যামাউন্টের প্রোডাক্ট আনা যায়। তো আমি ঠিক আছে ওই রকমও যদি করি, আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, লেট মি স্টার্ট ইট। তো শুরু করলাম। শুরুর পরে আমি ঈদের 4 দিন আগে করি, কোরবানি ঈদের 4 দিন আগে আমি আমার পেজের ছবি টবি আপলোড দেই, 4টা হিজাব কোরবানি ঈদ মাত্র। বলে মানুষ বুঝবে না, সো 2021 সালে কয়েক মাস আগে, কয়েক মাস আগে 2021 সালে ভিডিও কয়েক কবে মাস আপলোড আগে। হবে আমিও জানি না, কেউই জানে এক্সাক্ট না। ডেটটা বলি, আমি আগস্টের মনে হয় 15 তারিখে। ওকে, তো এরকমই 15 বা 16 তারিখে, তো 19 তারিখে মনে হয় ঈদ ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট আগস্ট মাসে। তো এখন আমি হচ্ছে 4টা হিজাব আনি, 4টা হিজাব নিজে ডিজাইন করি। ডিজাইন করে এই যে যেমন নর্মাল হিজাব আমি পড়তেছি, তো আমি ভাবলাম যে যাই আনবো না কেন আমার এমন কিছু করতে হবে যেটা অন্য কোথাও পাবে না। সো একদম সবাই যা করতেছে সেটা না, আমার ডিজাইন থাকতে হবে, যেটা মানুষ কপি করতে পারবে, বাট এই জিনিসটা আমারই আনতে হবে, আমি আমার ডিজাইন করব। সো আমি হিজাবের ডিজাইন করা স্টার্ট করি। তো মানুষ যেহেতু আমাকে হিজাবের জন্য চিনে, তো দেখলাম যে কোনো ছবি আপলোড করি না, তখন কিন্তু আমার পেজে কোনো প্রমোশনাল ভিডিও, আমার পেজে কোনো প্রমোশনাল ছবি স্টোরি কিচ্ছু যায় নাই। তো জাস্ট পেজটা মানে আপলোড দেই 4টা ছবি, অ্যান্ড আলহামদুলিল্লাহ 2 দিনে আমরা সোল্ড আউট হয়ে যাই। তাও আমি যে অনেক বেশি হিজাব আনছি এরকম না, আমি মনে হয় 90 পিস আনছিলাম হিজাব। তো 2 দিনে ফর আ পেজ যেটা মাত্র শুরু হয়েছে, এটা কিন্তু ভালোই পাবলিশ হয়েছে মাত্র, যেদিন পাবলিশ করছি তার পরের দিন পোস্ট করছিলাম প্রোডাক্টগুলো। হ্যাঁ, আর ও যে পেজের কথা বলতেছে কোনো প্রমোশন হয় না, এটা হলো পার্সোনাল পেজ ফাইজাতে। ফাইজা বা খুদা লাগছেতে কোনো প্রমোশন হয় নাই, বা আমরা ধরেন বুস্ট করে যেগুলা পেজে, এগুলা কিছুই আজ পর্যন্ত করি না। আজ পর্যন্ত আমরা কখনো বুস্ট করি নাই পেজে যে মানুষ দেখবে। তো 2 দিনে আমি সোল্ড আউট হয়ে যাই। তো আফটার দ্যাট আই রিয়েলাইজ যে আচ্ছা এটার অডিয়েন্স আছে, বা মানুষ কিনতে আগ্রহী, বা আমার প্রোডাক্ট মানুষ কিনতেছে, আমি যখন রিটার্নিং কাস্টমার পাইতেছি, আই ওয়াজ রিয়েলি হ্যাপি। তো এখন আলহামদুলিল্লাহ আমরা উইন্টার কালেকশন আনছি, এখন মানুষজন আসলেও দেখতেছি, কিনতেছে। 4th মাসেরটা আমি জানি না, এখন পর্যন্ত 4th মান্থেরটা আমরা ডিসাইড করি নাই বা দেখি নাই কি হয়েছে ঘাটাঘাটি করে। বাট ফার্স্ট 2 মাসে আই থিংক ইনভেস্টমেন্ট আমাদের পুরাটা উঠে আসছিল। আমাদের ইনভেস্টমেন্ট কত ছিল? ইনভেস্টমেন্ট হ্যাঁ 80,000 মতো 80,000 ছিল। মতো টাকা ছিল ফার্স্ট 2 মাসে আমাদের ইনভেস্টমেন্ট, ইনক্লুডিং আপনার ব্র্যান্ডিং থেকে স্টার্ট করে প্রোডাকশনের জন্য যা যা র মেটেরিয়ালস লাগে এভরিথিং। সো ইনভেস্টমেন্ট উঠে আসা মানে হলো আমাদের এনাফ রেভিনিউ হয়েছে টু হ্যাভ 80,000 টাকা ইন প্রফিট, রাইট? ওকে, সো ডাবল দ্য অ্যামাউন্ট। ওকে। সো আমি আবার ইনভেস্ট করতে পারছি ওই টাকাটা দিয়ে। তো আমি হচ্ছে লাস্ট টাইম ইনভেস্ট করছি মনে হয় 2 মাস আগে, এরপরে আমার আর নতুন করে টাকা ঢুকাইতে হয় নাই। তো আমি মনে করতেছি এটাই আমার প্রফিট, যে আমার নতুন করে টাকা ঢুকাতে হচ্ছে না আমার নতুন ব্যবসায়। তো যে টাকাটা আসতেছে সেটাই আমি ইনভেস্ট করতেছি, সেটাই আমি পাচ্ছি, আবার ওইটা আমি ইনভেস্ট করতেছি, আমি ওইটা আবার পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে বিজনেস ইজ রানিং ইটসেলফ অলরেডি, এন্ড আই থিংক দিস ইজ আমার জন্য এটা একটা সাকসেস যে আমার আর নতুন টাকা ঢুকাতে হচ্ছে না, বিজনেসের টাকায় আমি বিজনেস করতে পারছি। যদি চিন্তা করেন যে কি বেনিফিটস আসছে বা কিরকম রিটার্ন আসছে 2 মাসে, যে অ্যামাউন্টটা বললাম ওইটা, আর প্লাস যদি অর্গানিক্যালি ফলোয়ার্স হিসাবে ই-কমার্স সাইড ইউ হ্যাভ টু কাউন্ট নাম্বারস, we have over 100,000 followers এখন on the business page, nice, without 3 months এ হইছে promoting like proper, just ও নিজে যেটুক পারে করতেছে, আমি মোস্টলি পার্সোনাল ব্র্যান্ড থেকে আসছে। পার্সোনাল ব্র্যান্ড থেকে। আমি যেটা করছি যে আমার সাথে অনেক ব্র্যান্ডরা কাজ করে, যেমন এই ড্রেসটা অন্য একটা ব্র্যান্ডের, তো ওরা হচ্ছে আমাকে পেইড প্রমোশন করায়, যেটা হচ্ছে ওদের রিটেইনার বেসিসে। হ্যাঁ, রিটেইনার বেসিসে আমার একটা কন্ট্রাক্ট সাইন করা আছে। তো ধরেন আমি হচ্ছে এটা একটা ফটোশুট করে দিব, আমার পেজে প্রমোশন করে দিব, এরপর ওদের সেল আসবে। এই জিনিসটাও আমি কম করছি আমার পেজের জন্য, অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। কারণ আমার নেক্সট ডোর ফাইজের অডিয়েন্সই বা আমার নেক্সট ডোর ফাইজের কাস্টমারই কিন্তু কিনতেছে, আমার কাস্টমার ডাইভার্ট করতে হচ্ছে না। এটা আমি মনে করি যে একটা সাকসেস, যে আমার বারবার পুশ করতে হচ্ছে না যে কিনেন, ওখানে গিয়ে কিনেন। নেক্সট ডোর ফাইজের কাস্টমারই আসতেছে আবার, বা নতুন কাস্টমার ওখান থেকে আসতেছে। সো দিস ইজ গুড। অনেস্টলি আমি একটু এই টাকা পয়সা নিয়ে কিভাবে গ্রো করা যায় এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করি, যদিও টাকা পয়সা অত নাই যে গ্রো করার মতো, বাট এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি। ভাইয়ের ভিডিও দেখি না, বাট জিনিসটা হলো এইভাবে যে যেই অ্যামাউন্টটা আমরা ইনভেস্ট করছি ওটা করতে পারছি বিকজ
উই টুক আ গ্যাম্বল যে এইটুকু ছিল, তার আগে উই ফেইলড অ্যান ইনভেস্টমেন্ট একটা বিজনেস, হ্যাঁ, সেম হ্যাঁ। ক্লোদিং। আচ্ছা, ক্লোদিং। সো নাম Same. না বলি, আরো পার্টি ছিল, সো উই অল ওয়ান্টেড টু ডু ইট টুগেদার বাট ইট ফেইলড। তো তাই ওখান কারণে থেকে আরো শিক্ষা হয়েছে যে যাই ভাই করবো যা একা একা করবো। করব। যাই করবো একা করবো, লস বিজনেসে খাইলে আমি একা খাবো, আমি লাভ হইলে আমার নিজের হবে। এট দিস পয়েন্ট অন্য কাউকে নেয়া, আনলেস সে তোমার থেকে আরো অনেক বেশি পপুলার, অর সার্টেন সেক্টর প্রোডাকশনে হ্যাঁ, সে সব সে জানে, সে ধরো সব হ্যান্ডেল করতেছে। আমি তার বুঝতে ধরো একটা পারতেছি। গার্মেন্টস আছে, সে পুরো সবকিছু অথবা তার একটা ডেলিভারি বিজনেস আছে, এক্স্যাক্টলি doesn't make এগুলা না sense. থাকলে এক্স্যাক্টলি খুব কমই মেক সেন্স করে একটা পার্টনার নিয়ে which happened to us as well. We lost a lot of money. যেটা দিয়ে আমরা ইজিলি তখন যদি ব্যবসা স্টার্ট করতাম এতদিনে হয়তো আমাদের স্টোর থাকতো। I could say it in that way. ইজ দ্যাট দ্য প্ল্যান, স্টোর থাকা? ফর Definitely. শিওর, ওকে, ফর শিওর। আমার মেইন টার্গেটই হচ্ছে আমি অনলাইন বিজনেস করব, কিন্তু আমার স্টোর থাকতে হবে। আমার স্টোর শুধু ঢাকায় না, আমার স্টোর পুরো বাংলাদেশে থাকতে Nationwide হবে। থাকবে। আর Okay. আমার এটাও প্ল্যান আছে যে আমি ইন্টারন্যাশনালি হচ্ছে শিপমেন্ট করব। ইন্টারন্যাশনাল শিপমেন্ট মেক সেন্স, স্টোর কেন? স্টোর বিকজ আই ফিল লাইক You want to যখন make একটা it a স্টোর brand, থাকে, মানুষ identity. হচ্ছে ব্র্যান্ড নেমটা মানুষের মুখে মুখে থাকে রাদার দেন অনলাইন। অনলাইনে খুব কম হয়তো মানে কাস্টমার পাওয়া যায় বেশি, বাট একটা স্টোর থাকলে মানুষ জিনিসটা চিনবে আরো বেশি, আমার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে আরো বেশি। আমার একটা স্টোর আছে, তো Store I think it's more প্রমিসিং, মানুষ ধরে জিনিসটা নিতে পারবে, ওকে, মানুষ চেক করে নিতে পারবে। বাট দুনিয়া যেদিকে যাচ্ছে সেটার সাথে তোমার আই থিংক ইটস মোর ইমোশনাল। আচ্ছা হ্যাঁ, এটাও হইতে পারে একটা, Definitely. যেমন আমি বললাম না ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, হ্যাঁ, ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল আমার ক্লোদিং লাইন থাকবে, সো ওইখান থেকে আমার আসছে যে একটা স্টোরও থাকতে হবে। হ্যাঁ, অনেকের থাকে এটা যে অনেকে বলে যে আমি রেস্টুরেন্ট দিব, হ্যাঁ, যেমন আমার এটা মায়ের আমরাও একটা টাইমে ছিলাম। হ্যাঁ, কিছু এখন বুঝতে কমন পারছি আসলে বিজনেস না, আছে যেগুলো অনেকেরই থাকে। অনেকে Exactly. ট্রাভেল ইজ অলসো ভেরি কমন থিং, যেটা সবাই বলে যে ধরো তোমার অনেক টাকা হলে তুমি কি করবা? মোস্ট কমন অ্যান্সার হইলো অনেক ট্রাভেল করবো। তার ধরো টাকা বেশ ভালোই আছে, কিন্তু সে হয়তো কখনো আসলে ট্রাভেল করে নাই। দোকানের ক্ষেত্রে আমি জানি না, হয়তো হবে না, তুমি চাইলে আই ডেফিনেটলি ওয়ান্ট ইউ টু হ্যাভ দ্যাট, বাট আমি জানি না, আমার মনে হয় তোমাদের ব্র্যান্ডের কথা ভাবলে, কথা বলার আগে যে আরং এখন যে এরকম একটা বিশাল, আরং এর কিন্তু অনলাইন অনেক স্ট্রং। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু বলো নাই তোমার নাম্বারস এর ব্যাপারে, অনেক কিছু বলছো, বাট আমাকে তুমি বলো যে নেক্সট ডোর ফাইজার বা তোমার ক্লোদিং ব্র্যান্ডের আমি সহজ করে দিই প্রশ্নটা, গত 4 মাসের মধ্যে সবচেয়ে ভালো মাসের রেভিনিউ কত ছিল? কত ছিল ও হিসাব করে এগুলা? ওকে, বলেন। ওর ব্যাংকে ঢুকে। হ্যাঁ, তো আমি জানি তুমি ফাইন্যান্সে ভালো না, বলতে কয়েকবার। আমাদের রেভিনিউ যদি চিন্তা করি, বেস্ট মান্থে উই সোল্ড অ্যারাউন্ড 2 lakhs। 2 lakhs, হ্যাঁ, দ্যাটস ভেরি গুড। সো আমাদের এটা গেল হলো নেক্সট ডোর ফাইজা। এখন লেটস টক অ্যাবাউট ডিরেক্ট কন্টেন্টের অ্যাড রেভিনিউ। জি, ওকে, সো আমাদের 3টা উইং আছে, তাই না? 3টা পেজ আছে যেখান থেকে আমাদের টাকা আসে। ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেল কি 3টা তো না? তিনটাই। সো ইউটিউব চ্যানেল 3টা আছে, 6টা। ব্রেকডাউন করতে হবে না, অন অ্যাভারেজ বলে ইউটিউব থেকে আমাদের পুরা বছরে কত আসছে, বেস্ট মান্থে কত আসছে, ওয়ার্স্ট মান্থে কত আসছে। পুরো বছরটা ভাই আমি মানে ওভাবে দেখি না, এক্সাক্ট বলতে হবে না, জাস্ট বল। আমি এভারেজটা বলি তাহলে হ্যাঁ, আই থিংক বলো। পুরো মাসেটা হিসাব করা যাবে। এভারেজে আমি এখন যদি হিসাব করি, ফেসবুক থেকে 3টা পেজ মিলাই I get around $1,000 to $1,200 পার মান্থ। ওকে, ওকে, অন এভারেজ। তোমার কি ভিউটা মনে আছে যে 3টা পেজ মিলা কি রকম ভিউ হয়? নট রিয়েলি, বাট আপনি যদি পিপল ক্যান চেক দ্যাট, যারা আপনারা ডেফিনেটলি এটা ভিউটা তো মানুষ available online. ভিউ দেখতেই পারে। আমি বলতেছি আপনার লেটস সে প্রাইম এক্সাম্পল, আমরা লাস্ট স্ট্রিট ফুড ভিডিও যখন দেই তখন দেখা যায় অনেক ভিউ আসে, তখন ওখান থেকে রেভিনিউ বেশি আসে। আমরা অন এভারেজ মান্থলি 3টা থেকে 4টা ভিডিও আপলোড করি। অন এভারেজ পার ভিডিওতে ভিউ থাকে 500K অন এভারেজ। ঠিক আছে, কোনোটাতে 300, কোনোটাতে 1 লাখ, মিলাই 500 to 600K এভারেজ ভিউ থাকে। ইউটিউবে হলো সেম জিনিস, 3টা চ্যানেল মিলায় উই আর্ন অ্যারাউন্ড $500 to $600। 3টা চ্যানেল মিলা $500 to $600। ইউটিউবে হাফের থেকেও কম। হ্যাঁ, ওকে। অডিয়েন্স রিটেনশন কি ইউটিউবে বেশি হয় নাকি ফেসবুকে বেশি হয়? ফেসবুকে বেশি হয়। ফেসবুকে আমরা নতুন অডিয়েন্স অনেক পাই, হ্যাঁ, বাট ইউটিউবে রিকারিং অডিয়েন্স অনেক বেশি। সো যার কারণে দেখা যায় যে আমাদের যদি 20,000 ভিউও থাকে, লেটস সে 50,000 বা 60,000, 1 লাখ ভিউ থাকে, ওখানে রিটেনশনের দিক থেকে আই থিংক ইউটিউবে বেটার। ইউটিউবে মানুষ দেখে বেশি।
অনেক বেশি ক্লাসি প্ল্যাটফর্ম মনে হয় কম্পেয়ার টু ফেসবুক। Audience- এটা ঠিক, এটা বাট ঠিক। ফেসবুক যেহেতু এখন ডাবল প্রফিট দিচ্ছে, সো যেটাই আমি একটু আগে বললাম যে ফেসবুক টাকা বেশি দেয় কিন্তু অনেক প্রবলেম করে ফেসবুক। ফেসবুক আসলে বেশ উইয়ার্ড। ফেসবুকে আমার ছাড়া টিকে থাকা আই কষ্ট, অ্যাকচুয়ালি ফেসবুক প্রেফার ভালো লাগে না। ইউটিউব বিকজ কম টাকা দিলেও দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড হ্যাঁ। ইজি গোয়িং, ইটস ভেরি মানে না এখানে তো ready to বুঝতেই go. হবে যে ইউটিউব তো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ইজ আ ভেরি গুড প্ল্যাটফর্ম, আর ওরা তো চাই আমরা it has ভিডিওই been for আপলোড the করি। last বাট ওই, দাঁড়া, ফেসবুকে আমি আরো হিসাব অনেক করে কিছু নিলাম, আমি আছে। ভুলে যাব। আচ্ছা, সো ওখানে ছিল 2 লাখ, হুম, হুম, হুম। 2.5 লাখ ছিল এখানে আমাদের 2.5 ক্লোদিং লাখ। ব্র্যান্ড থেকে। সো লেটস সে $2,000 আমাদের ফেসবুক থেকে মাসে আসে হলো 1200 1500 এভারেজ, সব মিলাই। সো $3,500। আর ইউটিউব থেকে আমাদের আসতেছে 600 এভারেজে হুম। মাসে, সো $4,000 500 হ্যাঁ সো এই গেল হলো আমাদের ডিরেক্ট রেভিনিউ। এরপর আসতেছে হলো স্পন্সরশিপস। রাইট। সো অবভিয়াসলি কোনো স্পেসিফিক কোম্পানির কথা বলতে হবে না, অন এভারেজ আমরা মাসে স্পন্সরশিপ থেকে কিরকম টাকা পয়সা পাই? আমরা মান্থলি খুব কম রাখার চেষ্টা করি স্পন্সরশিপ, আগে অনেক রাখতাম কারণ স্পন্সরশিপের নাম্বার কম। মানে অ্যামাউন্ট অফ বুঝতে পারছি। স্পন্সরস। তো আগে দেখা যেত ফার্স্টে যখন নতুন নতুন আসছে তখন জিনিসটা অনেক ইন্ট্রিগিং থাকে হ্যাঁ। যে ও মাই গড একটা ভিডিও করলে আমাকে এত মানুষ টাকা, টাকা দিতে চায়, টাকা দিয়ে ভিডিও কিন্তু করাতে চায়। ওই সেম অ্যাজ রেস্টুরেন্টের ইনভিটেশনসে যেমন দেখা যায় যে উই হ্যাভ টু বি আ সার্টেন ওয়ে, এখানে আচ্ছা এক্সপেক্ট এখানে করতেছে। একটা জিনিস এক্সপ্লেইন করে নেওয়া উচিত। মানুষজন ফুড রিভিউয়ারদের মনে করে আমরা স্পন্সর নেই ভিডিও রেস্টুরেন্ট থেকে, মানে আমি জীবনে রেস্টুরেন্ট থেকে টাকা নেই নাই। সো স্পন্সরশিপ বলতে কিন্তু আমি বুঝাচ্ছি ব্র্যান্ড। আমরা বিকাশের Not সাথে a কাজ restaurant. করছি, পাঠাও, ফুড পান্ডা, উই ওয়ার্ক উইথ প্রাণ, মানে হুম। বিগ NGI ব্র্যান্ডস, এমএনসিস। হ্যাঁ, তো তো এগুলার থেকে আমরা স্পন্সর নেই। আমরা কিন্তু Coca-Cola। আমাকে কোনো রেস্টুরেন্ট ডাকলে আমি বলি না এত টাকা দিলে আমি ভিডিও করে দিব, যেটার কারণে ওয়ান অফ দ্য মেইন রিজনস আমি ফুড রিভিউ থেকে সরে আসতেছি, কারণ মানুষ মনে করে এখন টাকা দিলেই ভিডিও করানো যায়। ইভেন অনেক মানুষ এটাও মনে করে যে তুমি যখন ঘুরতেও যাচ্ছ তুমি টাকা দিচ্ছ না। আমি জানি না আসলে দেও নাকি, এটা অনেকে মনে করে যে হ্যাঁ। আমরা যেখানে যাই ফ্রিতে থাকি, ফ্রিতে থাকো, এত সোজা রিসোর্ট যদি গুলো দুনিয়া ফ্রিতে হতো। থাকতেছো। এত এত তো ভ্যালুয়েবল কেউ না। আবার ইউ আমরা- ক্যান এখানে মানে একটা ভাই আমি এটা বলতে পারি, আপনি যে কোনো হোটেল ওনার, রিসোর্ট ওনার, বাংলাদেশের নাম করা যতগুলো রিসোর্ট আছে আমরা গেছি, উই ওয়েন্ট, আপনি যদি একজনকে বলতে পারেন যে ফ্রিতে থাকতে দিছে। ইভেন রেস্টুরেন্ট ওনার্স, এখন রেস্টুরেন্ট ওনার্স আর লাইক সেলিব্রিটিস। যেমন আওয়ার ভেরি ক্লোজ বড় ভাই ব্রন্টো ভাই, এভরিবডি নোজ হিম বিকজ তার অনেকগুলো চেইন আছে। বা মঞ্জুর ইসলাম, মঞ্জুর ভাই চিটাগাং, হি হ্যাজ মানে লিটারালি উনি এমন ফ্লেক্স করতে পারে যে আচ্ছা কিছু রেস্টুরেন্ট অন্যর জন্য ছেড়ে দিলাম, লিটারালি এরকম মানুষজনের কথা বলতেছে। তাদের মতো মানুষ কখনো আমাদেরকে একবারও বলে নাই যে আসো করে দাও, ভিডিও করে দাও, ভিডিও করে দাও, এই নাও এত টাকা দিলাম, জীবনও না। এটা বলাটাই অবভিয়াস না। আমার যদি রেস্টুরেন্ট থাকতো, বললে তাদের সাথে রিলেশনশিপটা তো থাকবে না ভাই। হ্যাঁ, বাট আমার যদি রেস্টুরেন্ট থাকতো অথবা আমি যদি কোনো রেস্টুরেন্টের মার্কেটিং এ কাজ করতাম, আমার একটা কি মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হইতো, কি কাজ হইতো যে মার্কেট। খুঁজে বের করা কারে খুঁজে তারে দিয়ে একটা ভিডিও বানাইতে পারি যদি তারা তো কিন্তু ইনফ্লুয়েন্স থাকে। প্রবলেম হলো ভাই মার্কেটিংটা এমন ভাবে কাজ করে যে ইট ক্যান গো আইদার ইন আ পজিটিভ ডিরেকশন অর আ নেগেটিভ ডিরেকশন ডিপেন্ডিং অন হাউ ইউ মার্কেট ইট। এখন দেখা যায় আমাদের থ্রুতে দিলে আমি অ্যাসিওর করে বলে দিতে পারবো, এখন যদি কেউ আমাদের ডেকে ভিডিও করায়, আমি যদি ইভেন ট্রান্সপারেন্ট হয়ে বলিও যে আমাদেরকে এখান থেকে ইনভাইট করছে, হ্যাঁ আমরা কিন্তু টাকা না, invitation থাকলে জাস্ট ইনভাইট করছে, আমরা এখানে খাইছি, ভালো লাগছে, চান্সেস আর 100 জনের মধ্যে 50 জন ওই রেস্টুরেন্টে জীবনে যাবে না। ওকে, আমরা কিন্তু নাম্বারটা বলি নাই। অন এভারেজ আমাদের স্পন্সরশিপ থেকে ওকে বড় বড় sponsorship ওকে, সো থেকে- আগে এটা অনেক নিতাম। সো স্পন্সরস দেখা যায় যে 4টা ভিডিও যদি মাসে দিতাম 4টাই স্পন্সর নিতাম, এত ভালো লাগতো ব্যাপারটা। বাট আস্তে আস্তে উই রিয়েলাইজ ইটস নট দ্য ওয়ে টু গো, ইটস নট সাস্টেইনেবল। আর স্পন্সর অনেক অনেক বেশি মানে পেইনফুল, Okay. কারণ আমার তখন দেখা যায় যে ওদের টাইমলাইন অনুযায়ী আমার আপলোড দিতে হবে। বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং ইজ গ্রোয়িং, আর লাস্ট ইয়ারে অনেক সাবস্টেন্সিয়ালি গ্রো করছে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা কন্টেন্টের মধ্যে নিজের ব্র্যান্ডকে ঢোকানো, এই জিনিসটা অনেক গ্রো করছে লাস্ট ইয়ার। সো দেখা গেছে স্বাভাবিকভাবে সবাই যেটা হইতেছে ভালো এটাতেই বেশি বেশি করে ঢালতে চাচ্ছে, which I understand. Some companies that I love to work with is বিকাশ, ফর এক্সাম্পল। আমি স্ট্রেট আপ নাম বলতেছি, আমি জানি না এটা আপনি বিপ করে দিবেন নাকি। আমি বিপ করে দিব না, বাট ওদের একটা কম্পিটিটরের সাথে আমি সম্ভবত সামনে কাজ করব, তাহলে বিপ হয়ে যাবে। সো সো লেটস সে না সার্টেন আমি ব্র্যান্ড, বিপ করি না কিছু। ওকে, সো লেটস সে বিকাশ যদি আমাদের সাথে কোনো কাজ করে, উই স্টিল ওয়ার্ক ফর देम এন্ড পিপল নোজ উই ওয়ার্ক ফর বিকাশ এন্ড দে লাভ ইট বিকজ আমাদের মাসে কন্টেন্ট একটা কন্টেন্ট থাকে বিকাশের, হ্যাঁ, বা 2 মাসে একটা, হ্যাঁ 1 এক মাসে একটা এরকম থাকে। উই ওয়ার্ক রিকারিং প্রসেসে তাদের সাথে। উই লাইক ওয়ার্কিং উইথ দেম বিকজ তারা বলে কি তুমি যা বানানোর বানাও। You go to restaurant, you go to resort, you buy something, whatever you do, you do. Just যখন পে করবা, show that তুমি বিকাশ অ্যাপটা ইউজ করতেছো,
এন্ড অনেস্টলি আমি বিকাশই ইউজ করি। আপনি যে কম্পিটিটর ব্র্যান্ডের কথা বলতেছেন আমি ইউজ করি না। আমি দুটোর একটা ইউজ করি না। কেন? আমাদের কাছে না আমি করব না। যাই হোক, তো এই ব্র্যান্ডগুলোর জন্য উই লাভ ওয়ার্কিং। শুনলে মনে হবে এই ব্র্যান্ডগুলো অনেক টাকা দেয়, বাট উই অ্যাকচুয়ালি টেক আ লট লেস দেন হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম দেম। যেটা সত্যি কথা, আপনি যেটা বললেন যে এখন তো টাকা উঠতেছে, আমি শুনতেছি আশেপাশে আসলে ইনফ্লুয়েন্সাররা আসলে উঠতেছে টাকা, বাট ওরে আমাদের কাছে আসতেছে না। এটা যখন আমি আমরা বলবো। শুনি যে আমরা যেই বাজেট দিলাম আর আমার একদম ক্লোজ ফ্রেন্ড ফেলো কন্টেন্ট ক্রিয়েটর সে যখন ডাবল বাজেটে কাজটা করতেছে, উই ডেফিনেটলি মানে ফিল লো, রাইট? যে তাহলে আমি কেন এত কম বাজেট দিলাম? আর আমার তো এমন না ভিউ কম বা আমার কোয়ালিটি খারাপ, এরকম কিছুই না। কিন্তু জিনিসটা কি হয়, যখন ওর কাছে হচ্ছে ধরেন এই একবার গেল বিকাশ বা অন্য কোনো ব্র্যান্ড, আমার কাছে আরো 3 বার আসবে, ওর কাছে আর যাবে না। সো এই জিনিসটা আমরা ইয়ে করার চেষ্টা করি। তো যার কারণে যেটা বললাম যে ফার্স্টের দিকে সবাইকে নিতাম, বাট এখন উই চুজ হু উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ, উই ওয়ান্ট টু রিপ্রেজেন্ট। সবার সাথে এখন আমরা কাজ করি। সো লেটস সে ফর এক্সাম্পল আমার একটা ড্রিঙ্ক কোলা ব্র্যান্ড আছে, আমার একটা। আমি আসলাম তোমাদের সাথে কাজ করার জন্য, তোমাদের বললাম যা ইচ্ছা বানাও, কোনো সমস্যা নেই, বানানোর সময় কোনোভাবে এটাকে ন্যাচারালি ইন্টিগ্রেট করতে হবে। চার্জ কিরকম হবে? ওকে, সো চার্জটা ডিপেন্ড করে অন দ্য কোম্পানি অর দ্য ব্র্যান্ড উই আর রিপ্রেজেন্টিং। যারা স্টার্টআপ তাদের সাথে ব্র্যান্ডের বাজেটিং অনেক ডিফারেন্ট হবে। ওকে, সো লেটস সে বিকাশ আসলে বা প্রাণ বা লেটস সে আমরা কোকা-কোলার সাথে কাজ করছি, কোকা-কোলা আসলে সো ওদের ইটস ডিফারেন্ট। হ্যাঁ, আমি নাম মানে প্রাইস কিছু জায়গায় বলতে পারবো না বিকজ কন্ট্রাক্টে আছে ডেফিনেটলি, বাট আমি যদি বলপার্কে চিন্তা করি, স্টার্টআপস বা এরকম যদি আসে, ইট স্টার্টস ফ্রম আমাদের ইভেন বাজেট এরকম আছে 15 থেকেও বাজেট আছে, 15 টু আপ টু 80 81 ভিডিও না, ভিডিওর 15 না কন্টেন্টের জন্য। ইট ক্যান বি স্টোরিজ, ইট ক্যান বি ফুল ফ্লেজড ভিডিও, ফটো পোস্ট হইতে পারে, সার্টেন অ্যাসপেক্টস অফ কন্টেন্ট। ওকে, লেটস সে ভিডিও চাই, হ্যাঁ ভিডিও ইট স্টার্টস ফ্রম 50,000 থেকে। ওকে, এর নিচে এখন আর করি না। ওকে, এন্ড হাইয়েস্ট কত পর্যন্ত গেছে? হাইয়েস্ট আমরা 1 এর উপর এখন পর্যন্ত উঠতে 1 লাখের উপর এখনো পাইনি আমরা কারো কাছে। আনলেস ইটস পাই নাই না, আমরা কখনো অফারও করি নাই, চাও নাই না, কখনো 1 আমরা লাখের কখনো বেশি। চাইও না। কেন? কারণ উই ফিল লাইক দিস ইজ আওয়ার সুইটেবল পয়েন্ট। আমরা যখন আরো বেশি গ্রো করব তখন আমরা কিন্তু আস্তে আস্তে বাড়াইছি, আমরা ধূপ করে বাড়াই দেই নাই। 25 থেকে স্টার্ট হয়েছিল না, আমরা ভিডিও 10,000 থেকেও স্টার্ট করছি। তাহলে 10,000-এ আমি যদি ভিডিও গত বছরই করি, আমি কিভাবে এখন 1.5-2 লাখ টাকা চার্জ করি? আমি মনে করি যে আমার যেহেতু অডিয়েন্স বাড়ছে, আমি বাজেটও বাড়াইছি, বাট বাজেট যদি হয়ে যায় 10 গুণ বেশি, তখন জিনিসটা হয়ে যাবে খুব চোখে পড়বে। বাট এটা তো হয়ে গেল আমার প্রোডাকশন কস্ট কত, ওটার সাথে আমি মার্কআপ ধরে একটা প্রফিট ধরলাম। আমি যদি জিনিসটা উল্টাভাবে চিন্তা করি যে আমাকে 1 লাখ টাকা দিবে, ওর আসলে কত টাকা লাভ হবে, এইভাবে যদি আমি চিন্তা করি, আমরা যেভাবে দেখি ব্যাপারটা এখন ভাইয়া, মানে উই টক উইথ এজেন্সিজ আ লট। আমি পার্সোনালি যেহেতু প্রোডাকশন লাইনে আছি, আই হ্যাভ বিগ ব্রাদার্স, বড় ভাইরা যারা এজেন্সিতে কাজ করে, অ্যান্ড উই গেট নিউজ ফ্রম দেম যে এই বছর এরকম হয়েছে, বা অমুক ব্র্যান্ড তোমাদের কথা বলছে, অনেক ভালো লাগছে তোমাদের সাথে কাজ করে, বা দে লাইক দ্য ওয়ে ইউ ওয়ার্ক। আমাদের কথা বলতেছি। তো হোয়াট উই ফেল্ট লাইক যে আমি সবসময় অ্যামাউন্টটা বেস করি যে আমি যদি এটা শুট করতাম, এডিট করতাম, তাহলে কত চার্জ করতাম এই পার্টিকুলার ভিডিওটা, অ্যান্ড দেন এটা যে ডিস্ট্রিবিউশন হচ্ছে আমাদের চ্যানেলের থ্রুতে, যে এত মানুষের কাছে পৌঁছাইতেছে, সেটার জন্য আমি অ্যাডিশনালি কত নিব, সেভাবে আমি দেখি। এখন জিনিসটা হচ্ছে, অ্যাজ আই সেড, ইটস আ নিউ মার্কেট। আমার এখন আজকে ভিউ বেশি, বা আমি অনেক হাইপে আসছি, আমি অনেক রেলেভেন্ট দেখে আমি ধূপধাপ উড়াধুরা বাজেট চেয়ে বসবো, 1.5 লাখ 2 লাখ 5 লাখ যা মন চায় চেয়ে বসবো, বাট নেক্সট ইয়ারে আমার কোনো রেভিনিউ আসবে না, বিকজ আই এম অলরেডি ইরেলেভেন্ট, অ্যান্ড দেন ব্র্যান্ডরা অন্য কারো কাছে মুভ অন করছে যে ওকে উই হ্যাভ বেটার অপশনস। কারণ এখন ভিউ আনা অনেক ইজি। বাট তুমি টাকা নাও বা না নাও, তুমি রেলেভেন্ট এমনিও হয়ে যেতে পারো, এটা একটা আর্গুমেন্ট। আরেকটা আর্গুমেন্ট এটাও হইতে পারে যে যেহেতু তুমি ওয়ান অফ দ্য লিডার্স, ওয়ান অফ দ্য পাইওনিয়ার্স, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এইটা তোমার একটা রেসপন্সিবিলিটিও হইতে পারে না, যে আমি যেন হাই। এইটার জন্যই আমরা যখন শুরু করছি, উই ইনক্রিজড আওয়ার বাজেট সাবস্টেন্সিয়ালি। যখন আমরা বুঝা স্টার্ট করছি, আমি এমনও স্টোরি আছে যে উই চার্জ 50, উই নো যে আওয়ার ফেলো কন্টেন্ট ক্রিয়েটর চার্জড 180, 2 lakhs। এখন যেটা হয়েছে, আমরা জানি যে ডেফিনেটলি দেয়ার ইজ আ বিগ গ্যাপ, তো উই ইনক্রিজ আওয়ার বাজেট, লেটস সে 50 তে গেছি বা 60 তে করছি। ওয়ান থিং উই অলওয়েজ ট্রাই, যে আমরা যখনই একটা স্পন্সর আসে, যেটা আমরা জানি যে আমার কাছে আসছে মানে রাসিফ ভাইয়ের কাছে যাবে, মানে রাফসানের কাছে যাবে, মানে লেটস সে টপ 5 বা 6 পিপলের কাছে আমি জানি ওদেরকে কল দিবেই।
আমরা আগে থেকে কথা বলে নেই যে এরকম আমার বাজেট তোমার বাজেট কি, মানে আমরা হচ্ছে একটা উই কাম টু আ কমন গ্রাউন্ডে থাকার চেষ্টা করি যাতে ওই ব্র্যান্ডের জন্য মনে না হইতে পারে ধরেন আমি একটা বাজেট দিলাম, রাসেল ভাই একটা বাজেট, ওকে যাতে বাদ না দিয়ে দেয় বা আমি যাতে অনেক কম না বলে ফেলি যেটা কারণে ওরটা বেশি মনে হতে পারে, মানে উই ট্রাই টু টক। আমাদের কোনো ইন্টারনাল কোনো ইয়ে নাই যে কি বলে ওটারে, আরে সমবায় সমিতি কোনো সমিতি নাই, কিন্তু since we know each other and then it comes with a trial and error process. আমি যেটা বললাম না আগে, আপনি যেটা বললেন 25,000 টাকা দিয়ে দিতেছে, ভালোই তো একটা ভিডিওই তো বানাই দিব, করে ফেলি না, কিন্তু এখন মনে হইতেছে না, what we are giving them is worth much more. So এখন let's say 50 থেকে 5 ফিগার্সই থাকে, 50 থেকে স্টার্ট হয় এর নিচে থাকে, তাও ডিপেন্ডিং অন ব্র্যান্ডস। এটা যদি অনেক ছোট ব্র্যান্ড হয়, লেটস সে একটা অনলাইন ই-কমার্স, লেটস সে একটা ক্লোদিং ব্র্যান্ড ওকে দিয়ে চাচ্ছে যে একটু ড্রেস পরে, ওনার পুঁজি যদি 20,000 টাকা থাকে, হাউ ক্যান হি অর শি অ্যাফোর্ড 40,000 বা 50,000? তো ইট ডিপেন্ডস অন দ্যাট। এন্ড দেন এগেন আমি দেখি যে আমি কন্টেন্টে কতটুকু এফোর্ট দিতেছি। লেটস আমি একটা ব্র্যান্ডের জন্য যদি আমার ঢাকার বাইরে গিয়ে আমি একটা রিসর্টে, যেটা বললাম, আমি কেন একটা রেস্টুরেন্ট থেকে 5,000, 10,000, 15,000 টাকা নিব যখন আমি ব্র্যান্ড থেকে আই এম গেটিং লাইক 5 টাইমস মোর বা 4 টাইমস মোর। আর এখানে দেখতে হবে যে এখানে শুধু যে ব্র্যান্ড আমাকে রিসোর্টের টাকাটা দিয়ে দিতেছে বা ফুডের টাকাটা দিয়ে দিতেছে এটা না, এটা আমি পার্সোনালি যে কাজগুলো করতেছি, ক্যামেরা, এডিটিং এন্ড এভরিথিং, ওইটা ওর প্রেজেন্টিং এর কাজ, একটা ব্রেকডাউন যদি প্রোডাকশনের করি, অনেক ফ্যাক্টরস থাকে। প্রোডাকশনে যদি 5 লাখ 6 লাখ টাকা চার্জ করতে পারে, আমরা দুইজন 5 লাখ 6 লাখ টাকা চার্জ করলে ডেফিনেটলি ওটা অনেক বেশি মনে হবে, কিন্তু ওই সার্টেন অ্যাসপেক্ট গুলা আমি ব্রেকডাউন করে উই ট্রাই যে না অ্যাটলিস্ট স্যাটিসফাইড যদি থাকি তাহলে এনাফ এখন। অ্যান্ড এটা করার কিছু কারণ আছে যে এখনো বললাম না আমরা মাত্র স্টার্ট করতেছি, উই ওয়ান্ট টু মেক আওয়ার পোর্টফোলিও একটু হেভি, যে না উই ওয়ার্ক উইথ বিগ ব্র্যান্ডস লাইক বলতেই পারি বিগ কাস, কোকা কোলা, এন্ড দেন অনেক ফুড পান্ডা। সো দেখা যায় এরকম করার জন্য হয়তো কিছু কাজ করছি, বাট এখন উই হ্যাভ আ বাউন্ডারি, উই হ্যাভ পলিসিস, যে কেউ যদি আসে নো ম্যাটার হাউ বিগ অর স্মল ইউ আর, এই যে আমাদের রুলস, যদি এটা আমাদের কন্টেন্টকে কনফ্লিক্ট করে ডেফিনেটলি ইউ আর আউট, এটা যেই হোক না কেন। অডিয়েন্স ফার্স্টে আসে, তারপর ব্র্যান্ড। ইভেন আজকেও আমি বলতেছিলাম আপনাদেরকে, একটা মিটিং করে আসছি, the brand and us we came to a common ground যে this is good for audience awareness create হবে, এখানে আমি বাজেট দেখি নাই, কারণ এখানে আমি দেখতেছি যে আমি নিজের থেকে যদি কিছু করতে পারি ফর দ্য সোসাইটি, ফর উইমেন, যেটা আমরা সামনে কাজ করবো ব্র্যান্ড নিয়ে, এখনো বলতেছি না, তো যদি কিছু করতে পারি তাহলে ইটস গুড ফর আস। সো অনেকটা এভাবে চিন্তা করি যে এখন যেমন আমরা স্পন্সর, ধরেন যেটা সত্যি কথা বলতে, স্পন্সরের দিকে আমরা আগে দেখি কেন, যে অডিয়েন্স কি আসলে জিনিসটা এন্টারটেইনিং মনে করবে কিনা। স্পন্সর যদি খালি স্পন্সর নিয়ে কথাই বলতে থাকি, অডিয়েন্স কেন এই ভিডিওটা দেখবে? আপনি বলেন অ্যাজ আ অডিয়েন্স, আপনিও তো দেখবেন না যে বারবার একই কথা বলতেছি কেন, বা আমি টাকা খেয়ে খালি ওদের নামই বলতেছি। সো আমি তাদের সাথেই যাব যারা আমার সাথে এটাতে মানে রাজি হবে যে হ্যাঁ তুমি কন্টেন্ট বানাবে, কন্টেন্টের ভিতরে স্পন্সর থাকবে, স্পন্সরের ভিতরে কন্টেন্ট হইলে তো হবে না, তখন আমি হচ্ছে অ্যাড বানাচ্ছি, যেটা আমি করতে চাই না, যেটার জন্য পার্টিকুলার একটা টিম আছে ওগুলা নিয়ে কাজ করে। বাট টু বি অনেস্ট, আপনি যেটা বললেন যে ওয়াই এত কম কেন বা অনেক অন্যরা বেশি করতেছে, উই ফাউন্ড আ সুইট স্পট ফর আস। এটা এক একজনের জন্য এক এক রকম ভাই, মানে কেউ, আমি এখনো জানি যে আমার ফ্রেন্ডসরাই আছে দে চার্জ ওয়ে মোর, বাট আই ইভেন নো যে আমরা যেমন 3 মাসে 3টা যদি কাজ করে থাকি, ও 4 মাসে একটা কাজ করতেছে, উইচ ইজ বেনিফিশিয়াল ফর মি। আই নিড টু হ্যাভ দ্যাট স্টেবিলিটি, যে কারণ লেটস বি অনেস্ট, এটা আমার ফুল টাইম জব। আপনাকে যে 1500 ফিগারটা বললাম, ওইটা কোনোদিন 1000-এ নেমে আসে, কোনোদিন খুব ভালো দিন হলে 2500 চলে যায়, আবার ভিডিও আপলোড না দিলে দেখা যায় থাকবে না, ডেফিনেটলি আগের ভিডিও থেকে ইনকাম আসে। তো মনিটাইজেশন অ্যান্ড স্পন্সরশিপ মিলায় আমি যদি সার্টেন একটা অ্যামাউন্ট পাই, যদি মনে হয় যে না আমি স্যাটিসফাইড, তাহলে উই আর ওকে উইথ ইট। এর জন্য আমরা এক্সিড করি না। আচ্ছা, আমার স্টেবিলিটি লাগবে মেইন কথা, আর ইনকামটা হালাল করে নেওয়া, বেসিক্যালি এই একটা এথিক্সের দিক থেকে হয়তো আমি করি। আর মেইনলি বিকজ আপনার যে কোয়েশ্চেনটা, ব্র্যান্ডরা ফেরত আসে, উই নিড দ্যাট রিটার্নিং টু বি এবল টু মেক গুড। এমনও তো হইতে পারে ব্র্যান্ডরা এই জন্য ফেরত আসে কারণ তোমরা অনেক সস্তা, হতে পারে না, যে ব্র্যান্ডের সাথে আমি 10,000 টাকা কাজ করছি তার সাথে আমি কিন্তু এখন 80-তে কাজ করি। ট্রু। আচ্ছা, ওকে। সো উই গ্রিউ উইথ দ্য ব্র্যান্ড, এটা একটা আমি এখনই বলতাম, যেটা বললাম না, ওই ভাই ব্রাদার যারা আছে কাজ করতে করতেই কিন্তু পরিচিত হয়েছে, তারা আমার কাছে আবার কাজ নিয়ে ফেরত আসে যে ফাইজা, সালমান এরকম একটা ক্যাম্পেইন আছে, করবা নাকি?
ভাইয়া এরকম কন্টেন্ট আমার সামনে নাই বা এটা আমি পছন্দ করতেছি না, ভাই বাদ দেই, নেক্সটটা। অনেক কাজ গেছে, নেক্সট উনি জানেন যে এই কন্টেন্টটা ওরা করবে, তখন উনি বাজেট সেট করে এটার বাজেট আমি পাস করে ফেলছি, হ্যাঁ এরকম। এখন নিয়ম করে ফেলছি ভাই একটা, আমরা নিয়ম করছি কি ফর 5 months উই স্টিক টু দ্য সেম বাজেট। যাদের সাথে আগে কাজ করছি উই গিভ দেম দ্য বাজেট, যে ভাই এইটাই, তুমি যে ব্র্যান্ডই আনো না কেন, দিস ইজ আওয়ার ওয়ে অফ ওয়ার্কিং উইথ ব্র্যান্ডস, তুমি বললেই আমি এটা করে ফেলবো হবে না। সো যদি এটাতে হয়, দিস ইজ আওয়ার বাজেট, ইউ নো দ্যাট। তো এখন যেটা হয়, দে ফাইনালাইজ দ্য ডিল এন্ড এভরিথিং, দে কাম ব্যাক। উই নো এজেন্সি চার্জেস আছে and they earn much more than what we quote basically, but it's fine from our end. এখন মানে we feel like যা দিচ্ছি বাংলাদেশি কালচারাল সিস্টেমে যদি চিন্তা করি বা এই কনটেক্সটে যদি চিন্তা করি, it's a lot of money. it's a lot of money. It's a lot of money, I agree. So আমরা যদি রাউন্ড আপ করে নিয়ে আসি তাহলে $6,500-7,000 per month বেশি হয়ে যাবে ভাইয়া, বেশি হয়ে বেস্ট যাবে। মান্থ, লেটস সে 2টা স্পন্সর পার মান্থ। হ্যাঁ, তাহলে 2টা স্পন্সর থেকে 1 লাখ, 1,20,000 1,20,000, so $1,000। আগে আমাদের ছিল 6,000, হ্যাঁ তাই তো আসে $7,000। যদি বিজনেস, হ্যাঁ ওগুলা বিজনেস চিন্তা করলে এটা হ্যাঁ, আমরা $7,000 বিজনেসটাকে একদম আলাদা চিন্তা করি। কারণ সো আমরা তো মাঝখানে কোনো মনে হয় টাকা নেই না তো। $7,000 মধ্যে পুরোটা প্রফিট না, এখানে হ্যাঁ, আমরা exactly. রেভিনিউ ধরছি। সো ইন্টারেস্টিং পার্ট এখানে ভাই, আমরা ফেসবুক এন্ড ইউটিউব থেকে যত টাকা কামাই, যে অ্যামাউন্টটা আপনাকে বললাম 1,500 টাকা, ইজ বাংলাদেশি কনটেক্সটে অনেক, লাখের উপরে। হ্যাঁ। $1,500 সরি, বারবার টাকা চলে আসে। তো যেটা আসে, আমরা যত ভিডিও বানাই, এই যে এত খরচ হচ্ছে, আগে যেমন বললাম না 500-1,000 টাকায় খাওয়া দাওয়া করতাম, খুব ভালো লাগতো। হ্যাঁ। এখন ওটা আর হয় না। এখন একটা রেস্টুরেন্টে গেলে উই হ্যাভ টু অর্ডার লট অফ ফুডস, লট অফ অপশনস, টাকাও যায়। একটা জায়গায় বসলে 5-10 হাজার টাকার নিচে বিল হয় না রিভিউ করতে গেলে। এন্ড দেন ওখানে আমাদের ট্রান্সপোর্টেশন ফিজ আছে, এভরিথিং, সবকিছু মিলায় দেখা যায় যে more than 60-70% goes to reinvesting on videos. তো যেমন আমরা রেস্টুরেন্টে গেলে আমরা তো নর্মাল অনেক একটা টাকা জিনিস দেখালে মানুষ দেখবে না, আমার একটা ইন্টারেস্টিং কন্টেন্ট করতে হবে। সো আমি এখানে সবচেয়ে এক্সপেন্সিভ রুম আর সবচেয়ে এফোর্ডেবল রুমটা যদি দেখাই, মানুষ ওইটা দেখবে যে হ্যাঁ সবচেয়ে দামিটাই কি আছে, খুবই খারাপ, হ্যাঁ সবচেয়ে দামি কি আছে, সবচেয়ে কম দামি কি আছে। তো ওইটা খরচ করতে গেলে দেখেন আমার কিন্তু 70-80 হাজার টাকা ওখানে গড় যাচ্ছে, যেখানে আই কুড ইজিলি মেক দ্য ট্রিপ এট লাইক 25-30 খরচ করে একটা সুন্দর ট্রিপ করে পরিপাটি সব জায়গায় কিন্তু দেখা ভিউ চলে কম আসতো, এটাতে কন্টেন্ট কোয়ালিটিও খারাপ হতো। তো আমরা আমাদের ইনভেস্টমেন্টটা দিকে বেশি দেখি যে আচ্ছা আমরা নিজে স্যাটিসফাইড কিনা এই কন্টেন্টটা বানাই। ইনভেস্ট করার পরে সো আমাদের যদি লেটস সে $7,000 মাসে আসে, 7-8-56 अराउंड 6 লাখ টাকা যদি আমাদের আসে, ইনভেস্ট করার পরে যা থাকে ওই টাকাটার কি হয়? এটা আমাদের যে লোন নেওয়া আগে থেকে সেগুলা খরচ হয়। আচ্ছা, আমরা অফিস ভাড়া করছি ওইটাতে দিতে হয়, সেমিস্টার ফি দিতে হয়, রিকারিং কস্ট অনেক আছে। ও এইটা একটা ভালো পয়েন্ট বলছে, আমার মনে হয় না এত টাকা কামাই বিকজ আমরা ইউনিভার্সিটি ফি দিয়ে দিই। আচ্ছা, ওকে, সো দ্যাটস আ লট অফ মানি ফর বোথ অফ আস। আমার কোনো সমস্যা নেই। একটা টাইমে বাবা মা দিত, বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে হাফ হাফ আমি সবসময় করে আসছি। এখন এট দিস পয়েন্ট প্যারেন্টস জেনে গেছে কত টাকা কামাই, সো এখন আর ওটা পারি না। সো দুইজনের দিতে হয়। প্রাইভেট ইউনিভার্সিটিতে কি পরিমাণ খরচ হয় আপনিও জানেন, আর আমরা যেরকম আপনার টাইম থেকে অনেক বাড়ছে, দ্যাটস ফর শিওর। আমি নর্থ সাউথে 6.5 লাখ অরাউন্ড 5-6 লাখ টাকা ইম্পসিবল এখন আমাদের নর্থ সাউথ। আই ডোন্ট থিংক এখন বিবিএ 13-14 লাখ টাকার নিচে খরচ করে বের হওয়া যাবে। ইভেন আই নর্থ সাউথের টা আমি জানি না, আসলে আইইউবিতে হবে না। আমার এখন পর্যন্ত আই থিংক 12-13 মতো খরচ হয়ে যাচ্ছে। আমি অবশ্য এক কোর্স 3 বার নেইনি। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই, দ্যাটস দ্য রিজন। আমি এক কোর্স 3 বার নেই নাই, আমি 2 বার করছি, 3 বার না। তো ওই যে সেমিস্টার ফি দেই, তারপরে আমাদের অনেক লোনস থাকে, ক্যামেরা কিনতে হয়, কয়দিন পর গিয়ারস চেঞ্জ করতে হয়, ড্রোন কিনছো, হ্যাঁ, তারপর ল্যাপটপ হাবি যাবি গিয়ারস, কত কিছুই থাকে। সেটআপে এখন মানে যেটা বললাম ভাইয়া, ব্যাক টু বেসিক্স। কারণ আমার 1 বছর হয়েছে আমরা টাকার চেহারা দেখছি, এটা আমি ফ্র্যাঙ্কলি বলি। আমার ইনিশিয়ালি আমার ক্যারিয়ারে আমি আম্মুর থেকে লোন নিয়ে ক্যামেরা কিনছিলাম। আমরা যখনই দেখছি যে কিছু টাকা আসতেছে, সাথে সাথে অ্যাকুমুলেট করে আই পেইড ইট অফ। নাইস। তারপর যখন দেখলাম যে এই ক্যামেরা হইতেছে না, নতুন ক্যামেরা সেটআপ লাগবে, উই স্পেন্ড অ্যারাউন্ড 3.5-4 লাখ টাকা অন ক্যামেরা গিয়ার। তখন ওই ক্যামেরার দামই অনেক ছিল। এখন লিটারালি A6400 কেউ ইউজ করে না। আমার ফেলো সবাই 3.5 লাখ টাকা 4 লাখ টাকা ক্যামেরা ইউজ করতেছেন। আমি আই এম স্টিকিং টু দ্যাট বিকজ আই হ্যাভ আদার এক্সপেন্সেস। তো আমাদের খরচ দেখা যায় যে মাস শেষে যদি খরচও বলি, আমাদের 1.5-2 লাখ টাকা খরচ থাকে, মানে ধরা খরচ যে আমি ইনকাম না করলেও এটা আমার দিতে হবে। লোন থেকে স্টার্ট করে গিয়ার লোন, তারপর গাড়ির লোন, তারপর আপনার অফিস রেন্ট, দেন
আই ইউজ টু হ্যাভ এ এমপ্লয়ি 2 মাসের জন্য এডিটেড সব করতো, তার আই ইউজ টু পে হিম 40K। তো সব মিলায় দেখা যায় যে এগুলা মিলায় টিলায় 2 লাখের মতো হইতো, বাট হি ইজ নো মোর। তো আমরা দুজনই এখন সব করি। তো অ্যারাউন্ড 1.5 থেকে 160 রিকারিং কস্ট এভরি মান্থ থাকে, ফিক্সড কস্ট এটা। নাইস। অ্যান্ড দেন দেয়ার আর প্রফিট যেগুলো সেভিংসে যায় কিছু, সেভিংসে কিছু যায়। আমি যারা শুনতেছেন আমি একটু ওই যে সার্কাস্টিক সাইনটা করতে, সেভিংসে যায় কিছু, অ্যান্ড যদি দরকার হয় আমাদের বিজনেসে ইনভেস্ট করি ওখান থেকে। পার্সোনাল যা যা খরচ আছে সব বাকি টাকা থেকে। তো শুনলে মনে হয় অনেক, বাট অ্যাকচুয়ালি আসলে চলে যাবে, টাকা দেখি না আর কি। মানে আমরা দুইজন এখনো বলতে গেলে এত বেশি করি, মানে যে অনেক বেশি টাকা ইনকাম করতে হবে এই জিনিসটা করি না কেন, কারণ আমরা মনে করি যে এখনো আমাদের বয়স আলহামদুলিল্লাহ অনেক কম আছে। সত্য কথা, আসলে আসলে আমি 24, ফাইজা 20 খুবই কম। এখন তো এখন আমি এক্সপেরিমেন্ট করতে পারবো। আই হ্যাভ দ্য টাইম, টু বি ভেরি অনেস্ট, আই হ্যাভ দ্য টাইম। কারণ আমাদের দেশে তো 25 এর পরে গিয়ে কেউ একটা স্টেবল জব পায়, তারপরে সে ফিউচার প্ল্যানিং স্টার্ট করে, যেটা আমাদের অনেক আর্লি স্টেজে হয়ে গেছে। তো আমরা এখনো এত একটা টেন্স থাকি না যে আল্লাহ এত টাকা নিলাম না কেন, বা এত টাকা আসলো না কেন, কি হবে। তো আমরা চেষ্টা করতেছি এক্সপেরিমেন্ট করতে, বাট এই ক্ষেত্রে যেটাকে আমাদের কাজে দিচ্ছে যে আসলে আমাদের হচ্ছে, চলে যাইতেছে। আমরা কখনো এমন কোনো বাটে পড়ে যাই নাই যে আমাদের হাতে 1 টাকাও নাই বা আমরা এখন সমস্যায় পড়ে গেছি। মানে আমি ইনিশিয়ালি যেটা দেখছি যে ভাইয়া বললাম না যে আমাদের 1 বছর এমন ভাবে কাটাইছি যে কোনো মনিটাইজেশনে টাকা ছিল না, বাট উই স্টিল ডিড ইট। এখন যখন টাকা আসছে উই স অ্যান অপরচুনিটি যে আমি এখন কন্টেন্টের উপর ফোকাস করতে পারবো। এন্ড আই ক্যান গ্যারান্টি, মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যত ব্র্যান্ডের সাথে কাজ করছি, দে লাইকড ওয়ার্কিং উইথ আস বিকজ তারা একটা ভিডিও ব্র্যান্ডকে দেখাইতে পারছে যে এই ক্যাম্পেইনের মধ্যে এই ভিডিওটা দেখেন, এটা কোয়ালিটি কন্টেন্ট। ইউ মি উই অল নো হাউ এজেন্সি ওয়ার্কস। 10টা মানে ক্যাম্পেইনে যদি 100টা ভিডিও থাকে, দে শো লাইক 5-10 ভিডিওস যে এই যে বস এগুলো হইছে, বাকিগুলো এরকমই হইছে। আই নো, এন্ড দ্যাটস বিকজ আই হ্যাভ বিন টোল্ড যে আমাদের ভিডিওগুলো দেখানো হয় বিকজ অফ দ্য কোয়ালিটি উই প্রোভাইড। And I think it came from years of experience in production আমার, and I know how agency talks. ও যখন স্পন্সর করে, স্পন্সর রিড করে, যখন স্ক্রিপ্ট চায় ব্র্যান্ডরা খুব স্ক্রিপ্ট ওয়াইজ বলতে হবে। ওয়ান থিং যেটা ব্র্যান্ডরা করে সেটা হচ্ছে ওরা স্ক্রিপ্ট দিয়ে দেয়, আর এই জিনিসটা আমরা হচ্ছে ওয়ার্স্ট মার্কেটিং। হ্যাঁ, মানে আমি কখনো স্ক্রিপ্টেড কিছু বলতে পারি না। ধরেন আপনি যদি আমাকে স্ক্রিপ্টে লিখেও দেন আমার নাম আর বয়সটা, সেটাও আমি রিডিং পড়ে বলতে পারবো না, কারণ আমার স্ক্রিপ্টেডটা এরকম লাগে কি যে বিশাল অ্যালার্জি আমি কেন এরকম করব, কারণ আমি নিজে যা বলি আমি ওইভাবেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, আর আমি মনে করি যে খারাপ বলি না, মানে শোনার মতো মানুষ শুনবে অ্যাটলিস্ট আমি যা বলতেছি। তো এই জন্য ব্র্যান্ডরা যখনই স্ক্রিপ্ট ধরায় দেয় ওইটা বাদ সবার আগে। ওই যে সাদি বললো না যে বাদ মানে আসলে ভাই একদমই বাদ, ওই বাদ। তো এই জন্য একটা পার্টিকুলার কোম্পানি আছে ভাই, নাম নিব না, তারা জাস্ট স্ক্রিপ্ট দেয় দেখে, নাম বলো সমস্যা কি না, বলবো না ভাই, সবাই ওর জন্য কাজ করে, হিন্ট দাও, অ্যাওয়ার্ড দেয় ভাই, অ্যাওয়ার্ড দাও। ওকে, হ্যাঁ অ্যাওয়ার্ড তো সবাই দেয়, তো সবাই দেয় না। এই ভিডিও আপলোড দেওয়ার আগে যদি অ্যাওয়ার্ড আরো 2-4টা না হয় এটা কেটে দিন। ওকে, ঠিক আছে। না, মানে অনেক ব্র্যান্ড আছে যে যারা হচ্ছে স্ক্রিপ্টেড কন্টেন্ট করায়, আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এটাকে লাই দিছে দেখেই এরা করাইতে পারে। তো আমরা যদি সবাই মিলে বাদ দিয়ে দিতাম, তারা কিন্তু কখনই স্ক্রিপ্ট ধরাইতে পারতো না, সাহস পাইতো না, বা তারা বলতো কন্টেন্ট ক্রিয়েটর তো স্ক্রিপ্ট দিয়ে করে না, তাহলে আমরা কেন দিব। সো যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর স্ক্রিপ্ট ধরে দেওয়ার পরে 2টা ফোন পাশাপাশি রেখে ওইটা রিডিং পড়তেছে আর ভিডিওটা বানাচ্ছে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? স্পেশালি যদি গ্লাসেস পড়েন, নট ইউ হ্যাঁ আপনি না, বাট গ্লাসেস পড়লে ফোন দেখা যায় তো সামনে, রিফ্লেকশন আসে, ইউ নো, একটুখানি নলেজ থাকলে দেখা যায়। ইভেন এখন অডিয়েন্স অনেক স্মার্ট। আমি মানে আপনি বিশ্বাস করুন না, আমি ভাবতাম যে হয়তো এখনো মানে অডিয়েন্স অত না যে বুঝবে যে আমরা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, তো এর জন্য বলে দেয় যে ভাই রেস্টুরেন্ট থেকে টাকা নাও দেখে। এরকম কমেন্টে রিপ্লাই আসে এখন যে আপনি হয়তো জানেন না, বাট ইউটিউব রেভিনিউ থেকে বিদেশে অনেক টাকা কামায়, বাংলাদেশে একটু কম ওদের তুলনায়। লেটস সে বাইরের দেশে যদি $10,000 কামায়, বাংলাদেশে ওটা $2,000 কামাচ্ছে, তাহলে বুঝুন অডিয়েন্স কিন্তু স্মার্ট এনাফ। দেন ওদের ভাই ওরা ইউটিউব থেকে ফেসবুক থেকে মাসে 1-2 লাখ টাকা ইনকাম করে, এন্ড এটা ওদের ভিডিও দেখলেই বোঝা যায়। আমার 1 মাসের ভিডিওতে যদি 60,000 টাকা দুসাই, তারপর সাইরুতে গেছি 2 দিন, ওখানে লেটস সে 50,000 টাকা খরচ হয়েছে, 40,000 টাকা খরচ হয়। তো সব মিলিয়ে যদি মান্থলি আমার এক্সপেন্সেস হয় 80,000 1 লাখ টাকা, যারা জানে না তারা ডেফিনেটলি বলবে যে এটা তো এই বয়সে কেমনে করতেছে, এটা তো সম্ভব না। বাট অডিয়েন্স এখন বুঝে, আর দে অ্যাপ্রিশিয়েট ইট। ইভেন স্পন্সরস যে বলতেছি না,
আমরা যখন অ্যাড রিড করি মাঝে মধ্যে 1-2 ইনস্টেন্সেস আছে যেখানে পাবেন যে আমরা ডিরেক্টলি যা বলতে বলছে অডিয়েন্স বলছি, তখন ধরে নিবেন যে ওই মাসে আমার ওই অ্যামাউন্টটা দরকার ছিল, আমার লোন ক্লিয়ার করতে হতো, নাইলে আমি মাইনাসে চলে যাব। কিন্তু মোস্ট অফ দ্য টাইম লাইক 8 out of 10 ভিডিওস আপনি দেখবেন যে উই ডিড ইট ভেরি মানে আমাদের মতো করে, যেটা বললাম ফর ইনস্টেন্স বিকাশ, আমি খুব সুন্দর করে বলি ওইটা কোকা কোলা। আচ্ছা আমি একদম মানে নরমালি বলি, ধরেন আমার লাস্ট ভিডিও যেটা ছিল নরের একটা স্পন্সর ছিল ভিডিওতে, ভিডিও মনে হয় এখন 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে 2-3 দিনে। তো কন্টেন্টটা এতই ভালো ছিল, মানুষ আমার স্পন্সর কন্টেন্ট মানে স্পন্সর মেসেজের সাথে রিলেভেন্সি পাইছে, আর তারা ওইটা নিয়েও কমেন্ট করছে যে আপু তুমি যে নরেটা এটা সবসময় খাও না, আমিও খাই। তো জিনিসটা হওয়া উচিত তো এরকম, রাইট? ফ্যাক্ট, ও কিন্তু নর অ্যাকচুয়ালি ডেইলি আমি এক্স্যাক্টলি আমি ডেইলি খাই। লেটস সে এখানে যদি ম্যাগি আসতো আমরা দুইবার চিন্তা করতাম। হ্যাঁ আমরা দুইবার চিন্তা করতাম, ওই দুইবার চিন্তা করতে চাই কিন্তু খাই না। তো আই থিংক ওই দিকটাতে আমাদের বেশি ফোকাস করা উচিত যে ইফ ইউ ওয়ান্ট টু প্রমোট আ ব্র্যান্ড ইটস ফাইন। বিদেশে অনেক করতেছে এন্ড ব্লেটেন্টলি বলে করতেছে আমি এই ব্র্যান্ডের প্রমোশন করতেছি এন্ড পিপল আর ওকে উইথ ইট বিকজ ইউ অ্যাকচুয়ালি ইউজ ইট। ইয়েস, কারণ আমি আপনি যে বললেন কম্পিটিটর এমএফএস যে যদি আসে আমার কাছে আমি বলবো যে না ভাই আমি আসলে করতে চাচ্ছি না, এন্ড ইভেন এটা আসছিল আমাদের সাথে কাজ করতে, এমন না যে আসে নাই। এক্স্যাক্টলি উই ডিরেক্টলি আমি 1.5 লাখ টাকা চাইছি, আমরাও আমাদের যা বাজেট তাই চাইছি, উইচ ইজ হাফ অফ দ্যাট। না তখন হাফ ছিল না, তখন আরো কম ছিল, তখন আরো কম ছিল। হ্যাঁ চাওয়ার আগে আমি বলে নিছি যে ভাই দেখেন অনেস্টলি আমি তো বিকাশ ইউজ করি প্রপার, বিকাশ ইউজ করি, প্লাস বিকাশের সাথে আমি কাজ করতেছি, আমি কাজ করছি এন্ড দেন কিছু ফ্যাক্টর থাকে ইফ আই ওয়ার্ক উইথ বিকাশ আমি নেক্সট 1-2 মাসে নগদের সাথে কাজ করবো না, এটা বাই কন্ট্রাক্ট যে করতে পারবো না। কিন্তু আপনি এথিক্যালি চিন্তা করেন আমি এখন বিকাশ প্রমোট করতেছি, 2 দিন পরে আমি নগদ কিভাবে প্রমোট করি, এন্ড মানুষ আমাকে কতটুকু বিশ্বাস করবে যদি দেখে যে আমি এরকম ব্র্যান্ড সুইচ করি, এন্ড দেন আমার যখন নেক্সট স্পন্সর আসবে স্পন্সর বলবে ভাই তোমার তো ঠিক নাই ভাই, তুমি আজকে এটা কালকে ওইটা, হোয়াট ইজ দ্য গ্যারান্টি যে তুমি আজকে ক্লোজ আপ কালকে পেপসোডেন্ট করবে না। তো কিছুটা ওই কারণে ভাই কম বাজেটে দেওয়া হয় বিকজ সো দ্যাট at least ভাই আসো আমাদের কাছে, আমরা লয়াল টু ইউ, বা at least we use the services এই জন্য। ওকে, আর তেমন কিছু জিজ্ঞেস করবো না গাইজ, 9:07 বাজে। থ্যাঙ্কস আ লট এত টাইম দেওয়ার জন্য। আমার আর তেমন কোনো প্রশ্ন নাই, অনেক কিছু জানছি। তোমাদের কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, what do we do with this $1,500? আমরা কিছু ইনভেস্ট করতে পারি বিকজ honestly we want to, because at this point আমার মনে হয় আমি বারবার ফাইজাকে বলি we need a financial advisor who can make us understand how, let's be honest, how taxes work, how certain category তে আমরা যে বিজনেস করতেছেন everything we are still working on it, but কিভাবে সবকিছু গুছায় এনে মানে you know like a proper ভালো সিটিজেন হিসাবে কিভাবে how we can contribute, so সবকিছু মিলায়ে how can we move on. সো যেহেতু তুমি ট্রেড লাইসেন্স করতেছো, ট্রেড লাইসেন্স করার পরের থেকে ইমিডিয়েটলি যেটা হওয়া শুরু হবে সেটা হলো ট্যাক্স রিটার্ন দেওয়া, জমা দেওয়া শুরু করতে হবে পরের বছর থেকে। লাভ হোক না হোক তোমাদের ক্ষেত্রে লাভ হবেই, সো তোমাদের দিতেই হবে। ট্রেড লাইসেন্স করা শুরু করার পর সবচেয়ে বড় বেনিফিট যেটা হবে সেটা হলো এই যে ঘুরতে যাচ্ছি, যাই ভ্লগে আসবে সব ট্যাক্স ডিডাক্টেবল হবে। সো ভ্লগের টাকা প্রফিট না, ওইটা রেভিনিউ থেকে বাদ যাবে, অ্যান্ড দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি ট্যাক্স দিবা প্রফিটের উপরে। সো এগুলো প্রফিট কমে আসবে অনেক, অ্যান্ড তোমার লাইফের বেশিরভাগই যেহেতু ভ্লগে চলে আসতেছে, সো তোমার বিজনেস এক্সপেন্স হিসাবেই লাইফের অনেক এক্সপেন্স চলে যাবে, উইচ ইজ আ গুড থিং। অ্যান্ড তখন তুমি অনেক ধরনের হ্যাক ইউজ করতে পারবা, যেমন ধরো তোমার একটা টেবিল কেনা লাগবে, তুমি টেবিলটা কোনো একটা ভিডিওর পিছনে রাখলা, তখন ওইটা একটা বিজনেস এক্সপেন্স, তখন অ্যান্ড দেন ওইটা ট্যাক্স ডিডাক্টেবল। সো এরকম জিনিসপত্র অনেক কিছু করা যাবে আস্তে আস্তে, বাট ইন জেনারেল টাকা তো অনেক কিছুই করা যায়, কিছু আছে সেফার, কিছু সবচেয়ে অবভিয়াস অ্যান্সার হইল ফিক্সড ডিপোজিট ওর সঞ্চয়পত্র। ওইটায় অনেকের রিলিজিয়াস ব্যারিয়ার থাকে। তোমাদের যদি পার্সেন্টেজ জানার আগ্রহ থাকে, সঞ্চয়পত্র 9%, ফিক্সড ডিপোজিটে 5.5%। এখন আমি রিসেন্টলি করছি কি, যে জন্য আমি জানি ফিক্সড ডিপোজিট হাইস্ট 50 লাখ টাকার করা যায়, সঞ্চয়পত্রের কোনো লিমিট সঞ্চয়পত্র হাইস্ট 50 লাখ টাকার করা যায় এক একটা এনআইডির এগেইনস্টে। ফিক্সড ডিপোজিটের কোনো লিমিট নাই, যত ইচ্ছা করা যায়। সো ওইটা হলো সেফার অপশন। যদি তুমি চাও তোমার টাকা প্রত্যেক বছর 9.5% বাড়ুক, তাহলে সঞ্চয়পত্র 5.5% বাড়ুক, তাহলে ফিক্সড ডিপোজিট 5.5%ও সব ব্যাংক দিবে না, তোমার ব্যাংক দেখতে হবে কোন ব্যাংক কি দেয়। তো ওইটা একটা অপশন। ইনফ্লেশন সম্ভবত এর থেকে বেশি, সো টাকা তারপরেও ভ্যালু কমবে, খুব বেশি কমবে না, একটু ইনফ্লেশনের সাথে ব্যালেন্স করে চলবে, বাড়বেও না কমবেও না। সো ধরো তোমার যদি এখন 1 লাখ টাকা ব্যাংকে রাখো, তোমার 1 লাখ
9,000 টাকা হচ্ছে পরের বছর 9% হইলে, কিন্তু 1 লাখ টাকা দিয়ে তুমি এবছর যা কিনতে পারতা পরের বছর 1,09,000 টাকা দিয়ে ওই জিনিসটা কিনতে পারবা না। So আসলে টাকা কমলো, লস হইলো। সো ইনফ্লেশনের থেকে বাঁচতে মোস্ট মানুষ যেটা করবে, তোমার যদি টাকাটা ইমিডিয়েটলি না লাগে তাহলে ইদার গো ফর স্টক মার্কেট বাংলাদেশের, এটলিস্ট যদি 8-10 বছর টাকাটা না লাগে, ওর যদি পসিবল হয় তাহলে ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে যে সেফ স্টক যেগুলোকে আমরা বলি ব্লু চিপ স্টক, অ্যাপেল, অ্যামাজন, টেসলার এই জিনিসপত্র, ওগুলা ইনভেস্ট করা সেফ হবে। আমি জানি না এই অ্যাডভাইস এখন দেওয়া উচিত হবে না, বাট ওয়েন ব্লক চেইন অ্যান্ড ক্রিপ্টো বিকামস লিগাল তখন আরো কয়েকটা অ্যাভিনিউ আসবে ক্রিপ্টো রিলেটেড, সো ওগুলো অপশনস হবে। এই 3টা বাদ দিলে আই উড সে এখন সেফেস্ট অপশন হবে ক্লোদিং ব্র্যান্ডকে বড় করার জন্য ইনভেস্ট করা। ওইটার থেকে যে পরিমাণ ওইটার থেকে যে পরিমাণ ROI আসবে ওইটা অন্য জায়গা থেকে আসবে না। ফাইজের সাথে কথা বলছিল তখন মনে হয়েছিল যে প্রমোট করার ব্যাপারে একটা লাইক আমি তো বুস্ট করি না, আমি তো প্রমোট করি না, ওইটা খুব একটা ভালো মেন্টালিটি না। আমি করি না প্রমোট, এমনিই হবে ভালো, বাট প্রমোট করা ইজ আ গুড থিং যতদিন পর্যন্ত তোমার ROI বাড়তেছে। তো প্রমোট করে একদম শেষ করে ফালাইতে হবে। এটা একটা কারণ এভাবে বলা হয়েছে বিকজ আমরা যেটুকু এখন দিতে পারতেছি তার চেয়ে বেশি রেসপন্স পাইতেছি, সো এক্সট্রাটা এখন দরকার হচ্ছে না। যেমন আমি যে শালের কথা বললাম আপনাকে, যে এক্সক্লুসিভ শাল আন্টির জন্য গিফট করব, সেটা হচ্ছে যে ধরেন এই শালগুলো আনার পরে আমি সবগুলো শালের ছবি আপলোড দিয়ে পারি নাই, আমার এর আগে স্টক আউট হয়ে গেছে। সো আমাদের ইনভেন্টরি বাড়াইতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ধরেন এই ইনভেন্টরি নিয়ে আমি কিন্তু প্রমোট করতে পারবো না, কারণ এটা হচ্ছে মেইন কারণ, প্রমোট করার আগে শেষ হয়ে যাবে, ডিমান্ড বেশি সাপ্লাই কম থাকে। এক্স্যাক্টলি, সো আমাদের এটা ভালো প্রবলেম, এটা খুবই ভালো সমস্যা, এটা খুবই ভালো সমস্যা। কারণ আমি আরো 3বার স্টক ইন করছি, শীতের আগে আমি আরো আমার শীতের প্রোডাক্ট 3বার স্টকে আনছি, আবার শেষ, আবার আনতে হবে। সো আমি মনে করি যে প্রমোট মানুষ তখন করে যখন তার দরকার হয়, কারো দরকার, এই যে যেমন আমার সেল হইতেছে তাই আমি প্রমোট করতেছি না, তো যখন আমার সেল কমে যাবে তখন টার্গেট অডিয়েন্সের কাছে আমার সেল হইতেছে, এর জন্য আমি প্রমোট করতেছি। হ্যাঁ, বাট তোমার সব সময় এই প্রবলেমটা থাকতে হবে যে আমি এইরকম কখনই হওয়া উচিত না যে আমার প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে, তাই না? এর থেকে প্রমোট করব, কিছু বিক্রি হচ্ছে না, আমি আরো প্রমোট করব, ওই প্রবলেমটা বের হয়। যেমন আমি জিনিসটা এভাবে দেখি যে এখন আমি হচ্ছে ইনভেন্টরিতে আমার কম আছে, কারণ আমার ইনভেস্টমেন্ট কম, যেটা সত্যি কথা। তো আমার যখন ইনভেস্টমেন্ট বাড়বে তখন কিন্তু আমার আলটিমেটলি প্রমোট করতে হবে, আর তখন আমার প্রমোশনের জন্য আলাদা একটা বাজেট থাকবে, রাইট? যেমন এখন এটা নাই, এখন আমি নিজে যা পারি। সব শেষে আমি যেটা বলবো সেটা হলো, ইউ গাইজ আর ভেরি ইয়াং, খুবই বাচ্চা মানুষজন, সো যা করছো ওইটা মোর দ্যান হোয়াট মোস্ট পিপল উইল এভার ডু তাদের জীবনে। চেষ্টা করছি। একটা জিনিস ভাইয়া বলবো, যেটা বললেন বাচ্চা মানুষ, আমি এটা ইনক্লুড করতাম, বাট একটা পয়েন্ট পরে ইউ হ্যাভ টু বি লায়াবল, যে ট্যাক্সেস এন্ড এভরিথিং, যে ইনকাম গুলোতে দিতেই হবে। এন্ড ফেসবুক ইউটিউব খুলতে হলে 18 লাগে, এন্ড ওয়েন ইউ ওপেন 18 ইউ আর লায়াবল ফর ট্যাক্সেস, এন্ড একটা সার্টেন অ্যামাউন্ট পার হয়ে গেলে ইউ হ্যাভ টু পে। তো আই ফিগার্ড আউট এই ইয়ার যে আই হ্যাভ টু পে। তো উই আর ফিগারিং আউট এভরিথিং, যার কারণে আপনার কাছে অ্যাডভাইসটা চাও যে কি করা যায়। তো এখন যেটা বললাম যে বিজনেস আলাদা, এন্ড দেন পার্সোনাল ইনকামস আলাদা, সব আলাদা করে উই আর ফিগারিং আউট যে কিভাবে করবেন। এটার জন্য অনেক হিমশিম খাইতে হচ্ছে, এক একজন এক এক বুঝ দেয়, এটা করলে এটা ভালো হবে। আই উড সাজেস্ট, জানি না কোনো টিচার বা কোনো কেউ দেখতেছে নাকি যারা কারিকুলাম সেট করেন, ছোটবেলা থেকে পিপল শুড নো বা স্টুডেন্ট শুড নো হাউ টু পে ট্যাক্সেস, হাউ ইট ওয়ার্কস। কারণ এই যে এখন এসে হিমশিম খাচ্ছি, আমি সত্যি বলতে আমি ছোটবেলায় প্ল্যান করছিলাম যে বাই 35 আমি এই স্টেজে থাকবো। এটা ঠিক। I'm here 10 years earlier and I don't know what to do. And when you get married, তারপরের উপর এই ক্যারিয়ার and everything সবকিছু মিলা, it gets a bit overwhelming. তো দেখা যায় যে ফাইজা অনেক সময় রাগ করে, আমি ভুলে যাই। সো আমি আসলে ভুলে যাই, রাগ করে না, আমি ভুলে যাই। তো মানে উই হ্যাভ টু হ্যাভ স্পেসেস যেখানে গিয়ে উই ক্যান নো যে এই জিনিসটা এইভাবে ফিগার আউট করতে হবে, যে দেয়ার আর পিপল হু ইউ ক্যান টক টু, বা দিস ইজ দ্য রুলস। এই জিনিসটা যখন জানা থাকে না কারো, তখন অনেক প্রবলেম হয়ে যায়। That's where we want to end it. আর let's end it. এই ক্যামেরায় বলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব তো খালিদ ভাইয়া, খালিদ ফারহান। আর তোমাদের কিছু প্রমোট করার থাকলে এটাও go for it, don't feel shy. আমাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করতে চান, ফাইজা সালমান সাদি, like our page on Facebook, ভাইয়ার পেজেও অবশ্যই লাইক, বেসিক্যালি যা যা নিচে আছে সবকিছু। আর এই তো, আর যেটা বলবো যে যারা দেখতেছেন সবাই হয়তো আমাদেরকে পছন্দ নাও করতে পারে, এক্স্যাক্টলি, বাট যারা আমাদের ভিডিও দেখেন, যারা আমাদের সাথে সবসময় ছিলেন বা
আমাদের থেকে আসছেন। লিভ আ নাইস কমেন্ট এন্ড উই অ্যাপ্রিশিয়েট ইউ অল এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। এন্ড ওই অডিয়েন্সের জন্যই হয়তো আমরা মানে আজকে এত দূর আসছি। বিফোর সাদি স্টার্টস ক্রাইং আমরা এখানে আজকে শোটা শেষ করব। থ্যাংক ইউ সবাইকে, বাই।